নমস্কার সবাইকে। আমার নাম প্রমিতা মুখার্জি। শুরু করছি জনতার আড্ডা। আজকে আমাদের টপিক হচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের চাকরির হাল। এবার সেটা নিয়ে আমাদের সাথে কথা বলতে অনেকেই আছে। তাদের মধ্যে অনেকে কলকাতায় চাকরি করে, অনেকে কলকাতার বাইরে। আমাদের সঙ্গে এক এক করে সবার সাথে আমরা আলাপ করব। নমস্কার সবাইকে। আমি অরিত্র চক্রবর্তী এবং লাস্ট 16 ইয়ার আমি আইটি ইন্ডাস্ট্রিতে আছি। তো আগে আমি ব্যাঙ্গালোর এবং অ্যাব্রোডেও কাজ করেছি, এখন কলকাতায় সেটেল। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি কেরিয়ার কাউন্সিলর হিসেবেও কাজ করি এবং লিটল বিট একটু পলিটিক্স বা জিও পলিটিক্স আজকাল যেটা চলছে সেটাকে একটু অ্যানালিসিস করি। আমার পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই। আমি এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এমবিএ করেছি। তো আমার মোস্ট অফ দ্য কেরিয়ার আউট অফ 26 years, 20 years was with the German companies. So right now I am working with a Bengali company. Really it's a Bengali company and culture is very good, and I am working here since October 2025. I'm really worried about the next generation. Even I am also worried for my own career. আজকে যদি আমার চাকরি চলে যায়, কালকে আমি কি করব? কলকাতায় কিছু নেই, আমাকে বাইরে যেতে হবে। আমার শিবপুর থেকে আমি 2000 সালে ইঞ্জিনিয়ারিং পাস করি এবং তখন থেকে আমি কলকাতাতেই আছি এবং 20 বছর জার্মান কোম্পানি বাদ দিয়ে বাকি যে 6 বছর আমাকে রিয়েলি স্ট্রাগল করতে হয়েছে। অলওয়েজ উইথ দ্য ফিয়ার, ইফ আই লুজ মাই জব দেন হোয়াট নেক্সট। যেটা 34 বছরের পুরো ড্যামারেজ করার পর বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করেছিল টাটাকে আনার, তা আমাদের দিদিমণি সেটাকে পুরো হাঁটিয়ে দিয়ে সমস্ত ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ একদম জিওপটাইজ করে দিয়েছে। তো এখন কিছুই নেই কলকাতায়, কিচ্ছু নেই। ওই চপ শিল্প, আরো অনেক ঘুগনি শিল্প, আরো অনেক কিছু আছে। 1500 টাকার ভাতা, এই নিয়ে আমাদের ছেলেরা বেঁচে রয়েছে। মোস্ট অফ দ্য ছেলেপুলে সব আউট অফ বেঙ্গল, কি বলবো, বাবা হুম। মাকে ছেড়ে নিজের শিকড় ছেড়ে বাইরে বেরিয়ে চলে গেছে। তো সেটা আমার একটা কম্পালশন ছিল। আমার কাছে অনেক অফারই ছিল একসময়, ইভেন জার্মানিতে সেটেল করারও অফার ছিল আমার কাছে। তো আমি কেন জানি পারিনি, মানে শুধুমাত্র পয়সার জন্য বাংলা ছেড়ে কলকাতা ছেড়ে বাইরে যেতে পারিনি। আমি বেসিক্যালি একজন গ্রামের ছেলে, বর্ধমানে গ্রামের স্কুল থেকে পড়াশোনা করা, কলকাতায় এসে সেটেল হয়েছে। বলতে পারেন মোটামুটি ওয়েল সেটেল বা সাকসেসফুল, কিন্তু সবার জন্য তো এরকম তাদের ভাগ্য ক্লিক করে না। আমার সামাও হয়েছে, ক্লিক করে গেছে। আমি লাকি নিজেকে বলবো না, আমার ওপর কারোর একটা ব্লেসিংস আছে, তো চালিয়ে যাচ্ছি, আশা করছি চালিয়ে যাওয়ার। আমরা পরিবার সমেত বাধ্য হয়ে দেশ ছাড়তে হয় জানুয়ারি 2, 1970। আমার বাবাকে হত্যা করার চেষ্টা করেছিল সিপিএম ইউনিয়ন। আমার বাবা খুব সৎ কিন্তু পলিটিক্যালি নাইভ ছিলেন। তো আমাদের কোম্পানি উঠে ছুটে চলে গেল ঠান্ডার মধ্যে ওয়েস্ট কান্ট্রিতে। তবু আমার শরীর বাইরে কিন্তু মন প্রাণ কখনো কলকাতা ছেড়ে যায়নি। হুম। এবং আমি পিএইচডি করার পরের মাসেই চেষ্টা করেছিলাম কলকাতা চাকরি খুঁজতে। 1982 কতদিন হয়ে গেল। তারপরে আমাকে আবার একবার অতলজি বললেন, তুমি এসো আমার সঙ্গে কাজ করো পিএমওতে 204-এ। আমি 30 তারিখ এপ্রিলে চাকরি ছাড়লাম, 8 তারিখে মেতে উনি হেরে গেলেন। তো তবু আমি এলাম দেশে, অনেক বিজেপি কমিটিতে বসলাম, অনেক কিছু দেখলাম। অতলজি খুব ভালো লোক ছিলেন, মানে পলিটিশিয়ান বাদ দিয়ে ব্যক্তিগত ব্যবহার খুব ব্যক্তিগতভাবে। আমার সঙ্গে খুব নরম। আই ওয়াজ ডিপলি টাচ। আমি আর কেউ সামান্য একজন কলেজের অধ্যাপক। আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে 32 বছর ছাত্র এবং মাস্টার হয়ে গুড গুড টাইম। আই হ্যাভ গুড মেমোরিজ। আমার অনেক ব্রিলিয়েন্ট লোকের সঙ্গে আলাপ সালাপ হলো। আমি গ্রাজুয়েট প্রোগ্রাম চালাতাম ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি। আমি শুরু করেছিলাম উইথ লর্ড মেঘনাথ দেসাই আর আরেকজন। তো ওটা আমি চালালাম। তারপরে 204-এ দেশে আসার পর ফিরে গেলাম 206-তে। তারপরে আমি আর চাকরি করিনি, আমার একটু শরীর খারাপ ছিল। তো আমি দেশের কাজে লেগে আছি একরকম। আমি ওয়াজ দ্য ফাউন্ডার মেম্বার ওভারসিজ স্ট্রেন্ট অফ বিজেপি 94-এ। 10 বছর তাদের স্পোক্সম্যান ছিলাম। তাতে আমার চাকরির গন্ডগোলটা শুরু হলো। আর বিদেশে ইংরেজরা খুব সাটল, আমার সঙ্গে কেউ মুখ খুলে কিছু বলেনি কখনো। তো হঠাৎ দেখি আমার টেবিলে কেউ বসে আমার সঙ্গে লাঞ্চ খেতে রাজি না, আমাকে এড়িয়ে অন্য জায়গায় গিয়ে বসে। তখন আস্তে আস্তে টনকটি আমার নড়লো। যাই হোক, দেশে এলাম। তারপরে আমি একটা দেশের কোম্পানির বোর্ডে ছিলাম গত 18 বছর। সেই সৌভাগ্যে আমাকে দেশে 6বার আসার, এবং মেট সাম ওয়ান্ডারফুল পিপল। এবং খালি মনে হতো দেশে তো কোনো ট্যালেন্টের অভাব নেই। আমার বোর্ডে যেসব আউটস্ট্যান্ডিং ভারতীয় ছিলেন, হ্যালের সিএমডি, পাওয়ান হাউসের সিএমডি, যেমনি সৎ, দুটো জেনারেল ছিল যেমনি সৎ এমনি ক্ষমতাশীল। তো এ দেখে আমার খুব খারাপ। কিন্তু এবার কলকাতা ডিসেম্বর মাসে আমি 3 মাস ছিলাম, মানে দুরবস্থা দেখে ক্যালকাটা ক্লাবের দেয়ালের পাশে এত দারিদ্র আশা করিনি। রোগা একটা বেসিক্যালি ম্যাল নিউট্রিশন, যা বুঝলাম যে এই সব ছিল স্টান্টেড ছেলে মেয়ে দেখে। তো আমার খুব দুঃখ হলো। আর আমি সমানে পয়সা নিয়ে বেরোতাম, যে দিতাম এদের যত 5 টাকা 10 টাকা দিতাম সমানে, টু অ্যাসোয়াজ মাই ওন গিল্ট। তারপরে আমি মাঝে মাঝে হেঁটে যেতাম পার্ক স্ট্রিট নিউ মার্কেট। কি নোংরা জঘন্য করে ফেলেছে একেবারে, মানে হাউ ইজ ইট নিউ পসিবল? মার্কেট যাওয়া যায় না। কেন এরকম? এটা তো দেখুন, ইন্দোর সুরাত দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন। একটি মহিলা ইন্দোর কেরম করেছে, আমরা কেন করতে পারি না? আমি ভাবি যে আমার কোনো চাকরি যদি অফারটা, কলকাতার
পরিষ্কার করার চাকরিটা আমাকে দিন, বিনা পয়সায় আমি করবো, আমি পেনশনে আমি থাকবো। তো আশায় আছি এবার বিজেপি জিতবে। আমি একটু আগে বললাম একজন খুব অসাধারণ মহিলার সাথে আলাপে আমার খুব ভালো লাগলো, ডক্টর শতরূপা, যেমনি শার্প তেমনি কমিটেড। আই এম শিওর দেয়ার মেনি আদার্স। আমার দুই বন্ধু লেগে আছে আপনাদের সংকল্প কমিটিতে, অনির্বাণ আর স্বপন, এরা সংকল্প কমিটিতে আছে। তো আশা করছি এবার, গতবার আমি মনে করি অচ্যুতদা আমরা কালকে গেছিল না সংকল্প কমিটির, তোমাদের কালকেই ছিল না অচ্যুতদা? গতবার ভেবেছিলাম হার জিতবো না, আমার খুব ঘনিষ্ঠ ব্রিলিয়েন্ট বন্ধু বিবেক দেবরায়, দ্য ওনলি জিনিয়াস আই মেট ইন মাই লাইফ টাইম, ও আর আমি বলেছিলাম একুশে জিতবে না। এবার আশা করছি আমি, কারণ এখন সত্যি আমাদের এইটা যদি না হয়, দেশ আর পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষে থাকবে না, সত্যি আমার মনে হয় ভারতবর্ষে থাকবে না, বাংলাদেশের সঙ্গে যোগদান দেবে না, কিন্তু ডি ফ্যাক্টো তো অলরেডি আমরা কত আলাদা হয়ে গেছি, ডি ফ্যাক্টো এটা আরো ডি জোরের দিকে বেরোতে থাকবে। একবার 40% হোক, তখন দেখবেন, তখন আমাদের এই ভদ্র লোকেরা 40% হয়তো হয়ে বাবুরা গেছে, বুঝতে আমরা পারবে। জানি না। 40% হোক, তখন দেখবেন কি খেলা হবে। অশঙ্কা খুব বয়সটা বেশি হয়েছে, এখন মনে হচ্ছে আমি তার আগে মরে যাবো। Saurav is a Sector 5 professional. Yes. From last 7 years, I'm working in a Big Four as a senior consultant. তো যাই হোক, একদম অখিলেশ দা যেটা বললো সেটা আমারও কথা, যে যদি আমার চাকরিটা কোনো কারণে আমাকে নিজের প্রফেশনাল কারণেই হোক বা হায়ার স্টাডিজ এর কারণের জন্যই হোক, যারা ব্রেক নিতে চাই, তাহলে আমি আর কলকাতায় আর পাবো না। তো আমাকে বাইরে বেরোতে হবে, ছোটবেলার বন্ধু বান্ধব, মা বাবা, রিলেটিভ সবাইকে ছেড়ে। সো দ্যাটস আ পেইন, রিয়েল পেইন। তো সেই পেইনটা তো তাড়া করে বেড়ায়। আর কলকাতার আইটি মার্কেটে সাস্টেইন করাটা একটু টাফ, কারণ এখানে বিশেষ কোনো কোম্পানি তো অনেকদিন ধরে আসেনি। অনেক কিছু মানে একাডেমিক সিস্টেমটাও অনেকটা গন্ডগোল হয়েছে, সেই কারণে মানে অনেক রকম প্রবলেম, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, ইনফ্রাস্ট্রাকচার, মানে একাডেমিক্স, কিসের প্রবলেম নেই। এবং যে কেউ আমাকে যদি একটা বড় কোম্পানির সিইওর জায়গায় বসিয়ে দেওয়া হয়, আমাকে যদি প্রশ্ন করে যে তুমি আর একটা নতুন অফিস বা নতুন আইটি হাব বা এআই হাব তুমি কোথায় খুলতে চাও, কলকাতা নাকি আরো 4-5টা অপশন যেখানে আরো অনেক সুবিধার ব্যাপার আছে, আমি তার জায়গায় যদি নিজেকে বসিয়ে দেখি, কখনোই কলকাতা ইজ নট দ্য রাইট চয়েস ফর এনি বিজনেস। উড়িষ্যা চুজ করতে পারি আমি, অন্ধ্রপ্রদেশ চুজ করতে পারি, ঠিক আছে, মহারাষ্ট্রের কিছু জায়গা চুজ করতে পারি। সেকেন্ড জিনিস হচ্ছে এখানকার সোসিও ইকোনমিক্যাল কন্ডিশন, ভ্যালু সিস্টেম। অ্যাকচুয়ালি মানুষের হাতে যখন কাজ থাকে, মানুষের কাছে যখন পয়সা থাকে, সে তখন লাইফের ভ্যালু সিস্টেমটাকেও মেনটেন করে। এখানকার স্ট্রাকচার, আমি গত 7 বছর ধরে একটা গাড়ি ইউজ করছি, আমার সেকেন্ড গাড়ি আর আমার ইচ্ছাই করে না, কি করবো কিনে, সেই তো ওই রাস্তা, সেই তো টোটোর উৎপাত, রাইট? তো এটা আমরা টোটোওয়ালাদের দায়ী করতে পারি না, এটা আমাদের সিস্টেমের দোষ। আমরা সেই লেভেলে জব ডেভেলপ করতে পারিনি মানুষকে, ওদেরও তো করে খেতে হবে, রাইট? ওদেরও করে খেতে হবে। তাছাড়াও রোড ইনফ্রাস্ট্রাকচার, আমি গত 9 বছরে 3বার বেনারস গেছি, প্রয়াগরাজ গেছি, আরো প্রচুর ট্রাভেল করি আমি। উড়িষ্যার বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরেছি, ঝাড়খণ্ডের বহু ডিস্ট্রিক্ট ঘুরেছি। গত 9-10 বছরের চেঞ্জেসটা বোঝা গেছে, প্রত্যেকটা জায়গাতে গিয়ে ফিল করা গেছে, আরে 3 বছর আগে তো রাস্তাটা এরকম ছিল না, 3 বছর আগে যে রাস্তাটা 2 লেন ছিল সেটা 4 লেন হয়েছে, 4 লেন গুলো 6 লেন হয়েছে, প্লাস আদার্স ইনফ্রাস্ট্রাকচার অসাধারণ। যমুনা এক্সপ্রেসওয়ের যদি আমি কথা বলি, অদ্ভুত। তো সত্যি ভেবে খারাপ লাগে, আমরাও ট্যাক্স দিই, ওরাও মানে ওখানকার লোকও ট্যাক্স দেয়, আমরাও ট্যাক্স দিই, এই ট্যাক্সটা কোথায় যাচ্ছে, কি যাচ্ছে, কোনো হিসাব। ইভেন মানে ইটস অল টুগেদার উই আর ইন আ রিয়েলি সাফোকেটিং সিচুয়েশন। আমরা প্রচন্ড একটা সাফোকেশনের মধ্যে থাকি, তাও বন্ধু বান্ধব, মা বাবা নিয়ে চালিয়ে যাচ্ছি জীবন। কিন্তু অসুবিধার জায়গা এটাই যে আর কতদিন এভাবে, একটা মানে ডুবতে ডুবতে তো প্রায় শেষের দিকে চলে এসছে, আর কতদিন আমরা সার্ভাইভ করতে পারবো এই পশ্চিমবঙ্গে। আর একটা যেটা ব্যাপার, আমরা যেহেতু বাঙাল বাড়ির ছেলে, রাইট? তো আমরা উদ্বাস্তু, আমাদের পিঠে নাকি কাঁটাতারের দাগ আছে। তো জীবনে কতবার আমরা উদ্বাস্তু হবো, এটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন। এখন আপনি যদি বলেন যে আমি কোথাও চাকরি নিয়ে চলে গেলাম, এটাকে উদ্বাস্তু বলে না। আমাকে অফিস কোথাও পাঠালো, বা আমাকে যদি অফিস থেকে মানে অফিসের কারণে আজকে যদি কলকাতা থেকে লন্ডন যেতে হয় বা কলকাতা থেকে নিউ ইয়র্ক যেতে হয়, আমি উদ্বাস্তু হয়ে যাচ্ছি না। আমি পাসপোর্ট ভিসা নিয়ে, আমার ওয়ার্কিং ভিসা নিয়ে আমি ফ্লাইটের টিকিট কেটে রাজার মতো যাচ্ছি, এক কাপড়ে তো যাচ্ছি না। কিন্তু আমার মনে হচ্ছে কলকাতা আস্তে আস্তে যেদিকে চলে যাচ্ছে, বহু বাঙালিকে আবার সেই এক কাপড়েই উদ্বাস্তু হতে হবে। আমি যেরকম একটু আগে বলছিলাম যে কোনোদিন হতে পারে আমাদেরকেও বাধ্য হয়ে আমাদেরকেও যেতে হলো, কোথায় যাবো? তো কটা সিট আমাদের এত বাঙালিকে অ্যাকোমোডেট করবে? যে এই উদ্বাস্তুর কথাটা বললি না, এইটা ধর্মের কারণে উদ্বাস্তু হয়ে আসা বাঙালিরা এখানে এসে সেকুলার সাজে। সত্যি খুব প্যাথেটিক, তারা কেন খুব উদ্বাস্তু, প্যাথেটিক। বা তার বাবা ঠাকুরদা কেন বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, সেটা তারা ভুলে গেছে, না ভোলার চেষ্টা করে, না ন্যাকামি করে, এইটা আমার মাথায় ঢোকে না। কালকে একটা টুইট খুব ভাইরাল হয়েছে, যে একজন টুইট করেছে যে শিলিগুড়িতে ওদের বাড়ির পুজো কন্টিনিউড হয়েছে আফটার বাংলাদেশ, আর সবাই সেটাকে হাইলাইট করেছে যে কন্টিনিউড হয়েছে মানে কি, এমন না যে তুমি ওখান থেকে তুলে এনে পুজোটা এখানে করেছো, রাইট?
রাইট? তুমি তুলে আনতে বাধ্য হয়েছো, এবার সেটা তো স্বীকার করো কমসে কম। যাই হোক, Exactly. এই সমস্ত কথার Same. আগে একবার অচ্যুতদার পরিচয়টা। অচ্যুতদা। আমার নাম অচ্যুত চন্দ্র, যেরকম দেখাচ্ছে আমার ইন্ট্রোডাকশন। আমি বেসিক্যালি একজন এমএসএমই ব্যবসাদার। তো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটু অদ্ভুত, মানে আমি জন্মেছি সোনার চামচ নিয়ে ইন্ডাস্ট্রিয়াল ফ্যামিলিতে, আর স্কুল অব্দি ভালো গেছে। আমি স্কুলে ভালো পারফর্মার, মানে আমি ব্যাচ টপার। খালি শুরু হলো আমার বাবার মৃত্যু 13 বছর বয়সে, আর মা 22-23-এ। তো ওই ইন্ডাস্ট্রিয়াল ফ্যামিলি থেকে আমরা ব্যাংক্রাফ্ট হয়ে যাই। তারপর আমি অন দ্য রোড প্রচুর ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি। তারপর আপাতত ওই আমার এখন 44 বছর কাজ করছি, মানে 16 বছর থেকে। তো এর Wow. উপর আমি কোন রকম একটা গ্রাজুয়েশন করেছিলাম তৎকালীন নামাতক, নিজের ফান্ডিং নিজের চাকরি করে। আর আপাতত আমি লোককে বলি আমার এমবিএ অন দ্য রোড, ইয়ার্স অফ সেলসম্যানশিপ, বছরের বছর, তারপর ব্যবসা, বিভিন্ন ইন্ডাস্ট্রি। এখন ভগবানের দয়ায় আমি অনেক ফোরামে আছি, আমি বিভিন্ন ফোরামের ভালো ম্যানেজিং পজিশনে আছি, দেশ দেখছি, বিভিন্ন সমাজ। আমি অনেক কমিটিতে আছি, ডিফেন্স কমিটিতে আছি, কিছু হর্টিকালচার কমিটিতে আছি, যেখানে আমার সোশিও ইকোনমিক কাজ নিয়ে আমি অনেক কিছু করি ব্যবসা ছাড়া। তো আমি বাংলাটা দেখছি 16 বছর বয়স থেকে অর্থনৈতিক ভাবে। 82 সাল ক্লাস 10 পাস করে পশ্চিমবাংলার পুরো ঘাটে অর্থনীতি, ব্যবসা, রাস্তাঘাটে ঘুরে দেখেছি। মানে আমাদের যে অরিজিনাল ইন্ডাস্ট্রি সেটারও 10 বছর লেগেছে ওয়াইন্ড আপ করতে, ব্যাংক্রাপসি হয়ে। তার ইউনিয়ন ছিল, 50-60টা কেস ছিল। এইসব দেখে আমার চুল পেকে গেছে। আমি আবার আমার বাবা ঠাকুরদা রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন, আমরা সেই জেনারেশন যারা সব একসঙ্গে 1860 জন্ম নিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, রায়বাহাদুর দীনেশ সব 86 জন্ম, বালগঙ্গাধর তিলকও। দ্যাট জেনারেশন, দ্যাট এরা, সেটা শেষ হয়ে এসছে। আমার ভয় কি জানেন, একটা সামান্য ইকোনমিক্স এর একটা কথা বলি। বেঙ্গলের অ্যাভারেজ গ্রোথ 211 থেকে আজ যদি আবার 4.59, ভারতবর্ষ 7.6। এটা আমার খুব ধারণা এটা 8.5 হয়ে যাবে, বিকজ কিউমুলেটিভলি ইনফ্রাস্ট্রাকচার একটা ল্যাগ দিয়ে জাম্প করে। তো আমাদের যদি গ্যাপটা সমানে বাড়তে থাকে সেইটা একটা বড় মুশকিল। কিন্তু এরা প্রবলেম হচ্ছে এই গ্যাপটা যদি বাড়তে থাকে, আমাদের যে বাকি মানে মিডল ক্লাস, ভদ্রলোক, প্রফেশনাল, ওরা আকর্ষণের কারণে অন্য জায়গায় চলে যাবে। আর এর একটা বিরাট পলিটিক্যাল একটা ফল হচ্ছে যে তুমি একটা সমাজকে যদি দমন করে রাখতে চাও, ইউ ওয়ান্ট টু এনস্লেভ দেম, ইউ হ্যাভ টু ডিস্ট্রয় দ্য হেড। ইউ ওয়ান্ট টু কন্ট্রোল দ্য বডি, ইউ ডিস্ট্রয় দ্য হেড। এই যে এডুকেটেড প্রফেশনাল মিডল ক্লাস, ব্যাঙ্গালোরে কিন্তু একসময় 70% আইটি ওয়াজ বেঙ্গলি, 70%। এরা যে সব চলে গিয়েছে, এতে আমাদের একটা মানে সাংঘাতিক ফল। উই উইল বি ডিস্ট্রয়েড। এবং এটা খুব তাড়াতাড়ি আসছে, কারণ কম্পাউন্ড করে 3.5% গ্রোথ রেটে ডাইভার্জেন্স কম্পাউন্ড করলে খুব তাড়াতাড়ি অলরেডি হয়ে গেছে। আমি তো নয়ডা গিয়ে অবাক, ভাবলাম যে আমি ইউরোপে এলাম কিনা। তো এটা সব জায়গায় দেখুন, তামিলনাড়ু যেটা নট ওয়েল গভর্ন, কি কুইকলি এগোচ্ছে। বিহার দেখুন, আর আই হ্যাভ বিন অ্যাডভাইজার টু সিএম যোগী। এখন ইউপি চেনা যায় না। 10 বছরের মধ্যে না, উনি তো 217-তে এসছেন, 10 বছর হয়। তো সবই সম্ভব। এরা খালি রাজনীতি করছে কিভাবে ইউ ক্যান হ্যাং অন টু পাওয়ার, মানে দ্য কস্ট does not। আর এক সময় এদের কাছে একটা লাশ বাকি থাকবে, একটা লাশের ওপর রাজত্ব। বেঙ্গলি সোসাইটি উইল বি ডেড, এন্ড দ্য পিপল হু ব্রিং দ্য ইনকাম, প্রফেশনাল, আর সর্বনাশটা আগে করে দিয়েছেন উনি যখন এলেন। ন্যানোটাকে তাড়িয়ে দিয়ে তার সর্বনাশ, কারণ সেটা থাকলে এখন তো মোটর ভেহিকেলের রেভলিউশন শুরু হয়েছে ভারতবর্ষে। সানন্দে দেখো না, সানন্দে তো পুরো অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই অ্যান্সিলারি করে আমার ধারণা 250,000 জব সাপ্লাই চেইন, এবং আরো অন্য ইন্ডাস্ট্রি আসতো সাপ্লাই চেইন। Singur All would have been that like is a this- Jamshedpur, another Jamshedpur. Singur would have been like another Jamshedpur. ইনফ্যাক্ট জামশেদপুরের থেকেও বেটার সানন্দ। Right. সানন্দ ভীষণ Right, ডেভেলপ right. করছে। ইনফ্যাক্ট মানে আমি যখন ভাবছিলাম কি নিয়ে আড্ডা মারবো, এই টপিকটা আমার মাথায় এলো কেন আমি তোমায় বলছি। একটা রিল খুব ভাইরাল হয়েছিল গত সপ্তাহে, যেখানে একটা বাঙালি ছেলে, ঠিক আছে, সে বলছে যে তুমি ব্যাঙ্গালোর ভাবো, তুমি কি ভাবছো আইটির চাকরি, তুমি হায়দ্রাবাদ ভাবো, কি ভাবছো তুমি বড় বিল্ডিং। আমি শিওর সবাই এতদিনে ওই রিলটা দেখেছে, হয় ফেসবুক না ইনস্টাগ্রাম, কোথাও না কোথাও একটা। কিন্তু তুমি বেঙ্গল ভাবছো যখন, তখন কি ভাবছো? তখন তো কিছুই নেই তোমার কাছে দেখার মতন। না, চক ঘুগনি আছে, ভাতার লাইন আছে। আমরা প্রবাসীরা যাই খালি খেতে আর বাড়ির লোকজনের সাথে দেখা করতে, খালি এটাই আছে। ভাতার লাইনও আছে, ভাতার 1500 লাইন টাকা। আছে। এই ঘুগনির ব্যাপারটা উনি বললেন না, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এই ঘুগনির ব্যাপারটা অ্যাকচুয়ালি ইজ ভেরি সিম্বলিক। তার কারণ হচ্ছে এই যে এমপ্লয়মেন্ট গ্রোথ হচ্ছে, ডেটা দেখাচ্ছে কিন্তু কিছু এমপ্লয়মেন্ট গ্রোথ এই ডেটা ইজ টোটালি ইউজলেস। কারণ 1 ঘন্টা চাকরি করলে ইট ইজ ইন দ্য ডেটা। 1 ঘন্টা যদি চাকরি করো, ইউ আর ইন দ্য ডেটা অ্যাজ এমপ্লয়েড। এখন কি দেখলাম, এবার আমি বুঝলাম যে আমাদের যেটা বেড়েছে ইনফর্মাল সেক্টরে লো প্রোডাক্টিভিটি জবস, লো প্রোডাক্টিভ মানে লো ইনকাম। এবং আমার এক ভাই হচ্ছে বেঙ্গলি প্রফেসর ইন ক্যালকাটা ইউনিভার্সিটি, ও বলে দেখো ছাত্ররা আসে, সই করে, তারপর ডেলিভারি কাজ করতে চলে যায়, কেউ ক্লাসে নেই। এটা কলকাতা ইউনিভার্সিটির অবস্থা। আমাকে 6 দিন তবু যেতে হয়, কিন্তু কিছু ক্লাস নিয়ে খালি বসে থাকি, কিছু ক্লাস নিয়ে না। মাই গড। মানে সুইগি জোম্যাটো ডেলিভারি করছে, ছাত্ররা সই করে অ্যাটেন্ডেন্স দেখিয়ে
অন্য সব চাকরির জন্য চলে যাচ্ছে, অনেকে ডেলিভারি করতে যাচ্ছে। So we have grown enough. আর কি বলবো বলুন, এরপরে আর কি বলার আছে? আমাদের এডুকেশন সিস্টেম ইফ ইউ ডিস্ট্রয়, দেয়ার উইল বি নো ট্রেনিং পিপল টু এমপ্লয় when people want to invest. দেখো একটা জিনিস তো সত্যি, মানে আমাদের জেনারেশনে যারা আছে, আমাদের জেনারেশনে বেশিরভাগই বাইরে। আমার ক্লোজেস্ট বন্ধু বান্ধবদের মধ্যে হার্ডলি হয়তো 3 থেকে 4 জন কলকাতায় আছে, ঠিক আছে? অ্যান্ড এটা আমি সার্কেলটা খুব ওয়াইড করে বলছি, মানে আমি আমার স্কুলের লোকজন ধরি, কলেজের লোকজন ধরি, পোস্ট গ্রাজুয়েশনের লোকজন খুব একটা ধরছি না, কারণ আমি মোটামুটি পোস্ট গ্রাজুয়েশন করতে করতে মানে টেলিগ্রাফে চাকরি করা শুরু করেছিলাম, কাজে আমার ইউনিভার্সিটিতে খুব বেশি বন্ধু বান্ধব হয়নি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে। যাই হোক, তো আমার জেনারেশনের যারা আছে বেশিরভাগই বাইরে। একটা কুইকলি ফাইনালি, আমি এতক্ষণ সময় বললাম, হ্যাঁ। একটা কুইকলি বলি। হুম, এই হুম। যে ইকোনমিক কন্ডিশন, যে দুর্নীতি আমাদের, তার একটা বিরাট একটা ডেমোগ্রাফিক কনসিকুয়েন্স আছে। আপনি বলুন কাকে চেনেন ইন দ্য 30s হু হ্যাজ মোর দেন ওয়ান চাইল্ড? আমি তো দেখছি কেউ বিয়েই করছে না। দ্য নাম্বার অফ ইয়াং উইমেন among families, friends, বিয়ে করছে না, বিয়ে করলে ম্যাক্সিমাম ওয়ান। দ্য রিপ্লেসমেন্ট রেশিও ইজ 2.2। বাঙালি ভদ্রলোক সমাজ উইল বি ফিনিশড ইন 2 জেনারেশন, মানে ডেমোগ্রাফিকলি উইল ডিসঅ্যাপিয়ার। আর এটা হচ্ছে দুর্নীতি হচ্ছে এর কারণ। সেম উইথ দ্য তামিলদের একই, হুম। আমেরিকা তো একই, বাট নট বিকজ অফ পভার্টি, বিকজ দে অনলি হ্যাভ ওয়ান চাইল্ড। না, সেটা তো ঠিকই, স্কুলের খরচাও ম্যাসিভলি বেড়েছে। আমরা বেশিরভাগই যারা কলকাতায় পড়েছি, আমরা বেশিরভাগই আমাদের আগের জেনারেশন পড়েছে সরকারি স্কুলে, কারণ সরকারি স্কুলের লেভেল অফ এডুকেশন আগের জেনারেশন খুব ভালো ছিল। আমাদের জেনারেশন মোস্টলি কলকাতার, যারা খাস কলকাতার বাসিন্দা, আমরা সবাই মোটামুটি কোনো না কোনো কনভেন্ট স্কুলে পড়েছি। আর আমাদের ওই টাইম অব্দিও স্কুলের ফিস খুব লো ছিল, কাজেই বেশিরভাগেরই মানে অ্যাটলিস্ট একটা ভাই কি একটা বোন কি, মানে 2 চিলড্রেন ওয়াজ দ্য নর্ম। কিন্তু এখন এতটাই মারাত্মক বেড়ে গেছে স্কুলের ফিস, মানে লোকে একজন বাচ্চার বেশি, সেকেন্ড বাচ্চার কি করে, মানে স্কুলের ফিস, টিউশনের ফিস প্লাস আরো আনুষঙ্গিক যা যা আছে সেগুলোর ভয়তে কেউ এগোচ্ছেই না। আর কলকাতার যেটা আমরা আমরা বলি কলকাতার চাকরির অভাব ঠিকই, কিন্তু কলকাতার আমরা একটা জিনিস সেটা বেশিরভাগ লোকজনই খেয়াল করে না, সেটা হচ্ছে কলকাতার স্যালারি। প্রিয়াঙ্কা, ফার্স্ট অফ অল ভেরি সরি, আমার লেট হয়ে গেছে মিটিংটা জয়েন করতে। আমাদের আজকে সাডেনলি এওপি মিটিং ছিল অ্যান্ড এমডি কেম ইন অ্যান্ড আই কুড নট কাম আউট অফ দ্য মিটিং। স্কুল লাইফে না অ্যাকচুয়ালি কলেজে। বর্ন অ্যান্ড ব্রট আপ হচ্ছে দার্জিলিং, তারপরে স্কুলিং শিলিগুড়ি সেন্ট জোসেফস, তারপরে আর্মি স্কুল শিলিগুড়ি, সো এন্টায়ার জার্নি ওয়েস্ট বেঙ্গল। তারপরে কলেজ স্কটিশ চার্চ কলকাতা, আমার পলিটিক্যাল সায়েন্স অনার্স ছিল। তারপরে মাস্টার্স ক্যালকাটা ইউনিভার্সিটি এমবিএ, তারপরে এক্সএলআরআই জামশেদপুর পিজিসি এইচআরএম করে আমি ফার্স্ট জব চালু করি র্যাডিসন গুয়াহাটি থেকে। অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ ছিল আমার কলকাতাতে, কলকাতা ইন্টার্নশিপ পার্ক প্লাজায় ছিল আমার এইচআরএ। আমি এইচআরএ জব করছি, সো এইচআরএ ফার্স্ট ইন্টার্নশিপ ছিল। তারপরে মানে আমি অপরচুনিটি পাই র্যাডিসন গুয়াহাটি ফার্স্ট টিম হিসাবে জয়েন করার জন্য, অ্যান্ড ওটা আমার ফার্স্ট লাইক অপশন ছিল টু মুভ আউট অফ ওয়েস্ট বেঙ্গল ফর একটা জবের জন্য। অ্যান্ড দেন আমি ওখানে র্যাডিসন জয়েন করে আমি 2 বছর ওখানে ছিলাম। তারপরে আমি নোভোটেল কলকাতা অপরচুনিটি পেলাম অ্যান্ড আই কেম ব্যাক। আবার কলকাতায় থাকার পরে ওই পিরিয়ডটা ওয়াজ অ্যাকচুয়ালি আমার জন্য একটা খুব আই ওপেনিং পিরিয়ড ছিল, বিকজ কলকাতায় আমি যখন জয়েন করি আমি অ্যাজ আ টিম লিড জয়েন করি, তো টিম লিড থেকে মার্কেট এক্সপোজার পাওয়াটা চালু হয়। অ্যান্ড বিকজ আমি এইচআরএ ছিলাম, তো আমি কম্পেনসেশন এন্ড বেনিফিট আমার একটা সাবজেক্ট ছিল অ্যান্ড আমি ওটাতেই স্পেশালাইজেশন করি। তো আমি ওই টাইম থেকে এই জবের এক্সপোজারটা পাওয়া বুঝতে পারলাম যে আমার ফ্রেন্ডস যারা আমার ব্যাচমেট ছিল, আমি সবসময় একটা লাইক ব্রাইট স্টুডেন্ট ছিলাম, লাইক 93% ইন 12 ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আই হ্যাভ পাসড উইথ 65% মাস্টার্স, মানে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছিলাম। তো তারপরে আমি যে দেখলাম সাডেনলি মাই ফ্রেন্ডস মানে দে আর আর্নিং মোর, আমার থেকে বেশি কামাচ্ছে ওরা, মানে দে আর ইন এক্সপোজার্স ইন ব্যাঙ্গালোর, আদার স্টেট লাইক মহারাষ্ট্র, ফর দ্য ম্যাটার অফ ফ্যাক্ট মহারাষ্ট্র, এইসব জায়গায় জব করছে। আর আমি যেই পে স্কেলটাতে আছি আর আমি যতটা এফোর্ট কলকাতাতে দিচ্ছি, অতটাই এফোর্ট হয়তো ওরাও সেম দিচ্ছে, আমি ওটাকে জাজ করবো না, বাট ওই রিয়েলাইজেশনে তখন হয়েছিল। তারপরে আমি অপরচুনিটি পেলাম ফার্ম ইজি, সেখান থেকে ই কম সেকশন, মানে ফাস্ট কমার্স, মুভিং, হেলথ টেক, ই কমার্সের জার্নিটা চালু হয় আমার ওখান থেকে। ফার্ম ইজি থেকে প্যান ইন্ডিয়া এক্সপোজার আরো বেড়ে গেল, আমি সেম লেভেলে সেম এইচআর দেখতে লাগলাম যারা সেম লেভেলে কাজ করছে, বাট হাউএভার আমি কোথাও না কোথাও কম পাচ্ছি, এটা আমার মনে হতো। তারপরে যখন দ্য মোমেন্ট মিনিমাম ওয়েজ আমার ক্যারিয়ার জার্নিতে মানে এমপ্লয়ীদের স্যালারি অ্যালট করা ফ্রম মিনিমাম ওয়েজ স্টার্টেড, আমি তখন রিয়েলাইজ করলাম প্রিয়াঙ্কা বাকেল হবে না এভাবে। দ্যাটস হাউ তখন আমার কাছে অপরচুনিটি আসে মিশো। তো মিশো ওয়াজ ওয়ের ব্যাঙ্গালোর আমার কাছে অপশন খুলে আসলো, এন্ড আই মুভ টু ব্যাঙ্গালোর ফর সার্টেন পিরিয়ড, কিছুটা পিরিয়ডের জন্য। তারপরে কোভিড, ওয়ার্ক ফ্রম হোম চলে আসলো, আমি আবার ব্যাক করলাম কলকাতাতে। তারপরে থাকতে থাকতে সেম মিশোর পরে ওই সেম প্রবলেম মিশোতেও, স্টেট লেভেল, বিকজ আমি ব্যাক করে গেছিলাম वेस्ट बंगाल। सी इट वॉज ऑलवेज लाइक कोलकाता है तो आपका कितना ही होगा, वहां पे खर्चा अभी भी वहां पे 10 रुपए में चीजें मिलती है, तो आपका खर्चा कितना ही है। तो दिस वॉज लाइक द वे इट स्टार्टेड।
তারপরে কলকাতায় থাকতে থাকতে আমি বুঝতে পারলাম যে ভাই বিকজ আই এম আ সিঙ্গেল চাইল্ড এন্ড মানে আমার জাস্ট মম আছে, ফ্যামিলি আছে, আমাকে একটা সার্ভাইভালিটি একটা হাইক লাগবে। তারপরে আসলো মহারাষ্ট্র, এন্ড ওইখান থেকে জব লাইফ, স্যালারি লাইফ, টার্নিং পয়েন্ট চেঞ্জ। আমি অনেস্টলি বলছি মানে আমি এখানে হয়তো হতে পারে যে আই মাইট বি ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ইন দিস, মানে এই আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলছি, আমি যতটুকু আমার HR লাইফে 12 বছর, লাইক দিস ইজ দ্য 12th ইয়ার রানিং ফর মি, আমি 12 ইয়ার্স এ যা বুঝেছি আমার লাইফের স্ট্রাগলে, যে আমি যদি এখনো ওয়েস্ট বেঙ্গলে থাকতাম আমি হয়তো কমপ্লিট করতে পারতাম না যে স্যালারিতে আমার কারেন্ট ফ্রেন্ডসরা বসে আছে। ওই যেই জার্নিটা আমাকে, যেটা মহারাষ্ট্রায় আমি ওপেন পেয়েছিলাম, বা ব্যাঙ্গালোর ফর দ্য ম্যাটার অফ ফ্যাক্ট ইনিশিয়ালি ব্যাঙ্গালোরে পেয়েছিলাম, সেটা আমি যখন কলকাতায় ফেরত গেলাম আমি বুঝতে পেরেছিলাম যে আমার জন্য মুভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ইয়েস, দ্যাট হ্যাজ বিন মাই জার্নি। আর এখন মহারাষ্ট্রায় আমি এখন আছি, 3 ইয়ার্স হয়ে গেছে। রাইট নাও আই এম ওয়ার্কিং উইথ আ স্টার্টআপ, আই এম লিডিং দেয়ার পিপল অ্যান্ড কালচার, প্লাস আমি ওখানে অ্যাজ এ চিফ অফ স্টাফ অপরচুনিটিতে আছি। হ্যাঁ, দ্যাট ইজ মাই জার্নি, প্রমিতা। প্রিয়াঙ্কা যেটা বললো সেটা আমার ক্ষেত্রে সত্যি। আমি যখন আমার ক্যারিয়ারের প্রথম 5 বছর আমি কলকাতায় চাকরি করেছিলাম, তখন আমার অনেক বন্ধু বান্ধব, ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রি সিনিয়র অনেকেই আমাকে বলেছিল দিল্লি চলে আয়, বিকজ আমি জার্নালিজম দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলাম। অনেকেই আমাকে বলেছিল দিল্লি চলে আয়, স্যালারি বেটার হবে, গ্রোথ বেটার হবে। আমি না, বাড়ি ছেড়ে যাব না, কলকাতা ছেড়ে যাব না। 5 বছর স্ট্রাগল করে তখন আমি বুঝলাম। আর মাইনেপত্র তো কথা ছেড়ে দিচ্ছি, আমার মানে 3টে টিউশন করলে বোধহয় ওর থেকে বেশি মাইনে পেতাম, মানে রোজগার করতাম আমি। যাই হোক, তো সেইখান থেকে আমার স্যালারিটা তুলে আনতে, আজ আমার 20 বছর চাকরি হয়ে গেল, একটা বেসিক লেভেলে তুলে আনতেও আমার মোটামুটি 2টো শহর চেঞ্জ করতে লেগেছে, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে বম্বে। ইনফ্যাক্ট আমি এখন কলকাতা থেকে দিল্লি মুভ করছি একটা ন্যাশনাল নিউজ পেপারের সাথে। তখন আমাকে ওদের HR স্যালারি দেখে বললো, এটা তোমার স্যালারি, তুমি কত বছর কাজ করছো? আমি বললাম 5 বছর। 5 বছরে তুমি এত কম পাচ্ছ? আমি যদি তোমার স্যালারি ডাবল করে দিই। আর ও ইনফ্যাক্ট আমার স্যালারি 100% গ্রোথ দিয়েছিল। আমি বললো তারপরেও কিন্তু এখানে যারা 2 বছর চাকরি করছে তাদের সাথেও কিন্তু আমি তোমার ম্যাচ করাতে পারছি না, কিন্তু এর বেশি আমার কিছু করার নেই। সেটাও উনি যে নিজের থেকে করেছিলেন, আই এম ফর এভার গ্রেটফুল টু দ্যাট HR লেডি। বাট যে স্যালারি লেভেলটা এখনো কলকাতায় আছে, কলকাতায় চাকরি নেই, এটা একটা একটা সত্যি। যেরকম সৌরভ বলছিল, অখিলেশদা বলছিল যে এরপর কি, আমরা যদি চাকরি ছাড়ি কোনো কারণে তাহলে এরপর কি পাবো, কিছু তো জানি না। এটাও যেরকম একটা সত্যি, সেরকম এটাও সত্যি যে মাইনে কলকাতার স্যালারি গ্রোথ খুব কম। আমার অনেক বন্ধু বান্ধব আছে IT সেক্টরে যারা ব্যাঙ্গালোর দিয়ে চাকরি শুরু করেছে, বাড়ি ফিরতে চাইছে কোনো কারণে, বৃদ্ধ বাবা মা আছে কি যাই হোক না কেন, কলকাতায় ফিরে কলকাতায় থাকতে চায়। বেশিরভাগই কিন্তু মুভ করতে পারেনি। যারা মুভ করেছে তারা একটা খুব বড় রকমের মাইনে স্যালারি কাট নিয়ে ফিরতে বাধ্য হয়েছে, যেই কম্পালশন থাকুক তাদের জন্য। এইরকম যে স্যালারির যে অবস্থা কলকাতায়, এটা কেন? আর মানে এটা তো দিন দিন আরো খারাপ হচ্ছে। প্রিয়াঙ্কা, তোমাদের ইয়াং জেনারেশনে খুব ইন্টারেস্টিং তোমাদের যে লাইফ, তোমরা যে সরি প্রিয়াঙ্কা, তোমার জায়গায় আমি ঢুকে গেলাম। গৌতম দা, উইথ ডিউ রিগার্ডস, হি ইজ দ্য সিনিয়র মোস্ট ইন দিস গ্রুপ। তো কলকাতা এবং বাংলা দেখেছি আমি সিনিয়র মোস্ট। কেসটা হচ্ছে যে ইকোনমিক্স এর বেসিক্স হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই। আজকে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সেকেন্ড মোস্ট পপুলেশন রেশিও বা ডেন্সিটি। উই আর ফলোইং বিহার। মানে আমরা বিহার হচ্ছে বোধহয় 1100 পপুলেশন পার স্কোয়ার কিলোমিটার, বাংলা হচ্ছে 1050, মানে ভেরি ক্লোজ। এবার যে কর্পোরেট বডি এখানে বেঙ্গলে অপারেট করছে তাদের কাছে ডিমান্ড, তাদের কাছে অ্যাভেলেবল রিসোর্স আছে সস্তায়। আজকে সৌরভ যেটা বললো ও শহর ছেড়ে যেতে পারিনি যে কোনো ব্যক্তিগত কারণে, তার মধ্যে আমিও পড়ি, আমিও শহর ছেড়ে যেতে পারিনি ব্যক্তিগত কারণে। তো আমি চাকরি করি বা ব্যবসা করি, বেস্ট অ্যাভেলেবল রিসোর্স আমাকে নিতে হয়েছে। তোমরা যারা বেরিয়ে যেতে পেরেছো তো নিয়েছো। এবার কোশ্চেন হচ্ছে যে বাংলার এই ধ্বংস শুরু হয়েছে 50 বছর আগে। 50 বছর আগে আজকে আমি একটু জিও পলিটিক্স, অরিত্রর মতো হয়তো প্রফেশনালি করে, এটা হচ্ছে আমার প্যাশন। আমি পলিটিক্যাল হিস্ট্রি আর জিও পলিটিক্স হচ্ছে আমার পাস্ট টাইম। কেসটা হচ্ছে যে আজকে দেখো, ইট স্টার্টেড উইথ 1960s। বাংলা ধ্বংস শুরু হয়েছে জিও পলিটিক্সে। তৎকালীন যে ইন্টারন্যাশনাল ওয়ার ছিল, ইট ওয়াজ বেসিক্যালি বাইপোলার, USSR and USA। এবার সেইখানে USA ওয়াজ কন্ট্রোলিং দের স্যাটেলাইট কান্ট্রিজ, ওয়াজ মানে ওদের সাপোর্ট কান্ট্রিজ ওয়াজ তৎকালীন ইন দ্য 60s and 70s they were controlling till Pakistan। USSR was scared of it overshoots, মানে ওদের কন্ট্রোল চলে যায়। So India was under USSR control from 62। তৎকালীন গভর্নমেন্ট অফ কংগ্রেস and later on CPI আজকে declassified file of KGB বলছে বাংলাদেশ war was started by them, India was only a curtain, it started। and সেখান থেকে আমাদের পশ্চিমবাংলায় কমিউনিজম শুরু হয় বিকজ অফ ফান্ডিং অ্যান্ড প্রমোশন বাই তৎকালীন USSR, কমিউনিস্ট পার্টি, রাইট। কারণ USSR এর ইন্টারেস্ট ছিল যে USA যাতে গ্লোবাল কন্ট্রোল না নেয় বিয়ন্ড পাকিস্তান। সো ওদের
জিও পলিটিক্স ইন্টারেস্টে এবার কামিং ব্যাক টু বেঙ্গল, উই আর ভিকটিম অফ তৎকালীন জিও পলিটিক্স। এটা সেই ধারা, সেই রাজনীতি চলছে আমাদের গত 60 বছর বা 50 বছর যাই হোক। সো দি মাল্টি ন্যাশনাল, যেটা ব্রিটিশ টাইমে আমাদের স্ট্রেংথ ছিল, 60s অব্দি উই ওয়ার দ্য সেকেন্ড বা থার্ড হাইয়েস্ট জিডিপি ওয়াইজ ইন, মানে ভারতবর্ষে আমরা অর্থনৈতিকভাবে তৃতীয় ছিলাম। মুম্বাইয়ের পরেই কলকাতা ছিল। রাইট। এবার সেইখান থেকে আমাদের ডাউনওয়ার্ড ট্রেন্ড। কমিউনিজমের একটা ব্যাপার হচ্ছে যে কমিউনিজম যেখানে অর্থনৈতিক ভাবে ডেভেলপমেন্ট হয় সেখানে কমিউনিজম টিকতে পারে। যেরকম খুব ড্যাম্প জায়গায় ফাঙ্গাস গ্রো করে, সেখানে যেখানে অর্থনৈতিক ক্রাইসিস থাকে সেখানে কমিউনিজম গ্রো করে। পৃথিবীর যেখানে কমিউনিস্ট পলিটিক্স দেখবে হচ্ছে ক্রিয়েট ক্রাইসিস, আইদার ওয়ার করে বা ইন্টার রিলিজিয়ন ওয়ার করে, মানে ক্রাইসিস আনো, লোকে খেতে পাবে না, সেখানে কমিউনিজম জন্ম। আমাদের এখানে কমিউনিজম জন্মেছে বেসিক্যালি বিকজ এখানে তৎকালীন ইন্ডিয়ান সরকার যে বাংলাদেশ থেকে শরণার্থী ঢুকেছে, পাঞ্জাব শরণার্থীরা যা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়েছে বাঙালিরা পায়নি। এখানে তৎকালীন 60s আর 70s আমি খুব ছোট, মানে তাও মনে পড়ে আমাদের পাড়ায় কারোর হয়তো কেউ 50 বছর আগে বাংলাদেশ, তাদের আত্মীয় এসছে, সেই এক বস্তির এক ঘরে মানে 10 জনের ফ্যামিলি ঢুকছে। কেউ আমি নিজের চোখে দেখেছি হাতের ফ্যান সেদ্ধ করে 8 জন খাচ্ছে, মানে পয়সা নেই যে পুরো চালটা দেওয়া। এখানেই তো পশ্চিমবাংলার কমিউনিজম, মানে আমরা যারা নর্থ ক্যালকাটা, প্রমিতা তুমি জন্ম নিয়েছো মানে এইদিকে, তুমি জানবে না তোমার জেনারেশনে, আমাদের জেনারেশনে জানি বড়নগর এইসব অঞ্চল ছিল হচ্ছে রেফিউজিদের একটা বড়, যাদবপুর, গড়িয়া, এগুলো হচ্ছে রেফিউজি। ব্যারাকপুর পুরো এরিয়াটা। আর এইখান থেকে কমিউনিস্ট সিপিএম পার্টির স্ট্রেংথ তৈরি হয় এখান থেকে। এইখানে যে তৎকালীন সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট এই রেফিউজি কন্ট্রোল করতে পারেনি, এদের অর্থনৈতিক কোনোভাবে সাপোর্ট দিতে পারেনি, অথচ এটা পাঞ্জাব রেফিউজিরা এটা প্রবলেম ফেস করেনি। হ্যাঁ, তারা অনেকটাই সাপোর্ট পেয়েছিল, স্টেট সাপোর্ট। ইনফ্যাক্ট কমিউনিস্ট গভর্নমেন্ট মরিচঝাপিতে যারা রেফিউজিস, যারা বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে এসেছিল, তাদেরকে যে কিরম ভাবে ট্রিট করেছিল সেটা দীপদা ব্লাড আইল্যান্ডে লিখেছে। 2-3 বছর আগে পাবলিশ হয়েছে বইটা। অনেকে হয়তো ব্লাড আইল্যান্ড পড়েছো তোমরা, তো পড়ে থাকলে জানতে পারবে। কিন্তু দাদা, তোমরা তো মরিচঝাপি পড়ছো, কমিউনিজমের সিপিএম রুল এখানে অনেক, মানে তুমি যদি জাস্ট গুগল চেক করো, দে হ্যাভ দ্য হাইয়েস্ট পলিটিক্যাল মার্ডার ইন অ্যাজ পার অফিসিয়ালি ন্যাশনাল ডেটা, মানে ক্রাইম ডেটা। দে হ্যাভ আ 1 মার্ডার এভরি 6 মিনিট। এটা অফিসিয়াল ক্রাইম ডেটা অফ ইন্ডিয়া। বিটুইন এটা আমি শুনেছি যে বড়নগরে পুরোনো বাড়ির কিংবা নতুন বাড়িরও যদি ভিত খোঁড়া হয় তাহলে হয়তো লাশ বেরোবে অনেকগুলো জায়গায় জায়গায়। নকশার দেখো, কমিউনিস্ট পার্টি আবার ভাগ হয়েছে, ওর মধ্যে খালি সিপিএম কে দোষ দিয়ে লাভ নেই। অরিজিনাল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই, ওটা ভাগ হয় সিপিআইএম এ, ওখান থেকে বেরিয়ে যায় সিপিআইএমএল। আজকে ওরা আলোচ্য বিষয় না, কারণ ওদের আর নেই, ওরা এক্সপায়ারি পিরিয়ডে পড়ে গেছে। বাট আজকে আমরা যেটা শুরু করেছিলাম পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে, দাদা একটা জিনিস জিজ্ঞেস করার ছিল যে আমরা শুনি, মানে আমাদের জেনারেশনে তো আমরা এটা ফার্স্ট হ্যান্ড দেখিনি, আমরা এটা শুনি যে ফ্রেড পলিসি যেটা দিয়ে শুরু হলো, আর তারপর জুট ইন্ডাস্ট্রি ডিক্লাইন, লেদার ইন্ডাস্ট্রি ডিক্লাইন, এগুলো দিয়ে তো শুরু হলো। তারপর সিপিএম এর যে ইউনিয়ন বাজি, সেটা দিয়ে অর্ধেক তো দাদা এখানে গৌতমদার নিজে সেটার ভুক্তভোগী, গৌতমদার ফ্যামিলি। তারপর সেখান থেকে সিপিএম এর ইউনিয়ন বাজির পর থেকে এখন সেটা এসে গেল টিএমসি সিন্ডিকেট রাজ। তো এই জায়গায় এসে কোনো ইন্ডাস্ট্রি, অচুতা তুমি তো ভাইস চেম্বার অফ কমার্সের সাথে আছো, ইন্ডাস্ট্রির লোকজন কলকাতায় ইনভেস্টররা কি আসতে চায় নাকি পলিটিক্যাল ক্লাইমেট থেকে ভয় পেয়ে চলে যায়? দেখো, একটা জিনিস হচ্ছে এটা মিডিয়া, রাজনৈতিক নেতাদের আমি বলতে এন্টায়ারলি যে ইন্ডাস্ট্রি চলে যাওয়াটা তৎকালীন 60-70 দশকে পলিটিক্যাল রিজন। আজকে ফাস্ট ফরওয়ার্ড 40 ইয়ার্স, আজকে রিজনটা অন্য। পশ্চিমবঙ্গ যেটা প্রথম বললাম যে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি ইন ইন্ডিয়া, ঠিক আছে। এবার আমরা দেখছি এই এখন ডিসপিউট অ্যাবাউট ইলিগাল ইমিগ্রেন্টস বলো, যাই বলো, অথচ ইলিগাল ডেটা বলে ওটা ইলিগাল ইমিগ্রেন্টস অনেক বেশি। কারণ আমাদের যেটা গৌতমদা বলছিল, আমাদের বার্থ রেট হ্যাজ কাম ডাউন টু 1.3, বিলো রিপ্লেসমেন্ট লেভেল, মাচ বিলো, মানে ইটস অ্যাকচুয়ালি খতম হয়ে যাওয়ার লেভেল। মানে 30 বছরে লোয়েস্ট ইন ইন্ডিয়া ইজ পাঞ্জাব, সিখতে সবচেয়ে লোয়েস্ট 1.2, ওয়েস্ট বেঙ্গল ইজ সেকেন্ড লো বার্থ রেট। এবার কোশ্চেন হচ্ছে যে এই যে পশ্চিমবাংলার যদি আমরা অ্যানালিসিস করি, আজকে ভারতবর্ষের যে গ্রোথ, এই তোমাদের মধ্যে কেউ একটা বলছিল যে ইউপিতে এখন, আমি রিসেন্টলি বেনারসে গেছিলাম একটা সেমিনারে। আমি বেনারসে যেতে খুব, মানে মনের কথা বলছি, আমার ঘেন্না লাগ একটা সময়,
বাড়ির চাপে যেতাম ধার্মিক কারণে, হুম পুজো মন্দির, কিন্তু আমি একটু ঘেন্না লাগতো সেই বেনারস দেখে এলাম, মানে ও ভাবা যায় না কি বানিয়েছে। তো আজকে পশ্চিমবঙ্গ যদি দেখা হয় পোস্ট হুম ইন্ডিপেন্ডেন্স, হুম এক বিধান রায়ের আমলে তিনটে তৎকালীন 50 বছর, ধরো 60 বছর আগে ওনার প্ল্যানিং এ উনি ভেবে নিয়েছিলেন ব্রিটিশ আমলে কলকাতা বাস্ট করবে একদিন, কারণ হুম সারা বাংলার অর্থনীতি হচ্ছে কলকাতা। হুম তো উনি স্যাটেলাইট টাউনশিপ তিনটে প্ল্যান করে, কল্যাণী, দুর্গাপুর, সল্টলেক। 50 দশকের প্ল্যানিং, আজকে সল্টলেকে একটা বাস দাঁড়ালে ওভারটেক করা যায় না। তো আজকে যেটা ইন্ডিয়া গ্রোথ করছে, বড় বড় ভুবনেশ্বর বলো, যেসব চণ্ডীগড়, এই হুম টাউনশিপের প্ল্যানিং এর মধ্যে হুম পশ্চিমবঙ্গ পোস্ট ইন্ডিপেন্ডেন্স নতুন কিছু হয়নি। একটা ছোট 5 বছরের রেঞ্জ ছিল। আজকে যে হুম কলকাতায় তোমরা মেট্রো দেখো, হুম শিয়ালদা ফ্লাইওভার দেখো, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দেখো, রাবণ রোড ফ্লাইওভার দেখো, এইগুলো সব হয়েছে 72 থেকে 77, সিদ্ধার্থ শঙ্কর রায় মিনিস্ট্রিতে। এছাড়া পশ্চিমবঙ্গ সল্টলেক স্টেডিয়াম বাদে পশ্চিমবঙ্গ গত 100 বছরে নতুন অ্যাডিশন হয়নি। মেডিকেল কলেজগুলো হচ্ছে ব্রিটিশ জামানায় মোর দেন 100 ইয়ার্স। আজকে বলো পশ্চিমবঙ্গ, যে তোমরা তো বাংলার বাইরে আছোই, আর আমায় কাজে ট্রাভেল করতে হয় সারা হুম ইন্ডিয়া। আমি যখন যাই ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, যেখানেই বলো, চণ্ডীগড়, গুরগাঁও, হুম হুম ইউপি, তো আমাদের এখানে ইন্ডাস্ট্রি আসবে কোথায়, ইনফ্রাস্ট্রাকচার কোথায়? আজকে এই যে সিঙ্গুর নিয়ে যে ডিসপিউট, হুম রাজনৈতিকভাবে মিডিয়ার সাথে আমি একমত নই। হুম সিঙ্গুর টাটা তারানো ওয়াজ, আমি সাপোর্ট করেছি, কারণ আমার অন্য পশ্চিমবঙ্গের যে ঘন বসতি, মানে হুম যেটা পপুলেশন ডেন্সিটি, হুম সেখানে আজকে পশ্চিমবঙ্গের প্রথম স্ট্রেংথ কি ছিল? 300 বছর আগে আমরা 25% অফ ওয়ার্ল্ড জিডিপি ছিলাম। হুম তখন তো আমাদের গাড়ির ইন্ডাস্ট্রি ছিল না, আইটি ছিল না। তাহলে আমাদের স্ট্রেংথ কি? ইজ ন্যাচারাল রিসোর্স। সেই রিসোর্সটা 300 বছর আগেকার ছিল এগ্রিকালচার, মাইনিং অ্যান্ড ট্রেডিশনাল আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে কিন্তু আমরা ফিরে এসেছি ওটাকে ফিরে আনতে। হেভি ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গল আর খাটবে না, কারণ জল অনেক গড়িয়ে গেছে। যেটা ব্রিটিশ জামানায় এখানে করেছিল, তখন ওদের মনে হয়েছিল এটা বেস্ট প্লেস। হুম আজকে পশ্চিমবঙ্গ দরকার হচ্ছে ডিপ সি পোর্ট। আজকে পশ্চিমবঙ্গ দরকার হচ্ছে এগ্রিকালচারাল হাব। আজকে পশ্চিমবঙ্গর আইটি ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম 10,000 ছেলে চাকরি দেবে। পশ্চিমবঙ্গ 10 কোটির মধ্যে সম্ভবত 50% বিলো 30 কে চাকরি দেবে? সো ইউ নিড টু ক্রিয়েট ইকোনমি অফ এমপ্লয়মেন্ট। হুম আর যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে হুম পশ্চিমবঙ্গের ন্যাচারাল রিসোর্স। হুম আমাদের সবচেয়ে বড় রিসোর্স হচ্ছে আমাদের ট্যুরিজম। ভগবানের দেওয়া দেশ আমরা, যা সি বিচ আছে, স্নো পিকস আছে, হিস্টোরিক্যাল জঙ্গল প্লেস আছে আছে, হুম বাট জিরো জিরো ট্যুরিজম। যদিও ট্যুরিজম রেকর্ড বলে অন্য, বাট আই হুম ডোন্ট বিলিভ, আমি ডেটা বিলিভ করি না। কিন্তু হুম এই ট্যুরিজম মেলে আজকে মডার্ন ওয়ার্ল্ড ট্যুরিজম এসে লাইন দিয়ে চা খাবে না। দেখো ওরা বলবে ট্যুরিজমের, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেলস তৈরি হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু বেসিক যে ইনফ্রাস্ট্রাকচারটা, তুমি যে রাস্তাটা, ঠিক আছে, আমি তুমি যখন ট্যুরিজমের কথা বলছো অচ্যুতা, আমি লকডাউনের পরে পরে বোধহয় 2021 কি 22-এ আমি আমার বাবা মাকে নিয়ে বিষ্ণুপুর গেছিলাম। বিষ্ণুপুর যতক্ষণ অব্দি আহ, মানে ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেলাম ততক্ষণ রাস্তাটা একরকম, বাট বাকি রাস্তাটা যেই মুহূর্তে আমি স্টেট হাইওয়ে দিয়ে ঢুকলাম, আর যতক্ষণ না বিষ্ণুপুরে হোটেলে পৌঁছলাম, হোটেলে পৌঁছে মনে হলো আমি এক সপ্তাহ এখান থেকে কোথাও বেরোবো না, এত পিঠের ব্যথা। ওটার রাস্তা তাহলে না এখানে আমিও ক্ষেতের বলবো, আলের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারিনি। মানে আমি অনেস্টলি, মানে আমি এখানে এমন একটা সিটি থেকে, একটা টাউন থেকে বিলং করি যেখানে লোকে ঘুরতে চায়। অর্ধেক কলকাতার পাবলিক থেকে শুরু, কলকাতা কেন, মানে ইনফ্যাক্ট সবখানে থেকে মানে আমি দার্জিলিং এমন একটা জায়গা যেখানে আমরা ছোট থেকে শুনে এসেছি, স্কুলের ছুটি, কলেজের ছুটি, যেখানে ছুটি চলো দার্জিলিং। কোথায় যাচ্ছি, দার্জিলিং যাচ্ছি। কিন্তু এবার আমি এখানে বলবো যে দার্জিলিং একটা জায়গা যেটাকে ওয়েস্ট বেঙ্গল ইউটিলাইজ, মানে কলকাতা ফর দ্য ম্যাটার অফ আমাদের কারেন্ট স্টেট হুম হুম মিনিস্টার স্টেট মিনিস্ট্রি ইউটিলাইজ করতে পারতো। হুম অনেক পটেনশিয়াল আছে ওখানে, অনেক কিছু হুম এখনো অব্দি আছে ওখানে পটেনশিয়াল। বাট মানে আমার নিজে, আমি ওখানকার হয়ে বলতে পারি যে আমরা যখন আপাতত বর্ষাকালে দার্জিলিং এর রাস্তায় যাই, আমাদের প্রাণের প্রচন্ড ভয় থাকে যে কখন ওখান থেকে ল্যান্ডস্লাইড হবে, কখন একটা পাথর বা একটা চাই গিরে পড়বে, কে কার গাড়ি। আমার মনে আছে আমি তখন ক্লাস 11-এ পড়ি, আমি আর্মি স্কুলে ছিলাম। তো আমাদের ক্লাস 11 মানে আমার ক্লাস 11 মানে আমি 2008 এর কথা বলছি। 2008 এর টাইমে আমাদের আর্মি স্কুল গ্যাংটকে একটা টুর্নামেন্ট ছিল ভলিবলের, আর্মি স্কুল ইন্টার আর্মি টুর্নামেন্ট ছিল। আমরা স্কুলের বাসে ছিলাম, তো আমরা দার্জিলিং টু গ্যাংটক যাচ্ছি। আমাদের আগে যে গাড়িটা ছিল ওই গাড়িটার উপরে একটা বড় চাই এসে পড়লো আমাদের হুম চোখের সামনে। আমরা তখন 11-এ পড়ি। ওটা আমার ফার্স্ট টাইম ছিল যেখানে আমি দেখেছিলাম যে এরকম ল্যান্ডস্লাইড হয় আর মানুষ ওখানে মারা যায় বা এরকম কিছু একটা হতে পারে। সেই ব্যাপারটা 2008 থেকে যদি আমি দেখি, সেটা বিট সিপিএম এর টাইমে হোক, বিট কারেন্ট সিনারিওতে হোক, বিট কখন ইমপ্রুভমেন্ট নেই। আমি নিজে ওখানকার বাঙালি হয়ে বলছি যে
হ্যাঁ, ওই যেটা হয়তো যতটা ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল একটা জায়গাকে, বিকজ ওই জায়গাটার অনেক পোটেনশিয়াল। টি, আজকে দার্জিলিং হচ্ছে টি এর জন্য, মেজরিটি অফ দ্য টি কামস ফ্রম দার্জিলিং। দার্জিলিং টি মানে হেরিটেজ, ইটস আ হেরিটেজ, জিওগ্রাফি, জিআই ট্যাগ আছে দার্জিলিং টি। তো ওই জায়গাটাতে দাঁড়িয়ে যদি আমি দেখি যে আমাদের ওইদিকে টি কালচার কাল্টিভেশন, আয় দিন ফ্যাক্টরিজে প্রবলেম, স্ট্রাইকস, মাইনা নেই। সেই ফ্যাক্টরি কবে বন্ধ হয়েছে এখনো অব্দি অর্ধেকের লোকজনের মাইনা নেই এখনো। তাহলে পরে ওই জায়গাটাতে স্টেটে ওই ওই ট্যুরিজমটা কিভাবে হবে? হবে না, রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কারণ ওখানকার সিভিলাইজেশন বা যারা থাকছে ওরা কিছু বেনিফিটও পাচ্ছে না, কোনো ইমপ্রুভমেন্ট নেই, যাদের লাইফ রিস্ক আছে। বাইরে থেকে টুরিস্ট যায় ওই জায়গাটাকে নোংরা করে আসে। আমার নিজের বাড়ির জায়গায় আমি দেখতে পাই জলের প্রবলেম। আমাদের বাড়ি এখনো জল কিনি আমরা এখনো জল, ওই এখনো ট্যাঙ্কার আছে, ট্যাঙ্কারে ট্যাঙ্কারে আমাদেরকে জল কিনতে, ট্যাঙ্কারে জলের দামও বেড়ে গেছে। এই যে প্রিয়াঙ্কা, তোমার দার্জিলিং নিয়ে, সরি আমি এত বলে ফেলছি, বাট আমি বললাম না আমি সব থেকে বেশি বাংলা দেখেছি তোমাদের থেকে। আমার 10 বছর দার্জিলিং এ কেটেছে, 72 থেকে 82। তো আমি মোটামুটি তোমার দার্জিলিং চিনি, মানে আমি গলি গলতাছি। কেসটা হচ্ছে যে দার্জিলিং এর সবচেয়ে বড় খতরনাক জিনিস, এবার আমি অর্থনৈতিক দিয়ে যাচ্ছি। হুম তোমরা যদি ন্যাশনাল সেন্সেক্স দেখো, দার্জিলিং এর ডিস্ট্রাকশন শুরু হয় 1991-এ। কারণ 2001 সেন্সাস বলছে দার্জিলিং একটা, আজকে আমরা যে পপুলেশন এসআইআর দেখছি না, দার্জিলিং এর 10 ইয়ার্স সেন্সাস বলছে সম্ভবত 40 বা 43% ইনক্রিজ ইন পপুলেশন। এই যে জিও পলিটিক্স আবার আসছে, যেরকম বেঙ্গল হচ্ছে কার্স, এক বাংলাদেশ সেটা। এবার দার্জিলিং এর গল্প কেউ মিডিয়া আলোচনা করে না, কারণ ওটা আমার প্যাশন বলে আমি করি। 2001 দার্জিলিং এর পপুলেশন গ্রোথ দিস সামওয়্যার বিটুইন 40 to 43, এক্সাক্ট অ্যামাউন্টটা তোমরা চেক করে নিও, গুগল করে নিও। ওয়াই ওয়াজ দিস? কেসটা হচ্ছে 1962 there was a bilateral treaty signed by Pandit Nehru with Nepal, যে নেপালিজরা আবার ভারতীয়রা যে এই দেশে ভোটিং ছাড়া সবকিছু করতে পারে। এবার তোমরা যদি রাজনৈতিক ইতিহাস দেখো, নেপালের মাওয়িস্ট মুভমেন্ট শুরু হয় 90s-এ, হুম যেটা আমি যেহেতু ওখানে ছোটবেলায় বড় হয়েছি, আমার অনেক ব্যাচমেটরা নেপালি, নেপাল থেকে তৎকালীন নেপালিরা আমাদের সাথে পড়তে আসতো নেপালে। সেই সময় অনেকের ফ্যাক্টরি ছিল, যেটা আমাদের বাংলার পশ্চিমবঙ্গ লেফট রাজনীতিতে হয়েছিল। নেপালের বড় একটা ইন্ডাস্ট্রি ছিল কার্পেট। আমার ব্যাচমেট 2-3 জনের গ্লোবাল লিডার ছিল কার্পেট। ওদের পালিয়ে যেতে হয় দেশ ছেড়ে আমেরিকা কানাডায়, বিকজ মাওয়িস্ট মুভমেন্ট। কিন্তু মাওয়িস্ট মুভমেন্টটা যেটা শুরু হয় হচ্ছে নেপালিদের রোজগার বন্ধ হয়ে যায়, হুম হোলসেল হাজার হাজার ঢুকেছে দার্জিলিং এ। আমি দেখতে চাই এবারে এসআইআর এ ওইগুলো কি করে ধরে ওরা। আমি খুব, যেরকম সারা বাংলা দেখছে কোন ডিস্ট্রিক্টে, আমি কিন্তু দার্জিলিং ওয়াচ করছি। প্রিয়াঙ্কার মতো ওটাও আমার ছোটবেলার প্রাণ। দার্জিলিং হয়ে গেছে ওভার স্টাফ। ব্রিটিশরা প্ল্যান করেছিল 1.5 লাখ পপুলেশনে, এখন দার্জিলিং এর পপুলেশন লেটেস্ট মানে মাইন্ড বগলিং। এখন দার্জিলিং এ কোনো গাড়ির পার্কিং নেই। 12 বছর বাদে এই 2 বছর আগে আমি গিয়েছিলাম, আমি 2 ঘন্টা ছেড়ে হোটেল বুকিং ক্যান্সেল করে পালিয়ে গেছি। কিন্তু ওটা আমার প্রাণের জায়গায়। অনেক ভাবতে হবে আমাদের পশ্চিমবঙ্গর ফিউচার রাজনৈতিক নেতারা যারা, দার্জিলিং হচ্ছে গ্লোবাল একটা ভগবানের দেওয়া আশীর্বাদ। ওই বিউটি, মানে আমি যা বিউটি দেখেছি, মানে প্রিয়াঙ্কাও দেখেছি, ওখানে জন্মেছে। আমরা 365 দিনের বিউটি দেখেছি। টুরিস্টরা তো যায় 3 দিন, কপালে যা দেখলো দেখ। দার্জিলিং এর লোকে সানরাইজ দেখতে যায়। কেউ কি কাঞ্চনজঙ্ঘা দেখেছে যে পূর্ণিমার রাত্রে? যেটা প্রিয়াঙ্কা আর আমি দেখেছি, তাই তো প্রিয়াঙ্কা? আমি একটা ওর এই ব্যাপারে একটা বিউটি। কথা বলি, এই ব্যাপারে হ্যাঁ, একটা আমি কথা বলি। আমি দার্জিলিং এ একবার গিয়েছিলাম 1963। দাদা আরো তখন আনস্পয়েলড দার্জিলিং দেখেছে তাহলে। তখন রাস্তাঘাটে বেরোলে কোনো লোক পাওয়া যেত না, একা 2-3 আমরা হাঁটাচলা করতাম। আর কি সুন্দর ছিল ওখানে, আমার রোলার স্কেটিং করতে যেতাম আমার প্রতিদিন। বাবা ইনফ্যাক্ট তাই বলতেন, মানে বাবা যখন, আমার বাবা মারা গেছেন আজকে লাইক 10 বছর হলো। আমার পুরো ফ্যামিলি, এবারে আমরা, বাবা আমাকে মানে তুই কি দেখছিস দার্জিলিং, ঠিক আছে আমি 91 বর্ন, তুই দার্জিলিং এখন কি দেখছিস বলছে আমাকে। আমাদের টাইমে আমরা আমরা দেখেছিলাম দার্জিলিং কি ছিল, আর এখন কি অবস্থা হয়ে গেছে দার্জিলিং এর। তো আমি এটা মানে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি থেকে সবার থেকেই, মানে ওই 1960s 1950s ইনফ্যাক্ট দার্জিলিং যে ওই টাইমটাতে ছিল। আমি 91-এও বলবো, যে আমি বলবো না যে আমি 95 96 অব্দি, ইনফ্যাক্ট 2000 অব্দিও দার্জিলিংটা খুব খারাপ দেখেছি, আমি এটা বলবো না। আর 2000 থেকে আমি ফিল করে চালু করেছি, মেবি হয়তো আমি তখন থেকে রিয়ালিটি চেকটা পাওয়া হয়তো চালু হয়েছিল বা বুঝতে শিখেছিলাম। 63-তে কিন্তু it was a bit magical. It was magical because the Sure, natural absolutely. environment overpowered you. Now you're overpowered by people. স্যার আমি ওখানে ছিলাম 82 অব্দি, তখনও ম্যাজিক্যাল ছিল। দাদা This দার্জিলিং is- থেকে this তো কলকাতায় ফিরবো এবার কিসিং আমরা। এর, বাট আমি একটা জিনিস বলছি,
সুভাষ গিসিং এর অরিজিনাল পলিটিক্স ওয়াজ দার্জিলিং অ্যান্ড ইন্ডিয়া ইজ ফর ইন্ডিয়ান বর্ন নেপালি, যেটা পরে তৎকালীন অপোজিশন মানে কংগ্রেস সিপিএম ওকে বলে দিয়েছিল বাজে। অরিজিনাল গোর্খা আন্দোলন কিন্তু আপনারা যদি গুগল করেন, ওর ডিমান্ড ওয়াজ এই যে আমি বললাম না নেপাল ট্রিটি, ইন্ডিয়ান আর্মিতে নেপালিজ বর্ন নেপালিরা চান্স পাচ্ছিল, ইন্ডিয়ান বর্ন নেপালিরা চান্স পাচ্ছিল না। সেটাই ছিল ওর অরিজিনাল ইস্যু অফ হিজ দার্জিলিং প্রথম গোর্খা আন্দোলন। সেটা পরবর্তীকালে যা হয় মানে পশ্চিমবঙ্গ তখন সিপিএমই কন্ট্রোল করতো, পরবর্তীকালে টিম। এখন নেপালের 1/3 পপুলেশন ইজ ইন ইন্ডিয়া, 1/3 নেপাল। আমার শ্বশুর বাড়ি নেপাল, আমার শ্বশুর বাড়ি। তো আমি 90 থেকে যাচ্ছি যখন মাওয়িস্ট রেবেলিয়ন শুরু হয়। ওদেরও খুব দুরবস্থা, আমাদের থেকেও আরো দুরবস্থা আরো বেশি। প্রমিতা, তুমি যে লাস্ট দুটো কোয়েশ্চেন করলে, এক হচ্ছে যে এখানে কেন কেন ইনভেস্টর আসছে না বা আসছে, মানে কি কারণ, আর এখানে স্যালারি কেন কম। তো যেহেতু আমি আইটি সেক্টর থেকে বিলং করি, আমি খুব শর্টে দুটো পয়েন্ট একটু বলতে চাই। প্রথমে আমি বলছি যে এখানে ইনভেস্টর কেন আসে না, সেটা যদি তুমি দেখো, একটা হচ্ছে যেটা আমরা আলোচনা করছিলাম, সেটাকে যদি আমরা শর্টকাটে বলি, যে বাম আমলে তালা আর এই আমলে তোলা। ঠিক আছে, মানে আইটি সেক্টরের সেন্সে আমি যদি বলি, ধরো ইনফোসিস হবে, ইনফোসিসের ক্যাম্পাস হবে, এইটা আমরা মোটামুটি ওই সিপিএম যাওয়ার আগে থেকে মোটামুটি শুনে আসছি। তো এখন না হয় একটা সুন্দর ক্যাম্পাস ট্যাম্পাস করেছে হাতিশালায়, যদিও সেটা মেন আইটি হাব যেটা কলকাতা সেটা থেকে অনেকটাই দূরে, বাট দ্যাটস নট এ প্রবলেম। বাট প্রবলেম হলো মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, তুমি যদি এই সম্পর্কে আহ ওনার যে কমেন্ট শোনো, মানে যেদিন ওই ক্যাম্পাসটা উদ্বোধন হয়, উনি একটা কথা বলেছিলেন, এই শওকত, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি দেখবে কেউ যেন এদেরকে ডিস্টার্ব না করে। কেন একটা মুখ্যমন্ত্রীকে তার দলের একজন নেতাকে এই কথাটা বলতে হবে? ইভেন এই কথাটারও একটা ডাবল মিনিং আছে, মানে মমতা ব্যানার্জি সবসময় যে বক্তব্যগুলো রাখেন, তার জেনারেল পাবলিক পার্সপেক্টিভ একটা থাকে, তার দলকে জানানোর একটা অন্য ডাবল মিনিং থাকে আর কি। মানে শওকত মোল্লাকে এই কথাটা বলার মানে হচ্ছে যে ওখানে কি রিক্রুটমেন্ট হবে কি হবে না সেটা তুমি দেখবে, অন্য কেউ যেন না গলায়। ঠিক আছে, আচ্ছা। তো এবার এইটা তুমি যদি দেখো, সেই ক্যাম্পাসটা এখনো কিন্তু মোটামুটি খালিই পড়ে আছে, আই বিলিভ। মানে খুব কম এমপ্লয়ি ওখানে কাজ করে, এবং ইনফোসিসের মেন যে অপারেশনটা কলকাতা থেকে হয়, সেটা এখনো পর্যন্ত ম্যাক্সিমাম মানিকাসা বলে, যেটা ইকোস্পেসের উল্টো দিকে একটা নতুন বিল্ডিং, সেখান থেকে হয়। ফলে ওইখানে কিছু হয়নি। সুতরাং এই যে তোলাবাজি, এই যে জমি না দেওয়া, এই যে এসি এত প্রবলেম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা হিউজ ইস্যু ক্রিয়েট করেছে ফর ইনভেস্টার। ঠিক আছে, আজকে যদি ধরো, আজকে ইভেন নরেন্দ্র মোদী যখন সিঙ্গুরে আসলেন, তিনি যে কথাগুলো বললেন, এবং আমরা যদি সিপিএম আমল থেকে যদি ধরি, মানে বুদ্ধবাবু আর কি ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই আইটি সেক্টরটাকে তো অ্যাটলিস্ট তুলে দিয়ে গেছিলেন, করেছিলেন কিছু কাজ, যেই জন্য আমরা আজকে হয়তো খেতে পেয়ে এখানে থাকতে পারছি ফ্যামিলির জন্য। যাই হোক, দুর্গাপুর এইখানে কিন্তু কিছু আইটি কোম্পানি ছিল, প্লাস ধরো এই ডানকুনি এই জায়গাটা, এবং তোমার সেক্টর 5 তো আছেই, প্লাস শিলিগুড়ি, এই চারটে জায়গা কিন্তু আইটি হাব হিসেবে গ্রো করতে পারতো, যেটাকে আমরা বন্ধ করেছি। আরেকটা জিনিস বলি, এখন হয়তো রিসেন্টলি তোমরা দেখবে যে অনেকগুলো কোম্পানি যেখানে এসছে, যেরকম ধরো ইউআই এসছে, তারপরে পারসিস্টেন্ট এসছে, এবং এরকম কয়েকটা কোম্পানি এসছে। এবার এই কোম্পানিগুলো কেন এখানে এসছে, নট ডিউ টু মানে যে আমাদের খুব ভালো ইনভেস্টিং ইয়ে আছে বা গুড প্রমিসেস পেয়েছি, এইটা নয়। আফটার কোভিড যখন আমরা নিউ নর্মাল শুরু করলাম, যখন আমাদের এই হাইব্রিড ওয়ার্ক মোড চালু হলো, যেহেতু একটা লার্জ নাম্বার অফ ওয়ার্ক ফোর্স বিলং করে কলকাতা বা এই ওয়েস্ট বেঙ্গল থেকে, এই আইটি কোম্পানিজ গুলো, ওই হাইব্রিড মোডে এদের অপারেশন চালানোর জন্য এই কোম্পানিজ গুলো এস্টাবলিশ করেছে কলকাতায়। এবং আরো একটা ইন্টারেস্টিং কথা বলি, তখন যে ওয়ার্কফোর্স নিয়ে এরা স্টার্ট করেছিল, আজকের দিনে তুমি গিয়ে দেখবে সেই ওয়ার্কফোর্স এর হাফও নেই। পার্সিস একটা অর্গানাইজেশন এখানে 750 জনের ক্যাপাসিটি নিয়ে চালু করেছিল, যেটা আজকে গিয়ে তুমি যদি দেখবে হার্ডলি 150 থেকে 200 জন আছে। হয় বাকি ত্যাগ করে দিয়েছে, নয়তো ব্যাঙ্গালোর বা পুনেতে ওরা মুভ করে দিয়েছে। এবার স্যালারি ইনক্রিমেন্টটা কেন কম, বা এখানে মার্কেট ভ্যালুর থেকে এত কম কেন দেওয়া হয়, সেটা হচ্ছে দুটো রিজন। 1 নম্বর হচ্ছে এখানে অপরচুনিটি কম, ফলে জব ছেড়ে দিয়েছে আরেক জায়গায় চলে যাবে, সেই অপরচুনিটিটা কম। এই একটা, মানে কি বলবো, এই একটা সাইকোলজিক্যাল গেম কোম্পানির এইচআররা খেলে। হ্যাঁ, তখনই তারা ধরে নেয় যে একে আমি স্যালারি নেগোসিয়েট করতে পারি, কারণ এর নিশ্চয়ই কোনো মানে একটা কিছুর বাধ্যবাধকতা আছে। বাধ্যবাধকতা আছে, যার জন্য কলকাতায় চাইছে। সেকেন্ড কারণটা হচ্ছে
এখানে আইটি সেক্টর বিশেষ করে আমি বলছি, হুম, সেরকম হুম, কোনো নিচে স্কিল বা হট স্কিল আমরা যেগুলোকে বলি, বা R&D সেক্টর কোনো কোম্পানির নেই। হুম, ফলে কি হচ্ছে, যে যে টেকনোলজি গুলো তোমার মার্কেটে বুম করছে, বা যেটার মানে হাই স্যালারি এক্সপেকটেশন যে হুম, টেকনোলজি, হুম, হুম, এইরকম ক্ষেত্রে কাজ করে তুমি খুব কম দেখতে পারবে। যত তোমার এখানে প্রজেক্ট আছে, ম্যাক্সিমামই হচ্ছে সাপোর্ট প্রজেক্ট। এবং এখানকার যে এমপ্লয়িরা কাজ করে না, তুমি একটু অ্যানালিসিস করলে দেখতে পারবে তারা একই টেকনোলজির ওপর বছরের পর বছর কাজ করে যায়, হয়তো একই প্রজেক্টে সে 10 বছরের কাজ করছে, ঠিক আছে। কারণ তার কাছে চেঞ্জের অপশনটা কম। এবং এখানকার মানে যারা ওয়ার্কার, যারা এমপ্লয়ি, তাদেরও এটা একটা মানে বামপন্থার থেকে দেখো, যখন আমরা বড় হয়েছি এই বামপন্থার মধ্যে, কিছু জিনিস তো আমাদের মেন্টালি ইনজেক্ট করা হয়েছে, যেই জন্য আমাদের সব হ্যাবিট গুলো চেঞ্জ হয়নি। তুমি জিজ্ঞেস করবে কাউকে যে কলকাতায় কাজ করে অন্য জায়গায় কাজ করতে গেছে, সবাই কমপ্লেন করে ওয়ার্ক কালচার, যে ওই আড্ডা মারা, ওই চা খেতে যাওয়া, এই করা, আননেসেসারি অফিসে বসকে দেখানোর জন্য টাইম স্পেন্ড করে রাত অব্দি থাকা, মানে এই এই জিনিসগুলো। ফলে কি হচ্ছে যে তাদের যে নিজের কেরিয়ার গ্রোথের যে মানে যে ভিশনটা থাকা উচিত, সেই ভিশনটা থাকে না। ফলে যেহেতু তারা নিজেদেরকে আপগ্রেড করে না, সেই জন্য তারা সেই স্যালারিটা ডিমান্ডও করতে পারে না। একটা কথা বলি এই বিষয়ে, আপনি যেটা হুম, বললেন তার একটা লার্জার কনটেক্সট। কয়েক বছর আগে, বেশ কিছুদিন আগে, নীতিশ কুমার একবার নেপালে গিয়েছিল। শের বাহাদুর দোবা, সে হচ্ছে আমার ব্রাদার ল অ্যাকচুয়ালি, যে এখন মারধর খেয়ে বাড়িতে বার করে দিয়েছে। সেই জিজ্ঞেস করলো, আপনার কি সিক্রেট বিহারে? নীতিশ কুমারের জবাব ছিল ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার। এটা হুম, পশ্চিমবঙ্গেতে নেই। আনসার্টেনটি আর ল অর্ডার না থাকলে কেউ আসবে না, যেটা বিহারে এখন ডেমনস্ট্রেট হয়েছে, ইউপিতে এখন ডেমনস্ট্রেট হয়েছে। যোগীজি হ্যাজ বিন ভেরি স্ট্রং ল অ্যান্ড অর্ডার। এই হুম, বেসিক প্রিরিকুইজিট না থাকলে কেউ আসবে না। তুমি যাই বলুন, এই তোলাবাজি এসব অল সিমটমস, কেননা সবাই ভয় পায়। আর কলকাতার ট্যুরিজমের কথা বলবেন না। দেখুন, আমি এই 3 সপ্তাহ ছিলাম তো, এখন আমি কাশছি। সেই কাশি আমি ডাক্তারের কাছে যাচ্ছি পরশুদিন। সেই কলকাতায় যে মানে হ্যাকিং কফ, অনেকে হুম, কাশছে। হুম, হুম। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি কলকাতা ইজ পয়জন। দিল্লির থেকেও খারাপ। সো এইগুলো বেসিক প্রবলেম, ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম সলভ না করলে কিচ্ছু হবে না। আর আমরা যে বলছি কলকাতা ভালো হবে, এই নাম্বারটা আমাকে কাঞ্চন দিয়েছে। মুসলিম সম্প্রদায়ে চাইল্ড বেয়ারিং এজে দেয়ার আর 10 times more than Hindus. Of child bearing age, 10 Muslims are 10 times larger, which means এই জায়গাটা তৈরি হোক, আমরা সব বাইরে চলে যাব, ওরা 50% থেকে ওরা রাজত্ব করবে, খালি বস তৈরি হবে। আমার একটা কথা বলো সৌরভ, যে কলকাতায় তোমার যে থেকে যাওয়ার মানে যেটাই, যে কারণেই তুমি কলকাতায় থেকে গিয়ে তো কলকাতায় চাকরি করছো, হ্যাঁ। তোমার কি মনে হয় যে যারা কলকাতায়, মানে ইনফ্যাক্ট দিস কোয়েশ্চেন ইজ অ্যাপ্লিকেবল ফর অরিত্র অ্যাজ ওয়েল, যে হুম। কলকাতায় থাকাটা কি একটা ক্যারিয়ার রিস্ক? তোমাদের ব্যাচমেটরা অবশ্যই কলকাতায়, বেরিয়ে গেছে। এক্স্যাক্টলি, অবশ্যই কলকাতায় চাকরি করে যাওয়াটা একটা ক্যারিয়ার রিস্ক। কারণ এক তো হচ্ছে ন্যাশনাল গ্রোথ যেভাবে হচ্ছে, সেই গ্রোথের পার্ট তো আমরা হতে পারছি না, তার বিভিন্ন কারণ আছে। হুম, এক হচ্ছে যে ভালো ট্যালেন্ট কলকাতায় থাকছে না। মানে হুম, আমার টিমে একটা হুম, লোক যদি সে খুব ভালো হাইলি স্কিলফুল থাকে, তার থেকেও আমি 4টে স্কিল পেতে পারি, রাইট? সেটা একটা বড় সমস্যা। সেকেন্ড হুম, সমস্যা হচ্ছে আহ কলকাতায় যারা আছে, মানে হুম, তাদের ইনসিকিউরিটি বেশি। তো আর যেখানে ইনসিকিউরিটি বেশি, সেখানে একটু কোথাও অফিস পলিটিক্স হয়ে যায়, কোথাও অনেক কিছু ফ্যাক্টর থাকে। আর এখানে হুম, গ্রোথ সেন্ট্রিক ব্যাপারটা একটু কম আছে। এটা মানে এটা একটা মাইন্ডসেটের প্রবলেম হতে পারে, ইকোনমিক প্রবলেম হতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে। গ্রোথের যে প্রবলেম, সেই প্রবলেমটা মানুষের মনে এবং মানুষের কর্মজীবনেও প্রতিনিয়ত দেখা যায়, এবং ওভারঅল একটা নেগেটিভ ভাইব সব জায়গায়। কমফর্ট জোন হয়ে গেছে, গ্রোথ জোন নেই আর। কমফোর্ট জোন তো হয়ে গেছে, কিন্তু সেই কমফোর্ট জোনটা কতদিন থাকবে সেটা চিন্তা করে, সেটাও আর কারোর কমফোর্ট জোন নেই। প্রবলেমটা এটাই তো, যে কারণে একটা অদ্ভুত একটা মানে সাফোকেটিং পরিস্থিতি আর কি আমাদের চাকরি জীবনে সবসময় থাকে। হুম, বাট স্টিল আমরা সার্ভাইভ করছি। সার্ভাইভাল স্টেজে মানুষ যেভাবে সার্ভাইভ করে সেটাই করছে। কেরিয়ার রিস্ক আমরা নিচ্ছি, প্রতিদিন নিচ্ছি। মানে আমার যদি মনে হয় যে আমি যদি আগামীকাল চলে যেতে পারতাম কলকাতার বাইরে, হয়তো ভালো হতো। প্রতিটা দিন আমরা নষ্ট করছি। বাট হুম। কিছু কম্পালশন থাকে, কিছু ফ্যামিলি ম্যাটার্স থাকে, অনেক অনেক ইমোশনাল টাচ থাকে, আরো আদার্স অব্লিগেশন থাকে, সে কারণে তো সবাই পারে না যেতে। বাট হ্যাঁ, রিস্ক নিয়েই চালিয়ে যাচ্ছি আর কি। এইখানে তোমার আমি একটা বন্ধু বান্ধবদের মধ্যে কেউ এখন মানে কলকাতা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা নিশ্চয়ই কেউ না কেউ করতেই থাকছে। কলকাতা ছেড়ে কিছুদিন আগেই আমার একটা বন্ধু প্যারিস চলে গেল।
তো ওর যাই হোক, ওর কোনো প্রবলেম ছিল না। এবং আমার অনেক বন্ধু যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর ওই যে বেরোলো আর ফিরতে চেয়েও ফিরতে পারছে না, কারণ ওই পরিমাণ স্যালারি স্যাক্রিফাইস ওদের পক্ষে পসিবল না। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে দীর্ঘদিন দূরে থেকে মায়া কেটে গেছে, সেই টানটাও হয়তো তাদের ক্ষেত্রে নেই। শুধুই কি স্যালারি ফ্যাক্টর নাকি গ্রোথটাও ফ্যাক্টর? প্লাস গ্রোথ ফ্যাক্টর, নতুন স্যালারি নতুন ফ্যাক্টর। নতুন যা টেকনোলজি হচ্ছে, নতুন যা যা সেক্টরে কাজ হচ্ছে, ধরো এআই বলো, ফিনটেক বলো, প্রোডাক্ট টেক বলো, এগুলোতে কি কলকাতা পিছিয়ে পড়ছে? প্রিয়াঙ্কা, এই কোয়েশ্চেনটা তোমার জন্য, তোমাদের সবার জন্য ইনফ্যাক্ট, যেগুলো নতুন সেক্টর, হাই গ্রোথ সেক্টর যেগুলো, সেগুলো কি কলকাতা পিছিয়ে পড়ছে? আমি একটা জিনিস বলছি, মানে আমি জানি না এখানে সবাই জানে কিনা, কলকাতায় ইনফ্যাক্ট হ্যাজ স্টার্টআপ, হুম কিন্তু স্টার্টআপ যেগুলো আছে, এক, ইনভেস্টমেন্টস ওখানে করতে চায় না। ইয়েস, পলিটিক্যাল ইজ আ মেজর ফ্যাক্টর, বিকজ আমি এখন ভিসিস দের সাথে কাজ করছি, ভেঞ্চার ক্যাপিটালস দের সাথে কাজ করছি। ফর দ্য ম্যাটার, ওয়াও মোমো স্টার্টেড ইন, মানে হেডকোয়ার্টার ইজ কলকাতা, নেস্ট হুম এশিয়া হেডকোয়ার্টার হুম কলকাতা, আরোহন হুম ফিনান্সিয়াল হেডকোয়ার্টার কলকাতা। হুম বাট আমি যখন ফার্মেসি টাইমে ছিলাম, আমি এই জায়গাটায় একটা জিনিস বলতে চাইছিলাম যে আমি যখন ফার্মেসি টাইমে ছিলাম না, সো আমি আগরপাড়া আমার একটা ওয়্যার হাউস ওখানে ছিল। আগরপাড়া যে ডাকব্যাগ ফ্যাক্টরি, জায়গাটা নন, কিন্তু এই ডাকব্যাগ ফ্যাক্টরিটার জন্য কিন্তু আজকে ওখানে কোনো ডাকব্যাগ ফ্যাক্টরি নেই, কিন্তু ওই জায়গাটাকে এখনো ডাকব্যাগ ফ্যাক্টরি বলে জানে। আর ওই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ওখানে ফার্মেসির আমাদের একটা, মানে এখনো আছে ইনফ্যাক্ট, ফার্মেসির একটা ওয়্যার হাউস আছে ওখানে। আমার মনে আছে ফার্মেসির টাইমে, অবভিয়াসলি কোভিড এর টাইমে একটা ফার্মেসি একটা গ্রোথ পেয়েছিল। তারপরে ওই গ্রোথটা কমে যাবে, কারণ নতুন কম্পিটিটর চলে আসে। তো দের ওয়াজ এ টাইম যেখানে প্রত্যেকটা স্টেটের থেকে আমাদেরকে বলা হয়েছিল স্পেসিফিক ম্যান পাওয়ার কম করার জন্য। বাকি স্টেটসে আমি জানি না, মানে আমার স্টেটে আমার আমার মনে আছে যে পলিটিক্যাল যে হিন্ড্রেন্সটা এসেছিল, বা হুম পলিটিক্যাল যে, আমি যখন হায়ারিং করেছিলাম বা ইনিশিয়াল যখন হায়ারিং চালু হয়েছিল আগরপাড়াতে, পলিটিক্যাল যে হিন্ড্রেন্সটা এসেছিল, আমার মনে হয় বাইরে, মানে পুরো মানে দাঁড়িয়ে আছে টিএমসির লোকাল যে পার্টিটা, এমএলএ অফিস যেটা ছিল, ওটার লোকজন এসে দাঁড়িয়ে আছে, আমাদের ছেলেদেরকে নিতেই হবে, আমাদের ছেলেদেরকে হায়ার করতে হবে, ছেলেদের স্কিলস নেই, ছেলেরা ওয়্যার হাউসে ঝগড়া করছে, ঝামেলা করছে, ক্যাচাল করছে, কিন্তু আমরা যদি ওদেরকে না দিই, আমরা যখন অফিস থেকে বেরোচ্ছি, এই তো এচআর তো এদেরকে ধমকি আমাদের, আমি ইনফ্যাক্ট কত ধমকি পেয়েছিলাম ওই পিরিয়ড অফ টাইমটাতে যখন ওখানে। সো এরপরে যখন আমি এই জিনিসগুলো আমার হেড অফিসে জানাচ্ছি, উইচ ইজ হেডকোয়ার্টার এট মুম্বাই, ওরা কিন্তু কখনোই চাইবে না ওই জায়গাটাতে আরো ম্যান পাওয়ার দিতে বা আরো গ্রোথ দিতে। 2 নম্বর, এখনো অব্দি আজকের ডেটে ওয়েস্ট বেঙ্গলে একটা হাই স্কিল্ড লেবারকে, মানে লেবার বলতে আমরা সবাই লেবার, উই আর লেবার্স, যখন আমরা ওই ক্যাটাগরিতে পড়ি উই আর লেবার্স, আর আমাদের ক্যাটাগরাইজেশন হয় স্কিল্ড, হাইলি স্কিল্ড, আনস্কিল্ড, সেমি স্কিল্ড, এইভাবে, রাইট? হুম তো এখনো যদি আমি কারেন্ট সিনারিওতে দেখি, ওয়েস্ট বেঙ্গল যেটা, মানে আমরা মেট্রো সিটি, আমি দিল্লি, মুম্বাই, কলকাতা, আমরা এইভাবে মানুষের মাথায় সবসময় এইভাবে আসে, রাইট? সেইখানে হুম দাঁড়িয়ে আজকে কলকাতায় একটা হাইলি স্কিল্ড এর মিনিমাম ওয়েজ স্যালারি শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টের আন্ডার হচ্ছে 13,000 রুপিস। সেটা হচ্ছে মুম্বাইতে একটা আনস্কিল্ড লেবারকে দেওয়া হয়, মানে স্টার্টিং স্যালারি, মিনিমাম ওয়েজ স্যালারি। আমার একটা স্কিল্ড, মানে আমরা হচ্ছে হাইলি স্কিল্ড লেবার, হুম স্কিল লেবার যে এবার আমি স্কিল লেবার, হাইলি স্কিল লেবারের মধ্যে ডিফারেন্স বললে পরে, স্কিল লেবার আমরা যেই লেভেল এক্সটেন্সিভলি মাস্টার্স মানে পিএইচডি করেছি, স্কিল লেবার্স উইল বি গ্রাজুয়েটস। তো ওই লেভেল একটা গ্রাজুয়েশন, আজকের ডেটে গ্রাজুয়েশন করে তাকে যদি প্রথম একটা মিনিমাম ওয়েজ হিসাবে যদি চাকরি হয়, সেই মানুষটা, একটা বিকম পড়াই ছেলে আমি ধরে নিলাম, সে তার মিনিমাম ওয়েজ আজকের ডেটে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে 13,000 টাকা। সেটা কম্প্যারিজন বাইরে? এটা কম্প্যারিজন, আমি আনস্কিল কে মুম্বাইতে কারেন্টলি আনস্কিল কে আমাদেরকে দিতে লাগছে 13,000 টাকা। মানে পশ্চিমবঙ্গে একজন গ্রাজুয়েটের স্যালারি যেটা হচ্ছে 13,000, বম্বেতে সেটা আনস্কিলড, সবসময় এস্টাবলিশ, মুম্বাইতে হ্যাঁ, আন্ডার অন্য সবসময় অন্য এস্টাবলিশ। স্টেটে হ্যাঁ, অন্য হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজ এখন স্টেটে স্টার্টআপ সেটা মানে হচ্ছে 13,000। একটা একটা রিসেন্ট স্টার্টআপ লেভেলে যদি দেখো, এখন স্টার্টআপ মানে সফটওয়্যার এস্টাবলিশমেন্ট, হুম আন্ডার সফটওয়্যার এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে মিনিমাম ওয়েজ যেটা ওয়েস্ট বেঙ্গলে ডিফাইন্ড আছে, সেখানে দিল্লি কারেন্টলি স্কিল লেবারকে দিচ্ছে 18,000, সেমি স্কিল লেবারকে দিচ্ছে 18,000 টাকা। আমি প্রমিতা এখানে দুটো পয়েন্ট অ্যাড করতে চাই। মানে হুম গ্রোথ কেন কম, সেটা হচ্ছে আইটি সেক্টর পার্সপেক্টিভে বলছি, যে আমাদের এখানে ভিজিবিলিটিটা ভীষণ কম। কেন বলো তো? কোনো অর্গানাইজেশনে তুমি দেখবে না লিডারশিপ এখানে বসে। মানে আমার নিজের অর্গানাইজেশনে বলছি, আমাদের এখানে যদি 30,000 স্ট্রেংথ হয়, ঠিক আছে, সেক্ষেত্রে মানে হার্ডলি হয়তো এক দুটো প্রজেক্ট আছে, তাদের প্রজেক্ট টিম 15-20 জন, তার বেশি একসাথে বসছে। একজন, দুজন, তিনজন, চারজন, বাকি সব তোমার হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, এইসব সিরিজে। তো এবার তুমি যদি তোমার সিনিয়র মেম্বারের সাথে ফিজিক্যালি ইন্টারাক্ট না করো, সেই ক্ষেত্রে হুম তোমার ভিজিবিলিটিটা আসা খুব মুশকিল। হুম এবং সেই হুম ভিজিবিলিটি আসে না বলে গ্রোথ অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। এইটা একটা দিক গেল। আর এর আগে যে কোশ্চেনটা করলে, যে কেন লোক মুভ করতে চায় বা কারা মুভ করে না, প্রথম কথা, তুমি যদি এখন আইটি সেক্টর দেখো কলকাতায়, একটা হচ্ছে ম্যাক্সিমাম মিড সিনিয়র লেভেল এমপ্লয়ি, আর বাকি যে ফ্রেশাররা আছে তারা কিন্তু
বেঙ্গলের নয়, ম্যাক্সিমাম তারা হচ্ছে আইদার নর্থ ইস্ট, নয়তো তোমার উড়িষ্যা, নয়তো বিহার, ঠিক আছে? এইটা হয়ে গেছে পুরো মানে লোয়ার লেভেলটা। কেন কি এখান থেকে যারা পড়াশোনা করে আইদার তারা হায়ার স্টাডিজ এর সময় বেঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে, আর নয়তো তারা সিচুয়েশন জানে বলে। আর তার থেকে আরেকটা কারণ হচ্ছে যে কোনো কোম্পানির এখানে ট্রেনিং সেন্টার নেই। বড় কোম্পানি ক্যাপজেমিনি বলো, টিসিএস বলো, ইনফোসিস, এখন ইনফোসিস বলো, কারোর ট্রেনিং সেন্টার এখানে নেই। সব আইদার সাউথ ইন্ডিয়ায় নয়তো তোমার মুম্বাই, ওই সমস্ত দিকে। ফলে ওরা চলে গেলে আর আসতে চায় না। আর আরেকটা জিনিস হচ্ছে, ধরো আমার মতন যারা মিড সিনিয়র লেভেল, এবার আমাদের প্রবলেমটা হয়ে গেছে কি, এডুকেশন আরেকটা প্রবলেম হয়ে যাচ্ছে। মানে ধরো আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, ঠিক আছে? এবার এখানে যেটা হচ্ছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমার অবভিয়াসলি বাংলা নিতে হয়। এবার হুম যখনই আমি ব্যাঙ্গালোর বা পুনে বা হায়দ্রাবাদে যাবো, ওর কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। মানে কর্ণাটকায় গেলে ইউ হ্যাভ টু সিলেক্ট কন্নড়, ওকে? এবার হায়দ্রাবাদ গেলে তোমাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিতে হবে হিন্দি। এবার এই হুম জিনিসটা মেনটেন করাটা কিন্তু একটা প্রবলেম। মানে আমি যতবার সিটিজ চেঞ্জ করবো, এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবে। আর তখন যখন হায়ার ক্লাসে যাচ্ছে, তাকে তো হুম বেসিক থেকে শেখাবে না, তাদের যে স্ট্যান্ডার্ডটা আছে ওই ক্লাসে সেখান থেকে শেখাবে। maintain করতে হবে। তো এইটা একটা ভীষণ বড় প্রবলেম হয়ে যাচ্ছে। ফলে আমি হুম। জানি না এইটা নিয়ে ইভেন ইন্ডিয়া গভর্নমেন্টও কি ভাবছে। এবং এইটার জন্য বিশ্বাস করবে না, অনেক বাঙালি লোক মানে যারা ধরো এরকম আজকাল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি নিচ্ছে স্কুলে। তো আজকে ভাষা দিবস আমরা এই মানে পডকাস্টটা এই আলোচনাটা করছি, সেক্ষেত্রে আমার মনে হয় এটাও একটা বাঙালিদের জন্য মানে থিম করা, মানে ভাবনা অবশ্যই, চিন্তা হ্যাঁ হ্যাঁ। ভাষা দিবস করে না চিল্লিয়ে এই জিনিসগুলোকে আমাদেরকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এই জায়গাটাতে আমার একটা ব্যাপার আছে, মানে আমি যেভাবে ভাবি ব্যাপারটাকে, আমার মনে হয় কোথাও না কোথাও হয়তো আমরা নিজেরাও হয়তো নিজেকে রেস্ট্রিক্টেড করে রেখেছি। মানে এই যে এই ব্যাপারটা যে ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা স্টেটে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে, বাট চেঞ্জ ইজ ইম্পর্টেন্ট, মানে চেঞ্জ দরকার, চেঞ্জটাই তো দরকার। এই যে এই চেঞ্জটা আজকে যদি আমি আজকে রিস্ক না নিই, আমার এটা আমি এইভাবে ভাবি যে আমি যদি আজকে ওই রিস্কটা নিয়ে আমি যখন যেই টাইমে কলকাতা ছেড়ে মুভ আউট করি, আমার জন্য একটা খুব ভলাটাইল সিচুয়েশন চলছিল। আমার মানে আমি নিজে ওই টাইমে পার্সোনালি বাড়ির দিক থেকেও আমার এটা চ্যালেঞ্জ ছিল, বাট দেন আমি যখন ওইটা রিয়েলাইজ করলাম যে আমি যদি বাইরে না মুভ আউট করি, আমি হয়তো ফিনান্সিয়ালি আমার বাড়িকে যেটা সাপোর্টটা ওই টাইমে দেওয়ার ছিল আমি হয়তো দিতে পারতাম। তো হুম সেই ক্ষেত্রে রিস্কটা যেটা আমি নিয়েছিলাম, হ্যাঁ আমার পেরেন্টস এরও সেম, মানে আমার মায়ের দিক থেকে সেম অবজেকশনটা এসেছিল যে ওখানে গিয়ে ভাষা নিয়ে কি হবে, কিভাবে থাকবি, কিভাবে কি করবি। বাট আমার মনে হয় কোথাও না কোথাও আমরা নিজেরাও নিজেদেরকে রেস্ট্রিক্ট করে রেখেছি। এই যেটা বললাম আমি যে ওয়াও মোমো, ওয়াও মোমো কিন্তু মুম্বাই, আর ওয়াও মোমো প্যান ইন্ডিয়া ফিল্ম, বাট ওয়াও মোমো যে বাবা ওনার্সরা বোধহয় জেভিয়ার্স এলাম নাই যতদূর আমার মনে কারেক্ট আছে। কারেক্ট কারেক্ট কারেক্ট। তো ওয়াও মোমো আজকে প্যান ইন্ডিয়া জানে, বাট এই যে ওয়াও মোমোতে কিছুদিন আগে যে আগুনটা লাগলো, হুম ওখানে যে রিসেন্ট একটা ওয়ারহাউসে, হ্যাঁ। হুম হ্যাঁ ইনসিডেন্ট হলো কে, এখানে আমি এইটুকু বলতে পারি যে স্টেট গভর্নমেন্ট অ্যাকচুয়ালি হেল্প স্টার্টআপস। ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো স্টার্টআপ আসতে যায়, সবার আগে হিন্ড্রেন্স আসে স্টেট গভর্নমেন্ট থেকে। আর এটা আমাদের ভিসি টেবিলে ডিসকাস হয়। বিকজ আমি যেহেতু এই মানে ভেঞ্চার ক্যাপিটালস এর সাথে কাজ করি, তো ভেঞ্চার ভেঞ্চার ক্যাপিটালস এর ওয়েস্ট ব্রিজ ওয়ান, মানে ফিউ অফ দ্য টপ মোস্ট, ওয়েস্ট ব্রিজ হয়ে গেল, ভেঞ্চার্স হয়ে গেল। তারপরে ইনফ্যাক্ট ফর দ্য ম্যাটার অফ ফ্যাক্ট এই রিসেন্টলি পিক 15 এর যে ইয়েটা হলো, তো এদের সাথে যখন আমি পেশনে আসি না, অ্যান্ড ওয়েন আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি যখন বলি না এবার আমি দার্জিলিং বললে সবাই বোঝে না, তখন আমাকে বোঝাতে লাগে কলকাতা বলতে লাগে। তখন যখন আমি কলকাতা বলি, ও কলকাতা সে হো, আচ্ছা পলিটিক্স চলতি है না, ওই মাইন্ডসেটটা হয়ে গেছে, ওই মাইন্ডসেটটা হয়ে গেছে। আর ওই মাইন্ডসেটটাতে আমরা নিজেরা বাঙালি হয়েও আমরা রিস্ক নিতে চাই না, যে আমরা বাইরে গিয়ে আমরা কি করব, আমাদের ফ্যামিলিকে কি করাবো, বা আমাদের স্টুডেন্টস কিডস তাদেরকে কি ইয়ে করবো। তো ওই জায়গায় আমার মনে হয় আমরা নিজেরাও হয়তো নিজেদেরকে কোথাও না কোথাও রেস্ট্রিক্ট করে রেখেছি। সেই জায়গায় দেখতে গেলে অন্যান্য স্টেটে ওই মুভমেন্টটা বা ওই রেস্ট্রিকশনটা হয়তো ছিল না, স্টেট সাপোর্টেড আর স্টেট ডিড নট সাপোর্টেড। মানে আমার ভিউ থট থেকে এটা আমি, কারণ আজকে 3 বছর হয়ে গেল মহারাষ্ট্রতে আছি, মহারাষ্ট্র নিজের নিজে মহারাষ্ট্রে থেকে আমার ডেলি মনে হয় যে আমি কোন দিন এখানে ঝামেলা হয়ে যাবে, বিকজ এখানেও ল্যাঙ্গুয়েজ ইজ আ প্রবলেম। মানে প্রত্যেক মহারাষ্ট্র মে রেতে হো মারাঠি বলো, ইধার রেতে হো, সব স্টেটে থাকবে, বিকজ আমরা বানিয়েছি আমাদের কনস্টিটিউশনটাকে এইভাবে, উই হ্যাভ মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, উই আর আ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। তো সেই জায়গাটাতে থেকে মাল্টিলিঙ্গুয়াল হবে, আমরা কিভাবে নিজেদেরকে অ্যাডাপ্ট করছি সেই জায়গায় আমার মনে হয় আমরা হয়তো নিজেদেরকে ওইভাবে কারেন্ট সিনারিওতে অ্যাডাপ্ট করে উঠতে পারিনি কমপ্লিটলি। এই যে প্রিয়াঙ্কা বললো অচ্যুতদা, যে স্টার্ট আপ যারা ভিসি ক্যাপিটালস আছে, ভিসি যারা আছে তারা কলকাতাতে মানে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড নয় স্টার্ট আপের। এখানে স্টার্ট আপের কি কোনো মানে দে ডোন্ট হ্যাভ এনি কি বলবো সাপোর্ট সিস্টেম কি কিছু? দেখো, স্টার্ট আপ সেক্টর পুরো ইন্ডিয়াতে মানে স্পেশালি নট জাস্ট ব্যাঙ্গালোর, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ সব জায়গাতেই স্টার্ট আপ সেক্টর খুব বড়। এখানে কলকাতায় কি আছে? মানে আমরা যখন স্টার্ট আপ বলি তখন কলকাতায় কি আছে? আর তাদের মানে একটা স্টার্ট আপ শুধু তো শুরু করলে হলো না, স্টার্ট আপের জন্য সাপোর্টটা কি আছে? আজকে পশ্চিমবাংলার স্টার্ট আপ যাই করুক,
স্টার্টআপের বেসিক ইনফ্রাস্ট্রাকচার কি আছে? কলকাতা শহর ওভারলোডেড উইথ পপুলেশন। আজকে যদি পশ্চিমবঙ্গ ডেমোগ্রাফিকটা দেখো বা পপুলেশনের, এটাই বলছি উই আর গেটিং ইনটু, মানে তোমরা, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইয়োর প্যাশন, তোমরা অনেক জুনিয়র, তোমরা, বাট তোমাদের মনে রাখতে হবে তোমার ভিশনটা হচ্ছে ইজ অ্যাবাউট তোমরা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। আজকে স্টার্ট আপ করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, আজকে কলকাতা থেকে পুরী 500 কিলোমিটার ড্রাইভ করে গেলে 6 থেকে 7 ঘন্টা লাগে। কলকাতা থেকে শিলিগুড়ি 500 কিলোমিটার লাগে 10 থেকে 12 ঘন্টা। তো আজকে স্টার্ট আপ যে করবে, তোমাদের একটা এক্সাম্পল দিই। ভারতবর্ষে এসইজেড, আশা করি সবাই বোঝো, ওকে, স্পেশাল ইকোনমিক জোন। ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়াজ ফলতা। ফলতা এসইজেড এ আজকে আমি এক্সাক্ট ফিগার বলতে পারবো না, 60% হচ্ছে পুরনো সেই বাড়ির মতো, মানে আলো নেই, বাতাস নেই, কেউ গাছগাছারা জন্মে গেছে। অনলি আবার 20 to 30% অপারেটিং। কেসটা হচ্ছে যে ফলতা ধরো একটা স্টেট অফ দ্য আর্ট কোনো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট তৈরি হয়, তার মানে তার তোমাদের মতো শিক্ষিত ইঞ্জিনিয়ার্স, ওদের এমপ্লয়মেন্ট দিতে হবে। সেই যে মিডল ক্লাস এমপ্লয়মেন্ট হবে, মিডল ক্লাস ইঞ্জিনিয়ার যাই হোক, আইদার ব্যাচেলার বিয়ে করুক বা মহিলা হলে বিয়ে করুক, বা তার ফ্যামিলি থাকবে, রাইট? তো ফলতায় আজকে যদি কোনো ইঞ্জিনিয়ার এমপ্লয়মেন্ট নেয়, যে ফ্যাক্টরি বেস, প্রোডাকশন বেস, তার ফ্যামিলি বাচ্চারা কোথায় থাকবে? কলকাতা থেকে 60 কিলোমিটার ফলতার ট্রাভেল গাড়ি নিয়ে যেতে গেলে 3 ঘন্টা। যেটা প্রথম ফলতা প্ল্যানিং ছিল যে ওখানে এক্সপ্রেসওয়ে হবে, কলকাতা এক্সপ্রেসওয়ে, তার মানে 60 কিলোমিটার 1 ঘন্টায়, খুব জোর। সেই যে পুরনো ডায়মন্ড হারবার রোড, টু ওয়ে সিস্টেম, সেটা টু ওয়েতে নাম কষ্ট হয়েছে, চারদিকে বিল্ডিং স্যাংশন হয়ে গেছে, বস্তি স্যাংশন হয়ে গেছে, দখল হয়ে গেছে। আজকে 60 কিলোমিটার টেক্স 3 ঘন্টা লাগে। এবার বলো, ফলতায় একটা বড় ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট হলো, সেই ইন্ডাস্ট্রি বিভিন্ন তোমাদের মতো শিক্ষিত ইঞ্জিনিয়ারদের এমপ্লয় করলো। বিশেষ করে তারা যদি ম্যারিড হয় বা ফ্যামিলি থাকে, বাচ্চা থাকে, তারা কি 3 ঘন্টা রোজ যাবে আর 3 ঘন্টা আসবে? না, ওখানে থেকে যাবে, তাহলে বউ বাচ্চা কোথায় থাকবে? রিয়ালিস্টিক্যালি বিজনেস ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের, যেটা আমি বলার ইচ্ছাও নেই স্টেট গভর্নমেন্টের। এটা আমার কর্মজীবনে যেটা বললাম, 40-42 বছর পশ্চিমবঙ্গ, আজকে তোমরা আমার মতো নিশ্চয়ই তোমরাও ট্রাভেল করছো, এই যে আমরা বলছিলাম আজকে তেলেঙ্গানা, নতুন অন্ধ্রপ্রদেশ, মানে মানে চন্দ্রবাবু নাইডু, নতুন বাচ্চা স্টেট কি করছে। ইউপি তো ছেড়েই দাও, আমি এমপি গেছি, দারুণ। পশ্চিমবঙ্গর লাস্ট ডেভেলপমেন্ট হয়েছে হচ্ছে সল্টলেক স্টেডিয়াম বাম জামানায়, কংগ্রেস রিজাইন 72-77 হয়েছে কলকাতা শহরের 1, 2, 2 বামফ্রন্ট জামানায় মা ফ্লাইওভার হয়েছে, না ওটা মমতা ফিতে কেটেছে, তৈরি করেছিল হ্যাঁ, শুরু হয়েছিল বাম। সারে পশ্চিমবঙ্গর মেডিকেল কলেজ হচ্ছে, ওই ভূতের ভবিষ্যৎ সিনেমা দেখেছো তো, ইন দ্য ইয়ার অফ, সেই ক্যারেক্টার ছিল। এন্টায়ার মেডিকেল কলেজ হচ্ছে মেডিকেল কলেজের ব্রিটিশ জামানায়। এবার কলকাতা কল্যাণী এমস নিয়েও তো কত ঝামেলা করলো, এমস হতে দিচ্ছিল না, মমতা তো কম ঝামেলা করেনি। আমি মাইক্রো লেভেলে যাচ্ছি না, ম্যাক্রো লেভেলে বলছি। পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গত 70 বছরে হয়েছে কি, লেফট রাইট সেন্টার। আজকে বিধান রায় প্রথম চিফ মিনিস্টার করেছিল কল্যাণী, দুর্গাপুর আর সল্টলেক, সেটা কিছুক্ষণ আগে তোমাদের বললাম। তৎকালীন প্ল্যানিং ওটা টু ওয়ে, এখন একটা প্রাইভেট বাস ওই কন্ডাক্টর যদি মাঝখানে দাঁড়িয়ে যায়, একটা গাড়ি ওভারটেক করে না। আজকে হচ্ছে মডার্ন শহর কলকাতার, মানে মডার্ন টাউন প্ল্যানিং বলে 28% হচ্ছে মিনিমাম রোড এরিয়া, 32 ইজ পারফেক্ট। কলকাতার রোড এরিয়া ইজ 6%। এখনো কলকাতায় ফ্লাইওভার বেড়ে চলেছে, মেট্রো রেল ওভারহেড বেরিয়ে চলেছে, যাতে আরো লোক কলকাতায় আসে। বেঙ্গল ডেভেলপ হবে না কলকাতা বেস। বিধান রায়ের যে স্বপ্ন ছিল আজ থেকে 60 বছর আগে, তৎকালীন ওনারা তো তুমি বলবে যে রাস্তাগুলো উনি চওড়া করেননি, তৎকালীন আজকালকার মেব্যাক গাড়িও ছিল না, ঠিক আছে, উনি তৎকালীন অস্টিন ওই গাড়ি নিয়ে উনি প্ল্যানিং করেছিলেন, কিন্তু ওনার একটা ভিশন ছিল। দাদা, একটা জিনিস আমরা দেখেছি যে, মানে তুমি যেটা বলছো কলকাতা সেন্ট্রিক গ্রোথ যেটা হচ্ছে, মানে যেটুকু হয়েছে কলকাতা সেন্ট্রিক হয়েছে, আমি এটা দেখেছি কলকাতা ছাড়া ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের বাইরে কলকাতা ছাড়া ওয়েস্ট বেঙ্গলের, যেটা প্রিয়াঙ্কাও বলছিল, কোনো শহর কোনো জায়গা বাইরের লোকজন কেউ চেনে না। কারণ
তারা জানেই না যে কলকাতার বাইরে কিছু আছে ওয়েস্ট বেঙ্গলে, কোনো শহর ওঠেনি। আমি এখন একটা এই মুহূর্তে মহারাষ্ট্রের একটা খুব ছোট শহরে আছি, সাংলি বলে। সাংলি একটা হেভিলি নোন, কারণ সাংলিতে মশলা, স্পেশালি শুকনো লঙ্কা, হলুদ এখান থেকে এক্সপোর্ট হয়। এটা একটা ডিস্ট্রিক্ট টাউন, মানে ধরে নাও আমাদের বর্ধমান টর্ধমানের মতন। এখানে তুমি ব্র্যান্ডস দেখবে একের পর এক, এমনকি স্টারবাকস পর্যন্ত আছে। আমরা কটা কলকাতার বাইরে, মানে তুমি F&B ডেভেলপমেন্টেই দেখে নাও কোন শহরে স্টারবাকস আছে। শিলিগুড়িতেও বোধহয় নেই, কি একটা খুলেছে এখন হয়তো, যে শিলিগুড়ি আমাদের সেকেন্ড লার্জেস্ট শহর কলকাতার বাইরে। তো কলকাতা ছাড়া যে ওয়েস্ট বেঙ্গলে কিছুই তো ডেভেলপ হয়নি, আর সেটা ডেভেলপ করার কোনো তো চেষ্টাও দেখা যায় না। শিলিগুড়ি নর্থ বেঙ্গলের যে ডেভেলপমেন্ট হতে পারতো, দুর্গাপুরের যে কলকারখানা সিপিএম বন্ধ করে দেওয়ার পরেও যেটুকু চলছে, দুর্গাপুর সেন্ট্রিক একটা ডেভেলপমেন্ট হতে পারতো, একটা স্টার্ট আপ হাব হতে পারতো। আজকে সুন্দর পিচাই গতকাল তার আগের দিন অ্যানাউন্স করলো ভাইজ্যাগকে AI হাব বানাবে। তো এটা কি এটা ওয়েস্ট বেঙ্গলে আমরা তো ভাবতেও পারি না। আমি অনেস্টলি ভাবি আজকে পশ্চিমবঙ্গর সলিউশন সুন্দর পিচাই না, কারণ আমাদের প্রবলেম হচ্ছে প্রথম ইনফ্রাস্ট্রাকচার, আর সেকেন্ড হচ্ছে আমাদের হাজার হাজার ইয়াং আছে যাদের রোজগার। তো আমাদের যেই গভর্নমেন্ট নেক্সট আসুক 2026-এ, তার ভিশন থাকতে হবে অল ইনক্লুসিভ কি করে ইকোনমিক গ্রোথ হতে পারে। আজকে একটা AI প্রজেক্ট বা মাইক্রোচিপ প্রজেক্ট, এগুলো হচ্ছে হাই ইনভেস্টমেন্ট প্রজেক্ট। বাংলার চ্যালেঞ্জ হচ্ছে হাই পপুলেশন। তো তোমাকে প্রজেক্ট আনে আজকে কলকাতা, বাংলার ফিউচার ইকোনমি হচ্ছে যে গভর্নমেন্ট ভিজুয়ালাইজ করতে পারবে মাস এমপ্লয়মেন্ট অ্যান্ড মাস ইনফ্রাস্ট্রাকচার। আজকে আমি কিছুদিন আগে, আমি নাম করছি না, বাট কিছুদিন আগে অনেক রতি মহারতির মধ্যে বললাম, নেক্সট গভর্নমেন্ট যে আসবে তার ট্যাগলাইন হচ্ছে সাগর পাহাড় এক্সপ্রেসওয়ে। বাংলার ইনফ্রাস্ট্রাকচার নেই। আজকে ওই যেটা বললাম, ফলতায় গেলে 3 ঘন্টা লাগছে 60 মিনিটে। আজকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা তার এমপ্লয়ীদের অত টাইম নেই 3 ঘন্টা। আজকে ফলতায় যদি মডার্ন স্কুল হয়, সেই যারা চাকরি পাচ্ছে তার বাচ্চারা থাকবে। তার জন্য একটা, তুমি যেটা বললে ওই কোন একটা স্মল টাউনে হাই এন্ড কফি শপ, ফলতায় তো গিয়ে আমি দুপুরবেলা যেদিকে ক্লায়েন্ট ভিজিট করতে হয়, আমি ঝুপড়িতে আমাকে লাঞ্চ করতে হয়, তাও দুপুরবেলা ঘুমে। মানে ফলতা নামক অবস্থায় SEZ, আশেপাশে সব গ্রাম, আমি ফেসে গেলে দুপুরবেলা খাবার পাই না, ঝুপড়ি ফুপড়ি দিয়ে খুঁজতে হয়, ওই ওদের লোকালাইজ কোনো পরোটা বা কিছু যদি পেয়ে যাই সেটাও বন্ধ হয়ে যায়। পশ্চিমবঙ্গ রেস্ট অফ ইন্ডিয়ার সাথে অনেক পিছিয়ে পড়েছে। নেক্সট গভর্নমেন্ট যে আসবে, আমার যেটা মনে হয় কলকাতায় যেই গভর্নমেন্ট আসুক, তার যদি সত্যি বাংলাটাকে উন্নতি করতে হয়, 5-6 বছর লেগে যাবে 50 বছরের কাদা সাফ করতে। বা মানে আমি যদি ধরে নিই, আরেকটা কথা খালি অ্যাড করবো, আরেকটা জিনিস হচ্ছে কিন্তু এখানকার লোকেদের মাইন্ডসেট, মানে ভাতা পেয়ে পেয়ে এরকম মাইন্ডসেট হয়ে গেছে। না 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 না, ডোন্ট ব্লেম পিপল, ইটস দ্য পলিটিক্যাল লিডারশিপ। এরা খেতে পায় না, কি মাইন্ডসেট। আমি তো বললাম আমি বাংলা ছেড়ে যেতে পারিনি। দেখো, সরকারি চাকরি ছাড়া চাকরি নেই। সরকারি চাকরি, টিচিং জব একটা খুব মেজর চাকরি ওয়েস্ট বেঙ্গলের ইউথের জন্য। সেই টিচিং জবে এত স্ক্যাম হলো, যারা যোগ্য অযোগ্য তো ছাড়োই, যারা যোগ্য তারাও চাকরি পেলো না। সেই জায়গায় আমরা দেখলাম কয়েক লক্ষ ছেলে মেয়ে যুবসাথীর লাইনে দিয়ে 1,500 টাকা ভাতার জন্য যুবসাথীর লাইনে দাঁড়াতে বাধ্য হলো। যেই লাইনটা অফকোর্স, মানে এই এই যে হিউমিলিয়েশন, এটা না করে এই পুরো সিস্টেমটা অনলাইন করা যেত, সেটাও না করে তাদের লাইনে দাঁড় করালো, ভালো কথা, আমি তাদেরকে ব্লেম করছি না। কিন্তু এই যে একটা ভাতা দিয়ে যেটা চলছে, এইটা একটা স্ট্রাকচারাল রিফর্মের তো সাবস্টিটিউট হতে পারে না, গৌতম দা, তাই না? মিস্টার অচ্যুত চন্দ্র বললেন যে সাফাই করতে 2-3 বছর লেগে যাবে। আমরা একটা লম্বা একটা লেখা লিখেছিলাম 221, আমি এডিট করেছিলাম আমাদের সেই ইলেকশন সময়, ফিউচার অফ বেঙ্গল বলে একটা 12-14 জন খুব ডিস্টিংগুইশ বাঙালি লিখেছিল প্রতিটা ব্যাপারে, আরবান ডেভেলপমেন্ট, ইকোনমি। আমি এডিট করেছিলাম, আমিও লিখেছিলাম। তো আমরা বুঝলাম যে সমস্যাটা বেশ জটিল, সময় লাগবে, বাট এটা যিনি বললেন, এটা পলিটিক্যাল প্রবলেম, ইউ মাস্ট হ্যাভ পলিটিক্যাল উইল। বাট সাধারণ লোকে কিন্তু দে হ্যাভ বিকাম ভেরি ইউজ টু মেকিং ডু, চলে যাচ্ছে। কিন্তু সবাই কিন্তু গরিব। আমার তখন একটা খুব অভিজ্ঞতা, গত 20 বছর আত্মীয়রা আমাকে দেখা হলেই বলে কিছু টাকা পাঠাস। আমি গত 20 বছর ধর প্রতি মাসে টাকা পাঠাই, একজনকে নয়, দুজনকে নয়। সবার অবস্থা খুব খারাপ, এমন নয় যে চাকরি করতে চায় না, খাটতে পারে না। আর সবচেয়ে দুঃখের বিষয়, এদের ভেতরে কিন্তু সবার মধ্যে ক্ষমতা আছে, এদের ভেতরে ক্ষমতা আছে, অনেকের মধ্যে শিক্ষাও আছে, কিন্তু সুযোগ নেই। যেটা আমরা আলোচনাটা হচ্ছে, এটা সুযোগের অভাব। আর তার কারণ খুব
জটিল, এবং ইনফ্রাস্ট্রাকচার ইজ এ ভেরি বিগ পার্ট। হুম, হিউম্যান আর হুম, আমাদের এডুকেশনাল যে অ্যাচিভমেন্ট ছিল, যেটা আমরা হুম, সবচেয়ে আগে ছিলাম, সেটা তো হুম, ধ্বংস করে দিচ্ছে। সেটা সিপিএম আমলে শুরু হয়েছিল, এখন কলেজে তো খালি অ্যাক্টিভিজম হচ্ছে। যাদবপুর দেখো, মানে যাদবপুর এরকম ছিল না, প্রেসিডেন্সি কলেজ দেখো কি দুরবস্থা এদের। মানে উই হ্যাভ ডিস্ট্রয়েড দ্য এন্টায়ার কালচার, যে অ্যাচিভিং অ্যাজ এ সোসাইটি, অ্যাজ সিভিলাইজেশন আমরা ছেড়ে দিয়েছি, হাল ছেড়ে দিচ্ছি। আর যারা হুম, পারে আলোচনা তো পরিষ্কার করে, তারা তো পালিয়ে হুম, যাচ্ছে, তারা তো দেশ হুম, ছেড়ে চলে যাচ্ছে। হুম। আমি আজও, এখন বয়স্ক হয়ে গেছে, আমি সুযোগ পেলে আমি কলকাতায় থাকতাম, খুব দাদা একটা ইচ্ছে। কথা বলো, স্ট্যাটিস্টিক্যালি যে হেডলাইন নাম্বারে তো দেখাচ্ছে বেঙ্গলের যে আনএমপ্লয়মেন্ট রেশিও সেটা লো, কিন্তু আমরা এটাও দেখছি যে এক এক ঘন্টা কেউ কাজ করলে তাকে এমপ্লয়েড বলছে। তো তাহলে সেটা তো মানে আর প্লাস যেটা মাইগ্রেশন চলছে, নেট মাইগ্রেশন আউট অফ বেঙ্গল যেটা চলছে, যে মাইগ্রেন্ট লেবারের হিসেবে সে স্কিল্ড হোক সেমি স্কিল্ড হোক আনস্কিল্ড হোক, প্রিয়াঙ্কা এইচআর এর ভাষায়, যে সবাই তো বাইরে, সে ব্লু কলার ওয়ার্কার হোক আর হোয়াইট কলার ওয়ার্কার হোক। তাহলে আমরা কি কোথাও একটা মানে হেডলাইন ম্যানেজ করা চলছে এখানে বেঙ্গলে? না না, আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস যতটা আরো আছে একটা তার থেকে কি আরো অনেকটাই বেশি? দুটো তিনটে ব্যাপার আছে। একটা হচ্ছে, হুম, তুমি পপুলেশনের কোন সেগমেন্টের কথা বলছো? যদি বলো সমস্ত মিডল সেগমেন্ট, ক্লাস সমস্ত প্রফেশনাল, লেয়ারে সবাই বাইরে। না, যদি প্রফেশনাল মিডল ক্লাস বলে, এদের জন্য একটা আলাদা সার্ভে করা দরকার। এবং এরা হুম, তো ছেড়ে চলে যাচ্ছে, তো এদের হুম, আনএমপ্লয়মেন্ট তো কম হবেই। যারা ছেড়ে চলে যাচ্ছে, যারা রয়ে হুম, আছে, তারা হুম, চাকরি করছে, কিন্তু হুম, বেশিরভাগ তো স্কিল চলে যাচ্ছে। তারপরে কোথায় এক্সপ্যানশন হয়েছে, আজকে আমি কথা বললাম, আমার এক বন্ধু টাটার এইচআর হুম, হেড ছিল, সে তার সঙ্গে একটু আলোচনা করে নিলাম। সে হুম, বললো, দেখো কলকাতায় সবচেয়ে বেশি গ্রোথ হচ্ছে এমএসএমই, 1 থেকে 50-এর বেশি এমপ্লয় নেই। হুম, এবং এই অর্গানাইজ সেক্টরের প্রোডাক্টিভিটি ইজ খুব লো। এটা হুম, অনেক হচ্ছে সার্ভিসে, এতে মাইনে হুম, কম, এটা শুনতে পাচ্ছি, মাইনে কম। তো দিস হুম, ইজ নট ডেভেলপমেন্ট, ইট ইজ মেকিং ডু, কোনো মতে যাতে চলে। বড় ইন্ডাস্ট্রি তো আসছে না, এ তো শুনছি, মানে আইটি তো বলে আইটি অ্যান্ড কনস্ট্রাকশন অনেক কিছু হয়েছে, কিন্তু হুম, তেমন কিছু হয়নি, অন্য জায়গার তুলনায় কিছুই হয়নি। হুম। আর সুন্দর পিচাই এখানে কেন আসবে? মানে কেউ এখানে আসবে না, কারণ এখানে বিজনেস করা, তোলাবাজি, অনেক রকমের ঝামেলা। তারপরে শহরে থাকা যায় না, দূরের কথা তো ছেড়ে দিন, যার কথা বলছিলেন। সুন্দর পিচাই তো ছেড়ে দাও, সুন্দর ভট্টাচার্যও আসবে না। হ্যাঁ, তো আমাদের অনেক অনেক কিছু কাজ বাকি আছে। সবচেয়ে বড় ব্যাপার কি জানো তো, এখন প্র্যাগম্যাটিক্যালি বলছি, হুম, যে সেন্টারের সঙ্গে হাত মিলিয়ে না এগোতে পারলে এগোতে পারবো না। আমাদের সেন্টারের সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে। আমাদের সমস্যাগুলো এত গভীর হয়ে হুম, গেছে, হুম, আমাদের অনেক সময় লাগবে এবং সেন্টারের সাহায্য লাগবে। ওই জন্য দুটো বিজেপি সরকার হলে একদিক দিয়ে ভালো হুম, হয়। এবং হুম, এর থেকে তো খারাপ ওরা করবে না, যা হুম, স্থিতি তার থেকে তো খারাপ করবে না। এবং আমার হুম, খুব হুম, ধারণা, হুম, আমরা অনেকে বুঝে উঠেছে এদের মধ্যে, হুম, যে আমাদের অনেক কিছু কাজ আছে। এবং আমি তো সঙ্গে সঙ্গে ফিরে আসবো। আমি তো বলি যে আমি সেই ভলেন্টারি কাজ করব, কোনো একটা কাজ। এবং অনেকে আছে যারা ফিরে আসতে চায়, কাঞ্চন মাঝে মাঝে বলে। See, হুম। অনেক দাদা যারা সরি আমি তোমায় কাটছি, আমি একটা জিনিস ম্যানুফ্যাকচারিং বলতে চাই, দরকার, হ্যাঁ, ইউ কান্ট অ্যাভয়েড। ম্যানুফ্যাকচারিং বলো, স্টার্ট আপ বলো, আইটি বলো, না, ম্যানুফ্যাকচারিং এর মানে প্রয়োজন হচ্ছে বিকজ অফ এমপ্লয়মেন্ট। হ্যাঁ ম্যানুফ্যাকচারিং সমস্ত, আমি বলছি যে এই জেনারেটস সমস্ত এমপ্লয়মেন্ট। সমস্ত সেক্টরেই তুমি যেই যেই অন্য স্টেটই দেখে নাও না কেন, তুমি মহারাষ্ট্র দেখো, কর্ণাটকা দেখো, তামিলনাড়ু দেখো, গুজরাট দেখো, সবার তুলনায় আমরা অনেক অনেক লো। তো গত 15 বছরে কি আরো অবস্থাটা খারাপ হয়েছে? এটা কি পলিসি ফেলিয়ার? হ্যাঁ, কিন্তু আমি তো আজকে দেখছিলাম পড়াশোনা করে, যে হুম। অনেক কিছু প্ল্যানে আছে। হলদিয়া বাদ দিয়ে দাও, কার প্ল্যানে আছে? পার্টি ইন পাওয়ার, এত প্ল্যান, অনেক অনেক কিছু প্ল্যান দেখছি, কিন্তু এতে কোনো এক্সিকিউশন হচ্ছে না তো। এটা টিএমসির প্ল্যান? হ্যাঁ, অনেক কিছু দেখছি লেখা আছে, এখানে হবে, এই হবে, এ তো অনেকদিন ধরে কথা শুনছি। হুম, আর নতুন এক্সপ্রেস বাট হাইওয়েরও আমার একটা প্রজেক্ট আমার এসছে। কিছু কিছু এসছে, কিছু কিছু হ্যাঁ। এসছে, এমন নয় যে কেউ হুম, আসেনি। হুম। কিন্তু দ্য মেজরিটি ইজ আনঅর্গানাইজ সেক্টর ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট। তো মুভিং লেবার্স যেগুলো বা আসছে যেগুলো হুম, অপরচুনিটি, এগুলো মুভিং লেবার্স, মানে এগুলো একটা সার্টেন পিরিয়ড, প্রজেক্ট ওয়াইজ একটা সার্টেন পিরিয়ডের জন্য থাকবে, তারপরে আর যখন দরকার পড়বে না তখন ওখান থেকে শিফট হয়ে অন্য কোথাও চলে যাবে। আর তাতে আরো একটা ব্যাপার আছে, মানে যেটা আমার মনে হয় যে আহ, আমাদের এক একটা জায়গার না এক একটা ইউএসপি আছে যেটা আমরা ভুলে গেছি। মানে প্রত্যেকটা আমাদের যদি আমরা শহর দেখি আমাদের স্টেটের মধ্যে, প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব কিন্তু বৈশিষ্ট্য আছে। হুম, আজকে যদি ওই জিনিসটাকে নিয়ে যদি আমাদের, যেমন আমি আমার জায়গার আমি জানি, আমরা হুম, ছোট থেকে শুনেছি T3 বলি আমরা ওটাকে, টি টিম্বার ট্যুরিজম, শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং অব্দি টি টিম্বার এন্ড ট্যুরিজম যা আছে, আমরা ওটা আমাদের ইউএসপি ছিল গ্রো করার জন্য, বাট আমরা আমাদের ইউএসপি ভুলে গেছি। এই যে প্রত্যেকটা স্টেট আজকে যে দাঁড়িয়েছে না, এরা বুঝতে পেরেছে এদের কোদের কোথায় নিজেদের কোয়েম্বাটুর আছে। কে জানতো কোয়েম্বাটুর আজকে কম্পিট করবে হায়দ্রাবাদের সাথে, যে আজকে পিপল চাইবে যে কোয়েম্বাটুরে নতুন কতগুলো রিসেন্ট এরা স্টার্টআপস বা নতুন আইটি প্রজেক্টস এর সাইন আপ করেছে। আজকে আমরা যদি আমাদের আমাদের আজকে দুর্গাপুরে এরকম একটা কোয়েম্বাটুর হয়ে উঠতে পারতো,
শিলিগুড়ি could have become another কোয়েম্বাটুর। ভেলোর, আজকে ভেলোরই দেখেনি, ভেলোর কোথায় চলে গেছে আমাদের কাছে, আমাদের নিজেদের কারণ ওরা তো নিজেদের জায়গার স্পেসিফিক বানিয়ে দিয়েছে যে এই জায়গাটা আমার এই স্টেটের এই জন্য নুন হবে। আমাদের স্টেটেরও এই ক্যাপাবিলিটি ছিল, বাট আমার মনে হচ্ছে যে ওই জায়গাটাতে আমাদের ইভেন ওটাও ভুলে গেছে। মানে আমি আমার আমার পলিটিক্যাল উইলই নেই। নেই মানে পলিটিক্যাল উইল নেই, তার থেকে তার উপরে দ্য সিলেকশন প্রসেস, বা আমি যেটা বলবো যে যেভাবে যা লিডারশিপ আসছে, লিডারশিপই বলবো, রাইট? এরা আমাদের স্টেটটাকে গড়ে গড়ে তুলবে, এরা হচ্ছে মাইন্ড, এরাই হবে ব্রেন চাইল্ড বেসিক্যালি। তো এই যে ব্যাপারটা, এই লিডারশিপটাও যে গ্রোথ হচ্ছে, এটা কি এফিসিয়েন্ট হচ্ছে কোপ আপ করার জন্য উইথ আদার স্টেটস? নো। আরো একটা মুশকিল আছে, দেখো, যদি 40% অফ পপুলেশন ইজ নট ইন্টারেস্টেড ইন ডেভেলপমেন্ট অ্যাজ এন আইডিওলজি, দে আর নট ইন্টারেস্টেড ইন ডেভেলপমেন্ট, এদের অন্য এজেন্ডা আছে, এবং যে এজেন্ডা ওদের পক্ষে খুব মহত্বপূর্ণ এজেন্ডা, পলিটিক্যাল প্রেশার ইজ নট দেয়ার, ইউ সি। মানে তামিলনাড়ুতে, ডিসপাইট এভরিথিং, ডেভেলপমেন্ট ইজ দ্য আইডিওলজি অফ পিপল, ওরা চায়। অন্ধ্রপ্রদেশে চায়, মহারাষ্ট্রতে অনেক, আমাদেরও ছিল, কিন্তু যারা এইটা চাইবে তাদের সংখ্যা ক্রমশ কমে গিয়েছে। এই যে ভোকাল মিডল ক্লাস ইঞ্জিনিয়ার্স প্রফেশনাল, দে আর অল গন, সো উই হ্যাভ নো ডিমান্ড এট দ্য বটম, ফ্রম দ্য বটম। বেসিক্যালি এইভাবে যদি পেনশনার্স আমাদের হয়ে গেছে চলতে ওদের। থাকে, এইভাবে আমাদের যদি চলতে থাকে, আমি বলছি গোয়িং ফরওয়ার্ড ইন নেক্সট 2-3 ইয়ার্স তুমি দেখবে পাটনাতে যে আইটি সেক্টর, ইভেন ভুবনেশ্বরের আইটি সেক্টর, এই দুটো বেশি বুম করবে কলকাতার থেকে। এবং যে গভর্নমেন্টই আসুক, প্রমিতা, হুম এখানে কিন্তু এডুকেশন সিস্টেম থেকে শুরু করে এমপ্লয়মেন্ট পুরোটাই ড্রাস্টিক চেঞ্জ দরকার। মানে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, ধরো আমরা তো ডাব্লিউবিউটি তে পড়েছি, মানে ওয়েস্ট বেঙ্গল হুম ইউনিভার্সিটি হুম অফ টেকনোলজি। এবারে এই গভর্নমেন্ট এসে কি করেছে, এরা বিভিন্ন ছোট ছোট গ্রুপ করে কিছু কলেজের এরা ডিমড ইউনিভার্সিটি বানিয়ে দিয়েছে। ফর এক্সাম্পল টেকনো ইন্ডিয়া একটা ইউনিভার্সিটি, হুম হুম জেআইএস একটা ইউনিভার্সিটি, ঠিক হুম আছে? এবার হুম এবার কি হয়েছে, যেহেতু ইউনিভার্সিটি বেড়ে গেছে, এরা তো হুম মানে নিজেরাই কোশ্চেন করছে নিজেদেরই স্টুডেন্ট, তো হুম এরা কোনো সিরিয়াস স্ট্যান্ডার্ড ঠিক নেই মতন বলে। পড়ায় না, হুম পড়ায় না। এবং হুম তুমি যদি এখন দেখো, যেটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি হয়েছে, হুম ডাব্লিউবিউটিটা চেঞ্জ হুম হয়ে, হুম ওর এত স্ক্যাম তুমি পাবে, ইউটিউবেই সার্চ করলে ভুরি ভুরি স্ক্যাম, মানে এবং এক্সপিরিয়েন্স টিচার নেই, কিছু নেই। মানে আজকে আমি বলছি, যেহেতু আমি কেরিয়ার কাউন্সিলিং করি, হুম তুমি যদি দেখো মানে সাউথ ইন্ডিয়া বলো বা ইন্ডিয়ার অন্যান্য জায়গায় ইউনিভার্সিটি গুলো এখন বিভিন্ন এড টেক কোম্পানিগুলোর সাথে টাই আপ করছে তাদেরকে, এই মানে মানে ইন্ডাস্ট্রি রেডি গ্যাপটা না, স্কিলস এর জন্য। এডুকেশন হুম আর এমপ্লয়মেন্টের যে গ্যাপটা, সেই হুম ব্রিজটাকে মানে হুম কভার আপ করার জন্য এরা বিভিন্ন এডটেক কোম্পানিজ গুলোকে নিচ্ছে। তুমি ওয়েস্ট হুম বেঙ্গলে দেখো, কোনো ইউনিভার্সিটিতে এরা এইসব করে না। এরা কি করে, ওই দুই একটা ধরো কিছু একটা আন একাডেমি বা কিছু এদের কিছু হয়তো কুপন বা কিছু একটা দিয়ে দেয়, সে হয়তো হুম কিছু ফ্রি কোর্স ওখান থেকে করতে পারে। বাট হুম যতক্ষণ না তুমি একটা ইন্ডাস্ট্রি হুম পার্সনের সাথে কমিউনিকেট করছো, তুমি বুঝবে কি করে যে ইন্ডাস্ট্রি কি ডিমান্ড করে আর আমি কি শিখছি? এই হুম গ্যাপটা হিউজ তৈরি হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু হুম কোপ আপ করা খুব ডিফিকাল্ট। কারণ এখন টেকনোলজি এত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, মানে যেরকম হয়, মানে এবং আমাদের যে এই যে কম্পিউটার লিটারেসি, এইটা মানে আরো 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 অনেক বাড়াতে হবে, মানে অরিত্র, ফুল তুমি তো লেভেলে। আইটি সেক্টরে আছো। হুম। এখন আইটির একটা মানে মোস্ট চর্চিত আলোচিত বিষয় হচ্ছে এআই অ্যাডাপশন। সেটা আহ, ভারতের বাকি স্টেটে যারা আইটিতে আমাদের থেকে অনেক অনেক এগিয়ে আছে, তুমি কর্ণাটকা বলো, মানে ব্যাঙ্গালোর বলো, হায়দ্রাবাদ বলো, ইভেন মাইসোর, পুনে, এই সমস্ত বলো, সেখানে যে লেভেলের আইটি অ্যাডাপশন আমাদের কলকাতার, সরি এআই অ্যাডাপশন আমাদের কলকাতার আইটি ইন্ডাস্ট্রিতে, আইটি এআই অ্যাডাপশন কিরকম? দেখো, এগুলো তো অর্গানাইজেশন পলিসি থাকে, হুম ঠিক আছে, এগুলো হুম রিজন ওয়াইজ ভ্যারি করে না, তো হুম বেসিক্যালি সব দেখো, আমরা অর্গানাইজেশন এখন আইটি না। রেভলিউশন যেটা ছিল সেটা তো হুম। ওয়েস্ট বেঙ্গল পুরোপুরি মিস করে গেছে, হ্যাঁ। পুরোপুরি। হ্যাঁ। এআই রেভলিউশন যেটা হ্যাঁ, অনগোয়িং, এটাই আমি, হ্যাঁ আমি কামিং, এটাই আসছি। সেটার জন্য আমরা কতটা এই প্রিপেয়ার্ড? আমি ওটাই আসছি, হুম ব্যাপারটা হচ্ছে এআই জিনিসটা কি, এই ব্যাপারটাই অনেক লোক বোঝে না এখনো। মানে আমি বলবো 95% লোক বোঝে না যে এআইটা কি। সো হুম বেসিক্যালি হোয়াট নাও পিপল আর ডুইং, দে আর জাস্ট আই মিন দে আর থিঙ্কিং চ্যাট জিপিটি অ্যান্ড দোজ চাকরি। এলএলএম, হুম যে এলএলএম গুলো বা যে এআই টুল গুলো আছে, মানে তারা ভাবছে যে এটা রিপ্লেসমেন্ট অফ গুগল। কি হুম আমি সার্চ করতাম ওখানে যেরকম ভাবে আমরা আজকে চ্যাট জিপিটিতে ওরকম সার্চ করছি। তো বেসিক্যালি এটা কি করছে, যে আমার একটা ধরো মেল পাঠাতে হবে, সেইটা আমি সার্চ করছি যে আমি কি ফরম্যাটে মেল লিখবো, বা কিছু অন্য কিছু, এইটার অ্যান্সার খুঁজছি, ওটার হুম অ্যান্সার খুঁজছি। তো গুগল, এটা কিন্তু গুগলের রিপ্লেসমেন্ট নয়, এটা কোনো সার্চ ইঞ্জিন নয়, ঠিক আছে? তো বেসিক্যালি দেখো, অর্গানাইজেশন পলিসি অনুযায়ী এটা সব জায়গাতেই হচ্ছে কি, বিভিন্ন এই যে ধরো আমরা যে ডেভেলপমেন্ট করি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি যে ডেভেলপমেন্ট হুম গুলো হয়, তার সাথে এই সমস্ত হুম হুম এলএলএম হুম ইন্টিগ্রেশন করে সেগুলো, হুম সেই সেই জায়গাটা ঠিক আছে, কিন্তু এটা এআই নয়। তুমি যে এআই এর কথা বলছো, যে
বিভিন্ন সিস্টেমের সাথে এআই কে ইন্টিগ্রেট করা, হুম সেই জিনিসটা কলকাতায় খুব একটা বেশি আমি দেখছি না। রাদার আমি বলবো ইন্ডিয়ায় কিছু স্পেসিফিক স্টার্ট আপ বা কিছু স্পেসিফিক অর্গানাইজেশনের আর তেই সেটা হচ্ছে, কারণ কি এটা পুরোপুরি এখন আর ফেজে আছে। তো আমি হুম যেহেতু আগে বললাম তোমাকে, হুম হুম কলকাতায় কোনো কোম্পানিরই সেক্টর নেই। হুম সুতরাং এখানে সেই লেভেলের এআই এর যে কিছু হচ্ছে সেরকম নয়। এবং হুম এখানকার লোকজনের ভিজিবিলিটিও একটু কম, মানে খুব কম হয়তো বোঝে যে বেসিক্যালি এআইটা কি। হুম মানে হুম তুমি এআই সামিট যে এখন চলছে, সেখানে যে সমস্ত এক্সপোজার আমরা পাচ্ছি, সেই সমস্ত হুম কোনো কাজ এখানে হচ্ছে না। এবার হুম যাদের ধরো অন্য জায়গায় সেক্টর আছে, সেখানে হুম। এগুলো হয়। প্রিয়াঙ্কা, আমি একটা কথা বলো, বেঙ্গল বেস ফার্মস তারা বেস্ট ট্যালেন্ট তো লুজ করছে, যারা বেঙ্গলে এখনো আছে, রাইট? সেটার জন্য আমার একটা কথা বলো, পলিসি আনসার্টেনটি, বিজনেস ক্লাইমেট, এগুলো কি হায়ারিং কনফিডেন্স এফেক্ট করছে? পেরেন্টস যখন স্টুডেন্টস মানে আমরা কলকাতায় বা শিলিগুড়ি আমাদের দিকেই বলি আমি, সরি। বাবা মারা কিন্তু এখন ছেলেমেয়েদের এটাই বলে পড়াশোনা করতে করতে কিছু একটা করতে হবে, করে বাইরে যেতে হবে। এবার এখন বাইরে মানে কিন্তু আর আগের মতন কলকাতা না। মানে আমি ছোটবেলায় আমাকে বলা হতো পড়াশোনা করে কিন্তু কলকাতা যেতে হবে পড়তে। হুম 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 এটা ছিল, এখন কিন্তু কলকাতা না, এখন ফার্স্ট চয়েসে ব্যাঙ্গালোর, মুম্বাই এগুলো হুম আসে। হুম এটা এখন মাইন্ডসেট তৈরি হচ্ছে, বিকজ হুম আমি আমার এজে মানে আমি I am 34, আমার এজে যারা পেরেন্টস আছে বা যাদের রিসেন্ট এখন বেবিজ হচ্ছে, হুম হুম পেরেন্টহুডে যাচ্ছে, ওরা হুম এই ব্যাপারটা বুঝে গেছে যে বেঙ্গলে থাকলে হবে না। হুম তো ওরা যারা থেকে গেছে বা থাকছে, আই এম শিওর অরিত্র এখানে আমাকে এ করবে যে কলেজ সেকশনে যখন থাকবে ওই পিরিয়ডটাতে থাকবে, ইদার মেবি কলেজের টাইমে হয়তো করবে যে বাইরে যা, হুম বাইরে পড়তে যা। হুম তো তাহলে যদি আফটার জেনারেশন যদি আমরা বলতে থাকি আমাদের কিডদেরকে বাইরে চলে যান, তাহলে স্টেটটাকে বিল্ড আপ করবে কে? থাকবে কে? হ্যাঁ, দেখো, আমরা যখন এই যে কলেজ ফলেজ মাস্টার পাশ মানে করেছি এই যে তখন। ব্রেন চাইল্ড, এই যে এআই, হ্যাঁ, এআই কেন টেকনোলজি কে মানে টেকনোলজি কিন্তু বুঝতে শিখেছে বা টেকনোলজিতে রিভলিউশন আনা কিন্তু ইয়ার যেটাকে আমরা বলি 1990s থেকে 2000, যে পিরিয়ডটা, ওই পিরিয়ডের আমরা প্রত্যেকেই ওই অলমোস্ট মানে প্রমিতা, ইউ, মি, আমরা ওই পিরিয়ডটার আমরা কি আমাদের মানে আমাদের যারা ফ্রেন্ড সার্কেলও হুম আছে ওখানে, হুম যাদের রিসেন্ট যারা কলকাতায় থাকছে, বা আমি আমার জায়গারই যদি বলি শিলিগুড়িতেই যদি, দার্জিলিং এ যারা আছে, ওরা কিন্তু ওদের ছেলে মেয়েদেরকে এটা বলে না যে কলেজ কোথায় কলেজ করবি, হুম দার্জিলিং হুম গভর্নমেন্ট কলেজ বা শিলিগুড়ি হুম গভর্নমেন্ট হুম কলেজে যাবে, আমাদের স্টেটের গভর্নমেন্ট কলেজে পড়বে, বা আমাদের স্টেটের কোনো একটা কলেজ, আজকে জেভিয়ার্স, প্রেসিডেন্সি, স্কটিশ, আমি স্কটিশের পাস আউট 2012 পাস আউট। তো 2012 ব্যাচ, আমি ইনফ্যাক্ট আমার ব্যাচেই স্টেটে চেঞ্জ এসেছিল। আমি ওই মধ্যে ছিলাম, সেখানে মার খেয়েছিলাম। তো আমরা ওই টাইমে যে কলেজটাও দেখে এসেছি, বা আমরা যে এই জিনিসটা কলকাতায় ফেস করে এসেছি, আমাদের ফ্রেন্ডসরা যেটা করছে, আমরা এখন থেকেই বলছি, আমাদের ফ্রেন্ডসদেরও বলছি, রাইট, যে বাচ্চাকে কিধার ভেজ রে পড়নে কে লিয়ে। বাট নোবডি, আমরা কিন্তু কখনো বলি না যে কলকাতায় পড়তে যাও। এখন অপশনে কি আমরা বলি, সেটা বলি না। কলকাতা ইজ নট ইভেন কারেন্টলি আমাদের জেনারেশনেও যারা কলকাতায় আছে তাদেরও মাইন্ডসেটে এবং কিন্তু কলকাতা এবং ফার্স্ট এই আসে না। কথাটা মানে যেটা প্রিয়াঙ্কা বলছে, তুমি যদি স্ট্যাটিস্টিক্স দেখো প্রমিতা, হুম ওয়েস্ট বেঙ্গলে 60%, 50% টু 60% ইঞ্জিনিয়ারিং কলেজের তোমার সিট ফাঁকা থাকে, ঠিক আছে, হুম অ্যাডমিশন নেয় না। এদিকে তুমি আমাদের উড়িষ্যার কিটে গিয়ে দেখো, কত বাঙালি লাইন দিয়ে আছে পয়সা নিয়ে। ওখানে হয়তো 28-30 লাখ টাকা খরচ করেও পড়াবে, কিন্তু এখানে 12-13 লাখ টাকা হলেও পড়াবে না, এইরকম অবস্থা হয়ে গেছে। সেটাই আমি ভাবছিলাম একটু আগে যে দেখো, অচ্যুতদা, তোমাদের সময় কেউ বোধহয় ওড়িশায় পড়তে কি কাজ করতে যেত না। আমাদের সময় থেকে এখন লোকে বাঙালি কলকাতা ছেড়ে ভুবনেশ্বর কাজ করতে যাচ্ছে। আমরা ভাবতাম মানে ওড়িশা আমাদের থেকে নিচে আছে, কিন্তু ওড়িশাও তো আমাদের ছেড়ে অনেক বেরিয়ে গেল। আমি নয়ডা, ব্যাঙ্গালোর তো ছেড়েই দিচ্ছি। ওড়িশার হোটেলে তুমি বাঙালি ছেলেদের কাজ করতে দেখতে পাবে, যারা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ওড়িশায় গেছে কাজ করতে। গোয়ার ছোট রেস্টুরেন্টে বাঙালিকে কাজ করতে দেখেছি, বাঁকুড়া, মেদিনীপুরের ছেলেমেয়েরা। আলিপুরদুয়ার থেকে একটা মেয়ে গেছে ওখানে, গোয়াতে একটা ছোট রেস্টুরেন্ট, বড় 5 স্টার প্রপার্টি যে তা নয়, আলিপুরদুয়ার থেকে একটা বাচ্চা মেয়ে গিয়ে কাজ করছে গোয়ার একটা ছোট রেস্টুরেন্টে। তো কোথাওই তো মানে কোনো লেভেলের চাকরি তো নেই আর স্টেটে। দেখো, আমার কর্মজীবনে আমায় ঘুরতে হয়। হুম আমার তোমরা কেউ আমার সাথে ফেসবুকে কানেক্টেড নই। আমি হুম মাস দুয়েক আগে মুম্বাই ছিলাম, মুম্বাই হুম পুনা, ওই কয়েকটা সেমিনার। হুম তো আমি এটা পোস্ট করেছিলাম, মানে আমি একটু হিলারিয়াস ভাবে পোস্ট করেছিলাম, হুম ওয়ান্ডারফুল 3 days in Mumbai, হুম traveled with multiple colleagues, friends, had lots of dinner and lunch. One thing was common was every restaurant I entered, sir, আপনি বাঙালি?
আমি ইয়ার্কি করছি না, সত্যি তাই হচ্ছে। হুম 3 দিনে আমি 4-5টা রেস্টুরেন্টে গেছি। আমি লখনৌ গেছি বছর দেড়েক দুয়েক আগে। টুন্ডে কাবাবি। রাইট। তো হুম আমি আমার বাঙালি হিন্দি দিয়ে বলে অর্ডার করছি, তোমার এখানে কি ভালো আছে? হুম স্যার আপনি বাঙালি? হুম ভাই তুমি বাঙালি? বলে স্যার আমার এখানে এই ওই ফেমাস ব্র্যান্ড কি নাম ওটা, লখনৌ মানে সিজন কোথায়? টুন্ডে বললো কাবাবি তো। আমরা বললো হুম আমরা 40 জন আছি, এই 3টে ব্রাঞ্চ আছে, 40 জন আছি আমরা নদিয়া ডিস্ট্রিক্টে। রিসেন্টলি চেন্নাই একটা স্টার হোটেলে গেছিলাম, রাত্রে হুম লেট ফ্লাইট পৌঁছে আমরা কলিগসরা বসেছিলাম, এসে আমরা বললাম রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, আমাদের যা চা। স্যার আপনারা কলকাতায়? অ্যান্ড হি ওয়াজ সো সুইট, বললো আপনারা কেন বেকার হবেন, টাকা দেবেন। ইট ওয়াজ ইজ ইমোশন, বাঙালি বলে। বললো আমার বুফেতে বিক্রি হয়নি, আপনাদের টাকা দিতে হবে না। হুম তো বুফের যত খাবার আমাদের টেবিলে যত বাঙালিদের ছিল ফ্রি দিয়ে গেল। এগুলো আমি অন্যভাবে বলছি, হুম 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 এটা সিনারিও। কিন্তু হুম বাংলা বদলাতে গেলে হুম তোমরা তোমাদের পার্সপেক্টিভে তোমরা হচ্ছে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বাঙালি, শহর কেন্দ্রিক তোমরা বড় হয়েছো, তোমরা হুম বেরিয়ে গেছো। কিন্তু হুম বাংলায় কিন্তু বেসিক ইনফ্রাস্ট্রাকচার এখন গ্লোবাল বিজনেস সিনারিওতে আমরা যে ইমোশন আছে, বাংলা ছিল একসময় ইন্ডাস্ট্রিয়াল হেড, সে জীবন চলে গেছে। উই ক্যান নেভার বিকাম আ ইন্ডাস্ট্রিয়াল হেড। আমরা তার এখন একটা মাইনাসে রান করছি বলতে পারো। না, ছেড়ে দাও, লেটস গেট ইনটু ইমোশন থেকে বেরিয়ে যাই। হুম আজকে ধরো তুমি বা আমি চিফ মিনিস্টার হয়ে গেলাম, হুম হুম এই বাংলা যে ইমোশন, যে 50-এ আমরা এত ইন্ডাস্ট্রি, 60-এ হুম হুম এই 50-60-এর ইন্ডাস্ট্রি গুলো অবসলিট হয়ে গেছে, আমরা ওই টাইম লাইনটা ফেল করে গেছি। এখন বাংলার ইন্ডাস্ট্রি করতে গেলেও বড় একর জমি দিতে পারবো না, কারণ আমাদের পপুলেশন ডেন্সিটি ভেরি হাই। প্লাস স্টেট আমাদের গভর্নমেন্ট জমি দিতে ইন্টারেস্টেডও নয়। না, আমরা আমরা ধরে নাও রাজনীতি আলোচনা করছি না, আমরা হুম বাস্তব হুম আলোচনা করছি। হুম তুমি বা আমরা কেউ চিফ মিনিস্টার হলাম, আমরা রাজ্যকে চালাবো। হুম আমাদের স্ট্রেংথ এরিয়া কি? আজকে গ্লোবাল বিজনেস একটা জানবে, আজকে ভারতবর্ষের প্রত্যেক স্টেট হচ্ছে কম্পিটিটর টু আদার স্টেট। হুম এর সাথে কম্পিটিশন হচ্ছে রিজিনাল যত ছোট ছোট দেশগুলো আছে। হুম কোভিড এর সময় চাইনা থেকে প্রচুর ইন্ডাস্ট্রি উইথড্র করেছিল, মিডিয়া হাইপ হয়ে গেছিল সব ইন্ডিয়া আসবে। হুম ইন্ডিয়ায় কেউ আসেনি, ঢুকেছে ভিয়েতনাম, থাইল্যান্ড, বার্মা, মালয়েশিয়া। আমি যেটা বলার চেষ্টা করছি হচ্ছে আজকে বিজনেস ইজ নো লঙ্গার ওই এই বিশাল দেশ ভার্সেস ওই বিশাল দেশ। হুম Businessmen look for what is my shortest. So হুম every business and industry has হুম to have a USP. তামিলনাড়ুতে করবে না, বাংলায় করবে না, মহারাষ্ট্রে না, দিল্লি। এভরি ইন্ডাস্ট্রি 3টে প্লাস পয়েন্ট। এক্স জায়গায় আমি সেট আপ করলে আমার র মেটেরিয়াল অ্যাডভান্টেজ, না মার্কেট অ্যাডভান্টেজ, না লজিস্টিক অ্যাডভান্টেজ। হুম এটা ব্রিটিশ জামানায়, এটা আমি বুঝিয়ে পারি না মিডিয়াকে বা বিভিন্ন সেক্টরে। বাংলার ওই লেভেলে বাংলা ক্যানট বি আ অটোমোবাইল হাব। তার হুম কারণ হচ্ছে অটোমোবাইল গ্লোবাল ম্যানুফ্যাকচারাররা হচ্ছে আজকে কিন্তু অ্যাম্বাসাডার বা ফিয়েট না, গ্লোবাল অল দ্য টপ ব্র্যান্ডস কি দেখবে, আই এম গোইং টু সার্ভ ইন্ডিয়ান মার্কেট অ্যান্ড গ্লোবাল মার্কেট। আমার লেটেস্ট কোথায়, ইফ আই ক্যান, আমি যদি পুনা মহারাষ্ট্রে করি এন্টায়ার মিডল ইস্ট মার্কেট পেয়ে যাবো, বা তামিলনাড়ু করলে সাউথ হুম ইস্ট এশিয়া পেয়ে যাবো। হুম তো সেই জায়গায় আমাদের অ্যাডভান্টেজ নেই। আমি অথচ নাম করছি না। সাউথ ইস্ট এশিয়া না, থেকে তো আমরা আমার কিন্তু কম মনে হয় কাছে নেই। এইটার ক্ষেত্রে অচ্যুত বাবু, মানে হুম, আমাদের আপনি যেটা প্রথমের দিকে বলছিলেন যে এখানে যদি একটা ডিপ সি পোর্ট হয়, হুম সেক্ষেত্রে আবার আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার এই মার্কেটটা ওপেন অ্যাডভান্টেজটা তো হতে আমরা পেয়ে যাবো। সাউথ ইস্ট এশিয়া তো ওয়েস্ট তাহলে বেঙ্গলের তাহলে যদি করতে হয়, তাহলে যদি করতে হয়, আমাদের 200 বছর আগে জব চার্ন বা তারপরে যে খিদিরপুর ডক হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হুম ওটা তো ইনভ্যালিড। আজকের দিনে মডার্ন ফ্রেট জাহাজ, ওই হুগলি নদী তার ড্রেজিং হয়নি। হুম আজকে একটা, আজকাল আমি বলছি আই এম পার্ট অফ ইন্ডাস্ট্রি, আজকে অনেক এক্সপোর্টার আজকাল তার ইউরোপিয়ান শিপমেন্ট বা মিডল ইস্ট শিপমেন্ট হুম এই খিদিরপুরে, তো জ্যাম জরুর পলিটিক্যাল প্রবলেম কোনো নেক্সাস আছে, অনেকে এখান থেকে কন্টেনার হায়ার করে মুম্বাই থেকে এক্সপোর্ট করছে। তো বাংলার প্রথম কাজ করতে হবে ডিপ সি পোর্ট। আজকে যত ইম্পোর্ট হতো ল্যান্ডলক কান্ট্রি, ভুটান, নেপাল, সিকিম, বিহার, এক সময় ইম্পোর্ট হতো কলকাতা বা হলদিয়া। হুম এখন এত ঝামেলা, ইম্পোর্ট হচ্ছে পারাদ্বীপ।
বেঙ্গল ওড়িশাও আমাদের ছেড়ে অনেক সেক্টরে বেরিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র আইটিতে নয়, পোর্টসেও। মানে নতুন গভর্নমেন্ট এলে তার প্রচুর কাজ আছে, সে কে আসবে জানি না, তাদের মধ্যেও দাদা তুমি তো ব্যবসায় আছো, তুমি একটা চেম্বার অফ কমার্সের সাথে যুক্ত আছো, তুমি আমার একটা কথা বলো যে ওয়েস্ট বেঙ্গলে যারা ব্যবসা করে, তারা তাদের বিজনেস মডেলের মধ্যে পলিটিক্যাল রিস্কটাকেও কি একটা ফ্যাক্টর হিসেবে ধরে নেয়? এটা বরাবরই 50 বছরের যারাই আমরা করেছি সব ধরে নিই। হুম হুম। তো এখানে যে রেগুলেটরি প্রসেস আছে, ধরো আমি আজকে একটা ব্যবসা শুরু করতে চাই কলকাতায়, ঠিক আছে, কি ওয়েস্ট বেঙ্গলে যেখানে ইচ্ছে, তো রেগুলেটরি প্রসেস যেগুলো আছে সেগুলো কি ট্রান্সপারেন্ট না রিলেশনশিপ ড্রিভেন, নাকি সেগুলো অজস্র লোকাল লেভেল ইন্টারফিয়ারেন্সের মধ্যে দিয়ে যেতে হয়? যেরকম আমরা ছোট থেকে শুনে আসছি যে সিপিএম এ তোলা দিতে হলে একটা জায়গায় দিতে হয়, টিএমসি কিন্তু হাইড্রা, শতমুখ আছে। দেখো সেই অর্থে আমরা যারা পুরনো, একটা সুবিধা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড হওয়াতে, ধরো এক্সাম্পল ট্রেড লাইসেন্স, 10 বছর আগে ট্রেড লাইসেন্স রিনিউ করতে গেলে পাবলিক ফোরামে, আমি ডিটেলসে যাচ্ছি না, ওই রিলেশনশিপ, আজকে ওটা মানে কোন দাদা দিদি দিয়ে যাচ্ছ মানে সেটা? দাদা দিদি না, ওই ডিপার্টমেন্ট কোন ম্যানেজারকে ইয়ে, কতটা তুমি হাসতে পারবে, কতটা গাইতে পারবে, মানে আমি পাবলিক মোডে ওগুলো বলছি না, বাট ওটা ওটা ধরো থ্যাঙ্কফুলি ট্রেড লাইসেন্সটা হ্যাজ বিকাম ডিজিটাল। তো গত 8-10 বছর আমি ট্রেড লাইসেন্স রিনিউ করছি অনলাইন, সেই ক্ষেত্রে আমি বলতে পারি ওটা আমার কোনো ডিস্টারবেন্স নেই। কিন্তু আদার প্যারামিটার্স অফ রানিং আ বিজনেস ইন্ডাস্ট্রি, পায় লাইসেন্স, অমুক অমুক, এইগুলো কিন্তু হয়নি। মানে আজকে ল্যান্ড, বাংলায় একটা বড় প্রবলেম হচ্ছে, তুমি ধরো একটা ফ্যাক্টরি করতে গেলে যে জমিটা কিনলে ওটা রেকর্ডে কি আছে, ওটা চাষের জমি না শালি জমি না কি জমি, এই কনভার্সনটা আগেন ওই সেই রিলেশনশিপ। তো বেঙ্গল মিন্স বিজনেস, এটা খালি স্লোগান, এটা রিয়ালিটি নয়। আজকে এই যে না, বছর বছর আজকে ঘটা করে গত ইন্ডাস্ট্রিয়াল সামিট হচ্ছে, গত সেটা ছ মাসে গত 6 মাসে এখানে 3টে বড় স্টেটের ট্রেড ফেয়ার হয়েছে, যেখানে রেসপেক্টিভ চিফ মিনিস্টার আর ফাইন্যান্স মিনিস্টার বড় স্টার হোটেলে এখানে কনফারেন্স করেছে, ইনভাইটিং অল বিজনেস পিপল, অ্যান্ড ওয়ান উইন্ডো স্যাংশন এখানে করে গেছে, তোমরা কি ইন্ডাস্ট্রি বসাতে চাও, কি কি চাও বলো, ওই স্টার হোটেলে কনফারেন্স রুমে ওরা স্যাংশন করেছে, জমি থেকে, লোন থেকে, ওয়াটার লাইসেন্স, এভরিথিং। কমফর্ট জোন বা ইজ অফ ডুইং বিজনেস লেটেস্ট করেছে 1 মাস আগে উড়িষ্যা, অ্যান্ড উড়িষ্যা চিফ মিনিস্টার ছিল, মানে অন্য কাউকে পাঠাই, চিফ মিনিস্টার এখানে স্টার হোটেলে বসে বিভিন্ন চেম্বারকে ইনভিটেশন, কে কে উড়িষ্যায় ইনভেস্ট করতে চাও এবং তোমরা কি চাও, অন স্পট স্যাংশন করবো, যে জমি থেকে, ইলেকট্রিক থেকে, লাইসেন্স থেকে অন স্পট। অ্যান্ড এসছিল পুরো টিম নিয়ে, মানে ওর অ্যাডমিনিস্ট্রেটিভ টিম নিয়ে, যে ওখানে অনলাইন ওরা করেছে, মানে সব ল্যাপটপ নিয়ে বসেছিল। এটা ছিল, মানে এটা হচ্ছে কোন বিজনেস এনভায়রনমেন্ট। এখন এভরি স্টেট ব্যবসাদারদের কম্পিটিশন না, পলিটিক্যাল লিডারশিপ যেই আসুক, যেই রাজ্যে আসুক, সেই রাজ্য যদি অনেস্টলি চালাতে চায়, তাকে কিন্তু কম্পিট করতে হবে ভারতের বাকি, তাকে কম্পিট করতে হবে আশপাশের বার্মা, থাইল্যান্ড, মানে এখন কিন্তু গ্লোবাল ইকোনমিটা ইজ নো মোর, ইটস আ total hardcore competition. Thailand, Burma, Vietnam, Cambodia, everyone is a competitor to not India, is a competitor to each state of India. And each state of India is a competitor to each state. So you have to compete with 30 states of India. And plus within the Asian zone, আজকে ভিয়েতনাম চাইনার অর্ধেক গার্মেন্টস আর নিয়ে বিজনেস মেনে দিচ্ছে, ওই ছোট দেশ। পলিটিক্যাল লিডারশিপ হ্যাজ টু বি ডাইনামিক, এবং ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইয়োর ইউএসপি। তোমার রাজ্যে এই চন্দ্রবাবু নাইডু যদি এআই করে, ডোন্ট গেট বট বাই এআই, এআই ডাজন্ট হ্যাভ আ এমপ্লয়মেন্ট মাচ প্রসপেক্ট ওয়েদার এআই অর ওই মাইক্রোচিপ। আমি জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম যে কোনো এরকম কি কোনো সেক্টর আছে যেখানে বেঙ্গলের কাছে ক্লিয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, আর সেটা কি আমরা এক্সপ্লয়েট করছি কিংবা এক্সপ্লয়েট করার ধারে কাছে আছে কি? একদম 1, 2, 3, 4 to 10 অব্দি দুটো। Bengal is the king of the world. Agriculture, horticulture, and tourism. What about jute? What about leather? Leather is, but volume wise, এই দুটো যদি তোমাকে একটা ফিগার দিই, 17,500 স্কোয়ার কিলোমিটার ল্যান্ড নিয়ে হল্যান্ড লাস্ট ইয়ার ওয়াজ দ্য সেকেন্ড হাইয়েস্ট গ্লোবাল এক্সপোর্টার অফ এগ্রিকালচার প্রোডাক্ট। বাংলার সম্ভবত 60,000 স্কোয়ার কিলোমিটার। বাংলার একটা দাদা, বাংলার যে জমি আছে, চাষের জমি আছে, সেগুলো তো মানে বেশিরভাগই আমরা যারা বাংলার যারা চাষিদের দেখি, কম্পেয়ার টু মানে এগ্রিকালচার, আনাদার এগ্রিকালচারাল স্টেট লাইক সে হরিয়ানা আর পাঞ্জাব, যেখানে এক একজন চাষি মানে বড় চাষি, তাদের কাছে অনেকটা চাষের জমি আছে। আমাদের যারা চাষ করে বেঙ্গলে, তাদের কাছে চাষের জমিটাই তো কম।
তো আউটপুট তো ন্যাচারালি কম হবে। সেখানে কোনো রকম কোনো কিছু কাজ হচ্ছে কি, যে নতুন ইনোভেটিভ কিছু ড্রিপ ইরিগেশন হোক কি যাই হোক, কোনো রকম নতুন ভাবে ইরিগেশনের মধ্যে দিয়ে কিংবা কোনো রকম ভাবে এগ্রিকালচারাল সেক্টরে কোনো রকম রিফর্ম এনে যাতে অন্তত লোকে এগ্রিকালচার থেকে নিজেদের লাইভলিহুড করতে পারে, এরকম তো কোনো কাজই হচ্ছে না বেঙ্গলে। একই হচ্ছে যেটা আমরা জানি না। দেখো, আমার ব্রেড এন্ড বাটার হচ্ছে প্যাকেজিং। হুম 98-99 তৎকালীন বিগেস্ট প্যাকেজিং বায়ার ইস্ট ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল লিভার। হুম আমি ভেন্ডর রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই করি, ওদের কিউসি প্রসেস আছে, ওদের হচ্ছে ভেরি স্ট্রিক্ট। মানে তুমি যতই রেট দাও, কিউসি না অ্যাপ্রুভ করলে ইউ ওন্ট গেট ভেন্ডর রেজিস্ট্রেশন। হুম কিউসি তে ফার্স্ট ইন্সপেকশনে আই ফেল। রিপোর্টে ছিল কেন, ওরা আইডেন্টিফাই করেছিল আমার ফ্যাক্টরিতে 3টে মোটরের কভার ছিল না। তো আমি যার থ্রুতে গিয়েছিলাম, এই ছোট্ট ইস্যুতে আমায় ক্যান্সেল করে দিলেন। বলে তোমার মোটরে 3টে কভার নেই, হুম যেদিনকে তোমার লেবারটা চালাতে অ্যাক্সিডেন্ট ওই মোটরে পড়বে, উইল বি ব্যাডলি ইনজোর্ড। ডাউন লাইন কি হবে, ইমিডিয়েটলি ওর ইঞ্জুরি হবে, বাংলার হুম ইয়েতে সবাই দৌড়বে ওকে ডাক্তার কাছে নিয়ে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তোমার পার ডে কমিটমেন্ট টু মাই প্লান্ট নেক্সট 4 দিন ফেল করবে। 4 দিনে তোমার প্যাকেজিং ভ্যালু যদি এক্স হয়, প্যাকেজিংটা ব্যাক করলে আমার ভ্যালু হচ্ছে এক্স ইন্টু 1000, সো আই লুজ এক্স ইন্টু 1000। সো হুম আমাদের ভেন্ডার হ্যাজ টু বি অ্যাজ পার হুম আর এসওপি অ্যান্ড গাইডলাইন। ওই প্রথম শিখলাম 98-এ হুম যে কর্পোরেট স্টাইল অফ ম্যানেজমেন্ট। হুম আমাদের এগ্রিকালচারে দের ইজ নো সাচ। ওখানে হচ্ছে আমি আমি অ্যাকচুয়ালি এগ্রিকালচার নিয়ে কাজ করছি 8-10 বছর, হুম এডুকেটিং। হুম আই এম অলসো পার্ট অফ হুম ভেরিয়াস বোর্ড সাপোর্ট। হুম এই যে এগ্রিকালচার, আমি হয়তো জিজ্ঞেস করছি তুমি এই সিজনে এটা কেন চাষ করলে, হুম আমার বাপ দাদা করছে বাবু, আমি ওই জন্য করেছি। আজকে ধরে এটা যদি প্রবলেম হচ্ছে আমাদের মাইন্ডসেট, হুম পলিটিক্যাল, মিডিয়া অ্যান্ড মধ্যবিত্ত। হুম এগ্রিকালচার হচ্ছে সিম্পাথি, হুম চাষি ভাই। যতদিন না আমরা এগ্রিকালচারকে ম্যানুফ্যাকচারিং স্টেটাস দিচ্ছি, যে হুম আমার ফ্যাক্টরির লেবার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেবার, হুম আর এগ্রিকালচার যে লেবার সে হচ্ছে চাষি ভাই। আমার লেবারের ইএসআই পিএফ সব আছে, আর সে হচ্ছে তার রাইট আছে রাজনীতিক ইউনিয়ন হুম করা, ইএসআই পিএফ। চাষি ভাই হচ্ছে গরিব চাষি ভাই, গভর্নমেন্ট কবে ওকে ফ্রি লোন দেবে আর কত ওই 1500-2000 টাকা দেবে। আমরা যতদিন না এগ্রিকালচারটাকে ম্যানুফ্যাকচারিং সেটা দিতে পারছি, আজকে গ্লোবাল ইউক্রেন ওয়াজ দি ফুড বোল অফ দ্য ওয়ার্ল্ড। WHO প্রজেকশন হচ্ছে দিল বি 20% ফুড শর্টেজ বাই গ্লোবালি 2030। হুম আজকে মিডল ইস্ট কান্ট্রি অনেক দেশ এখন ওদের বুঝে গেছে ফুড শর্টেজে, ওরা দেখছে ইম্পোর্ট এক্সপোর্ট যে পলিটিক্যাল ইস্যুতে ওরা পেছিয়ে দিতে পারে। হুম মিডল ইস্ট অনেক দেশ, আমার কাছে খবর হচ্ছে, ওরা খুব সাইলেন্টলি ইজ ট্রাইং টু টেক এগ্রিকালচার ল্যান্ড অন লিজ অন্য হুম দেশে টু এনশিওর দেয়ার ফুড সিকিউরিটি। আজকে ফুড উইল বি দ্য বিগেস্ট গ্লোবাল ওয়ার ইন নেক্সট 10 years। হুম এখানে বাংলা আমাদের চাষ আছে, ভগবানের দেওয়া মাটি। ইনফ্যাক্ট এই ব্যাপারে আমি বলছি যে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সিঙ্গুর জমি টাটা না যাওয়ার আমিও মমতা ব্যানার্জির পক্ষে ছিলাম, কিন্তু কারণটা আমার অন্য ছিল। 3 ফসলি জমি। এক্স্যাক্টলি, হুগলি হাওড়া মোগল টাইমে যে বাংলাকে, ইন্ডিয়ার জিডিপি 50% হচ্ছে বাংলা, মানে তখন হচ্ছে কম্বাইন্ড বাংলা, হুম এখান থেকে এইগুলো দিয়ে তো জিডিপি হয়েছিল। সেইখানে আমাদের বাঁকুড়ায় দেখছি ওয়েস্টল্যান্ডকে মডার্ন টেকনোলজি দিয়ে এগ্রিকালচার করছে, সিঙ্গুরে ইন্ডাস্ট্রি করা হচ্ছে, যেটা আসল ভগবানের দেওয়া চাষের জমি, হুম তাকে আমরা কংক্রিটাইজ করছি। বাঁকুড়া বিষ্ণুপুর ওইদিকে, ওখানে তো ওই চাষের আমি জমি নেই। বাঁকুড়া প্রচুর ইয়াং ছেলে দেখলাম হুম মডার্ন টেকনোলজি দিয়ে ওখানে চাষ করছে। হুম তবে যেটা রেডি অ্যাভেলেবল সেটাকে আমরা শেষ করে দিচ্ছি, আর যেটা আর্টিফিশিয়ালি আমরা যেটা হুম হুম চাষের নয় সেটাকে কনভার্ট করছি। তো এটা উল্টো হতে পারে না। নতুন পলিটিক্যাল লিডারশিপকে নিতে হবে, যেগুলো হুম ডেজার্টি জায়গা, শালবনি যেখানে গরিব, যেখানে চাষ হয় না, বাঁকুড়া বিষ্ণুপুর, এটাকে ইন্ডাস্ট্রিয়াল জোনে কনভার্ট করতে হবে। হাওড়া শালবনি তো হুগলি, জিন্দালদের ফ্যাক্টরি তো এখনো নাকি চলছে। সে আচ্ছা উই ডোন্ট, প্রত্যেকবার একটা ওটাকে করে ওগুলো হোম সাইন ডিসকাস না হয়। করাই ভালো। ওগুলো 20 বছর ধরে দেখছি, ওগুলো না কথা বলাই ভালো। হুম আমার বক্তব্য হচ্ছে বেঙ্গলের স্ট্রেংথ হচ্ছে ট্যুরিজম হুম অ্যান্ড এগ্রিকালচার। এরপর ইনফ্রাস্ট্রাকচার করলে, অ্যাম্বিয়েন্স ভালো হলে আইটিও আসবে। হ্যাঁ, একটা পোর্টটা যদি করা যায়, ডিপ সি পোর্ট, তাহলে বেঙ্গল উইল বি ট্রেডিং হাব অফ এই জোনটা, এন্টায়ার জোন, মানে সিকিম, বিহার, নেপাল, হুম ভুটান, পার্ট অফ নর্থ ইস্ট, ওদেরও তো পোর্ট নেই। রাইট রাইট। আজকে হুম যে আসাম ভালো না মানে করছে এইটা বিজনেস ওয়াইজ। এইটা আপনি মানে বিজেপি যেটা বলছিল যে ওরা মানে এই ওয়েস্ট বেঙ্গলটাকে কেন এত করে টার্গেট করছে, কেন কি ওয়েস্ট বেঙ্গলকে না আসতে পারলে এই বিহার বলুন বা উড়িষ্যা বলুন বা এদিকে ঝাড়খণ্ড হয়তো পরে চলে আসবে কয়েকদিনের মধ্যেই। তো এই জায়গাটা পুরো এই যে লজিস্টিক যে ইয়েটা, ওখানে যদি ওখানেও হাবটা। ইন্ডাস্ট্রি হচ্ছে না এই হুম কারণে, যেহেতু হুম এই ট্রান্সপোর্টেশন বা এই জিনিসটা প্রবলেম হয়ে যাচ্ছে।
সুতরাং এইটার জন্য বিজেপি চাইছে যে এই বিহার বা এই সমস্ত উত্তরপ্রদেশ বা এই উড়িষ্যা এগুলোকেও যদি আমাকে আপগ্রেড করতে হয়, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলটাকে আমার দরকার। আবার একটা জিনিস বলো, অরিত্র, তুমি ক্যারিয়ার কোচিং এ আছো, প্রিয়াঙ্কা ইউ আর এনএচআর ইটসেলফ, তিনটে চেঞ্জেস যেটাতে ইমিডিয়েটলি এমপ্লয়েবিলিটি ইমপ্রুভ করবে বেঙ্গলে। ইমিডিয়েটলি এমপ্লয়েবিলিটি চেঞ্জেস করাটা আমার মনে হয় একটু আনলাইকলি, হুম বাট এমপ্লয়েবিলিটি বাড়াতে গেলে সেক্ষেত্রে আমার মনে হয় 1 নম্বর হচ্ছে এডুকেশন পলিসি, যেটা আমি বললাম ওয়েস্ট বেঙ্গল হুম স্পেসিফিক। হুম দেন হচ্ছে তোমার এখানকার ল অ্যান্ড অর্ডার, যেটা অনেকেই বলেছেন। আর থার্ড হচ্ছে তোমার লজিস্টিক। এই তিনটে ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়। ওকে। প্রিয়াঙ্কা, তোমার কি মনে? মানে অরিত্র যেটা বললো যে ইমিডিয়েটলি তো না, বিকজ আমাদের যেটা হচ্ছে বা স্টেটে যেটা হচ্ছে সেটা আমরা ইমিডিয়েট হয়নি। কতটা পিছিয়ে আছি? 10 বছর পিছিয়ে আছি রেস্ট অফ ইন্ডিয়া থেকে? 15 বছর পিছিয়ে আছি না 20 বছর পিছিয়ে আছি? আমার তো মনে হয় 50 ইয়ার্স পিছিয়ে আছি। তুমি তুমি ওয়েস্ট বেঙ্গলেও হায়ার করেছো, বাইরেও হায়ার করছো, তো সেই হিসেবে তোমার কি মনে হয় যে কত বছর পিছিয়ে আছি আমরা? আমরা রিস্ক টেকার্স না সামওয়্যার। আমি মনে হয় আমরা হয়তো এখনো অব্দি ওই রিস্ক টেকিং ব্যাপারটা দেখিনি। আমি যখন মুম্বাইতে হায়ার করি, মুম্বাইতে যখন আমি অন্য, ইনফ্যাক্ট এখন আমার হায়ারিং চলছে, তো আমরা প্যান ইন্ডিয়া ওপেন রেখেছি একটা টেকনিক্যাল লিড লেভেলে। তো এবার একটা টেকনিক্যাল লিড লেভেলে যখন আমি কোনো দিল্লিকে অ্যাপ্রোচ করছি টু কাম টু মুম্বাই, দ্য অ্যামাউন্ট অফ মানে দ্য রিজন টু চেঞ্জ, যেই ব্যাপারটা যেটাকে আমরা বলি যে কেন রিজন টু চেঞ্জ, হুম এই যে ব্যাপারটা যেটা রিজন টু চেঞ্জ আসে, যেই জিলটা আমি যেটা বা যেই ইমিডিয়েট রিয়াকশনটা যেটা একটা আউটসাইড ওয়েস্ট বেঙ্গল ইন্টারভিউয়ারকে দেখেছি, বা ওয়েস্ট বেঙ্গলের পিপল যারা, এক তো ভেরি ফিউ পিপল অ্যাপ্লাই, ভেরি ফিউ হুম পিপল, মানে যারা অ্যাকচুয়ালি কলকাতায় আছে বা বাইরে আসতে চাইছে, খুব কম হয় রেশিওটা। মানে আজকে যদি, আজকেই বলছি আমি নকরিতে একটা আপডেট করেছি, তো ওটাতে যদি আমি বলি কলকাতা থেকে আমার কাছে খালি 2টো সিভি এসছে। ওটারও 2টো রিজন আছে। এক, আমরা নিজেরা রিস্ক, সো রিস্ক ফ্যাক্টর, রিস্ক টেকিং ব্যাপারটা আমাদের মধ্যে হয়তো কোথাও না কোথাও, যেটা আগে হয়তো ছিল এখন হারিয়ে গেছে, বা হয়তো আমরা নিজেরা কোথাও না কোথাও আমাদের হারিয়ে গেছি। হ্যাঁ। হ্যাঁ মানে আমাদের আপব্রিঙ্গিং ওইভাবে হয়েছে যে আমরা ওই রিস্কটা নিতে চাই না, বা হুম হয়তো আমরা ওই জায়গাটায় ফ্যামিলি থেকে ওই পুশটা পাই না। মানে হুম যারা মাল্টিপল ফ্যাক্টরস প্রমিত, মানে এই ব্যাপারটা এভরি পার্সন হ্যাজ এর ওন রিজন, যে কে হুম বাইরে বেরিয়েছে কেন বেরোয়নি, সবাই বাড়ির বাইরে যেতে চায় না। মানে হুম। আমিও ভাবিনি যে আমাকে বাড়ির বাইরে এতদিন হয়ে যাবে। আমার তো আমিও ভাবিনি 16 বছর হয়ে গেছে বাইরে। মানে আমার একটা সিম্পল ছিল, আমি গ্রাজুয়েশন, আমি অ্যাকচুয়ালি গ্রাজুয়েশনের টাইমে আমি সেন্ট জেভিয়ার্স শিলিগুড়িতে চান্স পেয়ে গেছিলাম। বাট আমার বন্ধুরা, ওই যে ব্যাপারটা, বন্ধুরা সবাই বাইরে কলকাতায় যাচ্ছে পড়তে, আমি 93% পেয়ে আমি কেন ওই শিলিগুড়িতে থাকবো, ঠিক আছে, হুম এই ব্যাপারটা হয়ে গেছিল। আর হুম তারপরে কলকাতা, তাও আমি কলকাতায় থেকে পড়াশোনা করেছি, কলকাতার বাইরে যাওয়ার ব্যাপারটা তখন অব্দি আমার মাথায় আসেনি। চাকরির জীবনে এসেছিল কারণ তখন অ্যাকচুয়ালি খারাপ লাগতো, কারণ আমি প্যান ইন্ডিয়া এক্সপোজারে কাজ করেছিলাম, যখন প্রথম কাজ করি তখন ধাক্কাটা খাই, সেম লেভেল অফ টাইম দিচ্ছি, ইনফ্যাক্ট বেশি টাইম দিতে হচ্ছে আমাকে, ঠিক হুম। আছে, কিন্তু সেখানে কম্পেনসেশন ওয়াইজ যদি, বিকজ আমি এইচআর, তো আমার কাছে সবসময় কম্পেনবেন একটা অ্যানালিটিক্স থাকতোই থাকতো, এই সিটিতে কি এই স্টেটে কি। কলকাতাতে কি 30 to 40% স্যালারি লোয়ার, নাকি কতটা ওয়েজ গ্যাপ মানে আমি বলছি পার্সেন্টেজ? কলকাতার মানুষকে যদি আমি বলি, আমি ধরো একটা 20 lakhs এর এমপ্লয়কে হায়ার করার চেষ্টা করছি, কারণ ফর এক্সাম্পল আমি আমি জানি আমি কলকাতায় ওই ব্যাপারটা ইম্পসিবল, ওই 20 lakhs এর যেটা আমরা মুম্বাইতে থেকে ব্যাঙ্গালোরের ক্যাপাসিটিতে যেটা ইমাজিনেশন করি, হুম। ওটা কলকাতার জন্য ইম্পসিবল কারেন্টলি, মানে ইমাজিনেশনটাও ইম্পসিবল। তো সেখানে আমার 20 lakhs at what level, at what experience? কারেন্টলি উই পে 20 lakhs টু টিম লিডস, মানে ম্যানেজার লেভেলে 20 lakhs মানে pay হচ্ছে। somebody with a 7-8 years experience, তো সেই সেই এক্সপিরিয়েন্স লেভেলে কলকাতার স্যালারি কত এখন? অরিত্র উইল বি দ্য বেস্ট পার্সন টু সে অ্যাবাউট ইট অ্যাকচুয়ালি। হয়তো কত, 6 লাখ না 7 লাখ? না, অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে, মানে তোমার স্কিল সেট সেক্টর টু অনুযায়ী সেক্টরে ডিপেন্ড করবে। ডিপেন্ড করে। এবার আমি যদি একটা ডিরেক্টর লেভেলে এখানে বলি, আচ্ছা ভিপি, লেটস টক অ্যাবাউট ভিপি লেভেলে একটা স্টার্টআপে যদি আমি মুম্বাইতে দেখি, রিসেন্ট এজে স্টার্টআপে বলছে, ফার্মেসি ধরে নিচ্ছি আমি, বা আমার রিসেন্টলি মিশো ওয়াজ মাই লাস্ট আইপিও যে গেল, মিশোরই আমি যদি দেখি, একটা ভিপি লেভেলে দ্যাট পার্সন ইজ সিটিং এট 90 LPA টু 1 CR এ, এখন কারেন্টলি মিশোতে দেয়ার আর ভিপিস হু আর অ্যাবাভ 1 CR। তো সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ওয়াইজ যদি দেখি, হ্যাঁ, এবার এখানে একটা ফ্যাক্টর আছে, আইআইটি আইআইএম, পেডিগ্রি ম্যাটার্স। এবার আমাদের সাইডে এই ব্যাপারটা এখনো অব্দি মানুষে বোঝেনি যে পেডিগ্রি ম্যাটার্স এই সেক্টরে। আমি হুম যেই সেক্টরে জব করি ওই সেক্টরে একটা হুম সার্টেন লেভেলে পরে পেডিগ্রি খুব, পেডিগ্রি বলতে আমি বুঝে যাই টিয়ার 1 কলেজেস। Tier 1 সেই college. ক্ষেত্রে যদি আমি দেখি, আমার মানে আইআইএম ক্যালকাটা থেকেও যদি আমি দেখি, পার্সেন্টেজ অফ পিপল মানে এখানে হায়ারিং লেভেলেও আইআইটি বম্বে, আইআইটি লখনৌ,
ইভেন ফর দ্য ম্যাটার ফর আইআইটি কোজিকোড রাইট নাও, ঠিক আছে, আইআইটি ব্যাঙ্গালোর, আইআইটি ব্যাঙ্গালোর, আইআইটি নতুন নতুন আইআইটি গুলো বলছো তুমি? হ্যাঁ, নতুন আইআইটি গুলো বলছি। সেই ক্ষেত্রে কলকাতা থেকে যে মাইন্ডস গুলো বেরিয়ে আসছে, রেশিও আস্তে আস্তে কমে যাচ্ছে। ইট ইজ গোয়িং ডাউন। আর এটা বিল্ড আপ হওয়ার জন্য এখনো টাইম আছে, বিকজ অফ টু রিজনস। একটা, আমাদের এডুকেশন লেভেলে কম্পিটিটিভ মাইন্ডসেট চলে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি আমি স্টেট এডুকেশনও দেখি, আমার আমার মনে হয় না আমাদের স্টেট এডুকেশন কম্পারেটিভলি টু আদার স্টেট এডুকেশন, মুম্বাই স্টেট এডুকেশনের সাথেও আমি কম্পেয়ার করতে পারবো। এডুকেশন ফ্যাক্টর অনেক জায়গায় ম্যাটার করে, ডেভেলপমেন্ট অফ স্টেট এডুকেশন অনেক জায়গায় ম্যাটার করে। এমপ্লয়মেন্ট তখন আসবে যখন ওই স্টেটের যে স্টেট দেখছে সে হুম। বুঝবে যে এমপ্লয়মেন্ট ইজ ইম্পর্টেন্ট। আজকে বেঙ্গল কনভেনশনে কত বড় একটা বেঙ্গল সামিট হয়েছে, কত পয়সা ওয়েস্ট করো, মানে ওয়েস্ট, ইট ওয়াজ এ ওয়েস্ট, রাইট? মানে ওটার থেকে কি আউটপুট এসছে, কি কতগুলো কোম্পানি সাইন আপ হলো, কি হয়েছে কিনা? কতজন ইনভেস্ট করলো আলটিমেটলি বেঙ্গল সামিট থেকে? ফিগারটা আমার কাছে ক্লিয়ার নয়, আমি কিন্তু সাধারণ না। প্র্যাকটিক্যালি ফিজিক্যালি খুব একটা দেখিনি। পার্ট অফ, মানে আমি তখন নোভোটেলে ছিলাম যখন বেঙ্গল সামিটটা হয়, পিরিয়ডে আমাদের ইনভাইট এসেছিল, বিকজ নোভোটেল অল দ্য 5 স্টার প্রপার্টিজ এর ওরা বেসিক্যালি ইনভাইট দিয়েছিল। হ্যাঁ, তো ওই টাইমে আমি গেছিলাম, মানে আমি খেতে গেছিলাম। মানে আমার কাছে ব্যাপারটা এরকম হয়ে গেছিল, হয়তো মানে আমি ওই টাইমে আমি খেতে গেছিলাম, মানে আমি এখানে মুম্বাইতে কনভেনশন সেন্টার, জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আই হ্যাভ বিন টু সামিটস হিয়ার। ইনফ্যাক্ট এখন মানে আমাকে সামিটসে যেতে লাগে, একটা ছোট সেমিনারও, যেটা কলকাতায় যেইভাবে সেমিনারও হয়, যেখানে মাইন্ড, ওয়েন ইউ সে ইন্টেলিজেন্ট মাইন্ড কে ডেকে ওই রেসপেক্টটা কোথায়, রিসেন্ট ইভেন্টেই দেখে নাও না। উই রিসেন্টলি হ্যাড সামওয়ান, না মানে একজন আমাদের ওয়েল নোন পার্সোনালিটি আসলো, কি হলো স্টেটে, কি করলো তাকে নিয়ে, কি ছেলে খেলাটাই হলো। আমরা একটা প্র্যাকটিক্যাল ইয়েতে আসি। হুম। পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল লিডার যেই থাকুক, তোমরা তো যথেষ্ট ইউর এক্সপিরিয়েন্স ইউর রেসপেক্টিভ প্রফেশন। ধরো আমরা 3-4 জন মিলে আমরা গভর্নমেন্ট চার্জি, আমরা এখানে কি ইন্ডাস্ট্রি বসাতে পারি যেটা ইউএসপি গ্লোবাল কম্পিটিশন আসবে? দাদা, ওটা অনেক আইডিওলজিক্যাল লেভেলে চলে যাবে, ওই ডিসকাশনটা করতে গেলে না গোটা না, রাত আইডিওলজি চলে না, যাবে। আই এম টকিং অ্যাবাউট পিওর কমার্শিয়াল। হ্যাঁ, পিওর আজকে কমার্শিয়ালি। হ্যাঁ, আমি তুমি একটা কথা বলো যে হোয়াট উইল মেক বেঙ্গল অ্যাসপিরেশনাল अगेन ফর ইয়াং প্রফেশনালস? ফার্স্ট হচ্ছে যে গভর্নমেন্ট আসবে তাকে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করতে হবে। হুম। টোটাল সে ইন্ডাস্ট্রিকে ইনভাইট করো, বিজনেস ইনভাইট করো, ট্যুরিজম। তোমার আজকের দিনে গ্লোবালি, মানে ভারতকে যেটা প্রজেক্ট হুম। করা আছে, উই আর নাও গ্লোবাল লিডার্স, টপ 4। হুম। সেখানে আজকে মানে সাগর থেকে হিমালয় দের হ্যাজ টু বি আ এক্সপ্রেসওয়ে। আমি হুম। কালকে একজন পলিটিক্যাল লিডারকে বলছিলাম, এটা প্রমিতা তুমি জানো কাকে বলছিলাম, যে হুম। নিউ স্লোগান ইন বেঙ্গল যেই পার্টি আসুক হ্যাজ টু বি সাগর পাহাড় এক্সপ্রেসওয়ে। আজকে মডার্ন বিজনেস এর ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কমিউনিকেশন। আজকে আমার গাড়ি করে যদি 60 কিলোমিটার 3 ঘন্টা লাগে, কোনো ইনভেস্ট করবে না। আচ্ছা। সো ফার্স্ট গভর্নমেন্ট যে ফর্ম করবে, ওয়েদার কারেন্ট আর ফিউচার পার্টি যেই করুক, তাকে এবার কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এখানে ওই কলকাতা ইউনিয়ন তা নয়, লোকের কোনো দোষ নেই, মাইন্ডসেট কিছু নেই, এরা সুযোগ পায়নি। তোমরা যারা মুভ আউট করতে পেরেছো, এরকম অনেকেরই ফ্যামিলিগত প্রবলেম আছে, মুভ আউট কম্পালশন করতে আছে। পারিনি, হ্যাঁ। কম্পালশন আছে। হুম। 1980s আমারও কম্পালশন, আমি মুভ আউট করতে পারিনি, আমার হুম। ব্যাচমেটরা আজকে গ্লোবাল চলে গেছে। হুম। ইস্যু হচ্ছে যে লোক আছে, কিন্তু আজকে আরেকটা হচ্ছে এখানকার একটা সামাজিক প্রবলেম আছে। এখানে 50 ইয়ার্স পলিটিক্স হচ্ছে ইয়াং সমাজকে ড্রাগ করে রাখা। ড্রাগ মানে লিটারালি ড্রাগ না, পলিটিক্যাল ড্রাগ। আগেকার ড্রাগ ছিল সোশ্যালিজম, এখনকার ড্রাগ হচ্ছে ক্লাব। আর এখনকার সোশ্যালিজম যেটা লোকাল কমিটি বা সেটা এখন ক্লাব বেসড হয়ে গেছে। এখন ইনডাইরেক্ট সাম ওয়ে দেয়ার ড্রাগ, সাম ইনটক্সিকেশন। সো এইটা ইজ দেয়ার, ওদের মাথা ভুলিয়ে দেওয়া হচ্ছে। নিউ জেনারেশনের যাদের নিম্ন বা গরিব ঘর থেকে, তারা এই যে তুমি প্রিয়াঙ্কা বলছিল কলকাতার লোকদের নেই, এরা পার্ট অফ আ সিস্টেম। এরা একটা 50 ইয়ার্স ধরে এরা সিস্টেম বা সোসাইটি পড়ে গেছে। এদের বলাই হয় বেশি স্বপ্ন দেখুন, এই খাও পিও আর ঘুমিয়ে। তার মধ্যে যদি কেউ লাকি থাকে পলিটিক্যাল কন্ট্যাক্ট, সে কিছু টাকা বানিয়ে নিচ্ছে, কিন্তু তার এডুকেশন নেই। এই টাকাটা নিয়ে গিয়ে হয় সোনার চেন কিনে নিচ্ছে, নাহলে কোনো নেশায় ডুবে যাচ্ছে, এডুকেশনটা নেই। আমরা একটা ট্র্যাপে পড়ে গেছি, এর মধ্যে কিন্তু একটা পজিটিভ সাইড আছে। এই রুরাল বেল্টে, যেটা আমার ব্যক্তিগত আমার ফিল করা, আমি মাঝে খুব প্রবলেমে পড়েছিলাম আমার প্রোডাকশন নিয়ে। একটা বড় টিম আমার ছেড়ে বেরিয়ে গিয়েছিল ফর বিগার মানি অন্য স্টেটে। তার মানে আমার ওই লেবাররাও তো ওই রুরাল গ্রামের, ওরা কিন্তু সারাক্ষণ ইউটিউব চ্যানেল এইসব দেখতে না। এদের মধ্যে অর্ধশিক্ষিত বা যাই হোক, এদের যাদের মধ্যে ভিশন আছে, তারা কিন্তু অন্য এই যে পরিযায়ী
শ্রমিক যারা, শ্রমিক যারা, মানে হ্যাঁ। বেঙ্গল একটা কন্ট্রিবিউশন, হুম এটা যাচ্ছে কি করে? এখন হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড, হুম এরা হাফ স্কুল পড়েছে ইয়েতে, কিন্তু এভরিওয়ান ইজ স্মার্ট মোবাইল। মানে এরা সারাক্ষণ দেখি ফ্যাক্টরিতে কাজ করে, এদের ইউটিউব চলে, কারোর নিউজ চলে, কারোর মিউজিক চলে, কারোর বিভিন্ন। তো এডুকেশনটা মানেই ডিগ্রি নয়, এডুকেশন ইজ এক্সপোজার, হুম এডুকেশন ইজ কত শিখলে। আগে ট্রু আমাদের জীবনে হচ্ছে এডুকেশন শেখা মানে বই পড়া, হুম এখন তুমি যদি পড়তে না পারো, যদি সারাক্ষণ কি ইউটিউবে মানে অডিও এডুকেশন করো, সেটাও তো ক্ষতি নেই। তো এই লেবাররা তাই এরা অডিও, অফকোর্স, মানে ইউটিউব ইজ আ মিডিয়াম অফ এডুকেশন অলসো, মানে হ্যাঁ ইউ এখন ক্যান ইউটিউব অনেক এডুকেট চ্যানেল আছে, অনেক প্ল্যাটফর্ম অনেক আছে। অনেক আমি জিনিস বলছি নিজেকে এডুকেট করতে আজকে পারে। তো লাখ লাখ, বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সাপ্লায়ার অফ লেবার অল ইন্ডিয়া। মোটা কথা হচ্ছে টু ওয়াইন্ড আপ, আমাদের রাজ্যে প্রথম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, সেকেন্ড হচ্ছে মানে সামাজিক কাদা পরিষ্কার করা। এই যে সিস্টেম, ইউথ, পাড়া, কালচার, ক্লাব, পলিটিক্যাল এদের পেছনে সাপোর্ট দেওয়া, এইটা থেকে নিউ যে পাওয়ার আসবে তাকে এদের কাটতে হবে। ইট শুড বি প্রপার অ্যাডমিনিস্ট্রেশন, ক্যাডার বেসড পলিটিক্স বেঙ্গল থেকে না গেলে বেঙ্গল পলিটিক্যাল কালচার শেষ হবে না। 60-70 বছর হয়ে আসছে। ডেমোক্রেসিতে ক্যাডার কেন দরকার? লোকে যার ইচ্ছে সে গিয়ে ভোট দেবে। ক্যাডার ট্রু। হচ্ছে মানে টু কন্ট্রোল দ্য ভোটস। দাদা তো একটা জিনিস বলুন, মানে হুম এই সিপিএম এর সময় বা এই তৃণমূলের সময় আপনার মনে হয় না যে এই যে ক্যাডার বা এই যেটা বললেন, এইখান দিয়ে এরা মানে একটা প্যারালাল ইকোনমি চালায়, এবং যে যার জন্যই আজকে দেখুন ইলেকশনের সময় এত মারামারি, এত হুম খুনোখুনি, এই জিনিসগুলো হুম মানে ওইটা ছাড়া ওদের মানে রোজগারটাই বন্ধ আর কি, এরকম একটা ব্যাপার। এই হুম তোলাবাজি বলুন বা 25%, 75% বলুন বা যাই বলুন, কাটমানি বলুন, কাটমানি। এইটা দিয়ে কিন্তু একটা মানে হিউজ সংখ্যক লোকের এই যে প্যারালাল ইকোনমিটা চলছে, এইটাকেও ব্রেক করাটা কিন্তু একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার হবে। অরিত্র, ওয়ান কোয়েশ্চেন টু ইউ, তারপর লাস্ট কোয়েশ্চেন টু প্রিয়াঙ্কা। যে অরিত্র, এখন ধরো তোমার অফিসে নতুন কেউ জয়েন করলো, মানে সদ্য ক্যারিয়ার শুরু করছে, তাকে কি তুমি বলবে যে কলকাতায় থাকো, নিজের ক্যারিয়ার করো, নাকি তাকে বলবে তুমি কম্প্রোমাইজ করতে হলে তুমি কলকাতায় থাকো, নয়তো বেরিয়ে যাও, তুমি যদি গ্রোথ চাও তো বেরিয়ে যাও? না দেখো সেরকম, দেখো সবারই নিজস্ব কম্পালশন থাকে, হুম নিজস্ব হুম ইয়ে থাকে, ঠিক আছে। হুম একদমই যে গ্রোথ পসিবলই নয় সেটা সেরকম কিছু নয়। তার যদি সে যদি গ্রোথ মাইন্ডেড হয়, সে ঠিক হুম খুঁজেই নেবে, ঠিক হুম আছে। সেই রকম এবার মানে ওই রকম আমি কখনো একজনকে প্রথমেই ডিমোটিভেট করে দিতে পারি, হ্যাঁ, হুম তাকে আমি বলতে পারি যে এই এই প্রবলেম ইউ ক্যান ফেস হুম এন্ড দিজ আর দ্য ওয়ে আউট, যে তুমি সেগুলোকে কি করে রিজলভ করবে। এবার সে তারপর সেটা তার নিজস্ব মতামত, যে সে যাবে কি যাবে না। কারণ শুধুমাত্র কেরিয়ার গ্রোথের জন্য তো কেউ একটা লোকেশনে থাকে না, তার যেরকম ফ্যামিলি হুম কিছু কম্পালশন থাকে বা ইয়ে হুম থাকে, হুম এই জিনিসগুলো ডিপেন্ড করে। তো ওরকম Right. কাউকে সাজেস্ট করাটা আমার মনে হয় না ভালো। প্রিয়াঙ্কা, ওয়ান লাস্ট কোয়েশ্চেন, তারপর আমরা আমরা এটা রাউন্ড আপ করবো। রাত 1টা বাজে, সবার ঘুম পাচ্ছে। তুমি স্টার্ট আপে আছো, তুমি ভিসি দের সাথে রেগুলার বেসিসে ডিল করো। ভিসি যারা, ভেঞ্চার ক্যাপিটাল ফার্মস যারা, কিংবা ইনভেস্টার্স যারা, তাদের কলকাতা সম্বন্ধে সেন্টিমেন্টটা কি? মানে এটা সব থেকে weirdest কলকাতায় কি ডিসকাশনও আসে না আসে না? মানে আমরা কোনো ম্যাপেই নেই, কোনো মানে ইনভেস্টমেন্ট ম্যাপেই নেই। ডিসকাশন বিকজ কেন না, ওই ব্যান্ডউইথটাই থাকে না। ইনফ্যাক্ট আমি যখন বলি মানে হয়েছে এরকম, আই ওন্ট নেম দেম, হুম বাট আমি যখনই বলেছি, আমি নিজেকে ইন্ট্রোডিউস করেছি, ইট ওয়াজ লাইক মানে ওটা একটা শখ হয়েছিল যে আচ্ছা ওখান থেকেও এখানে মানে এই লেখানে বসে আমাদের সাথে ডিসকাস, বিকজ ওদের কাছে আমাদের স্ট্র্যাটেজিক মাইন্ডসেট নেই। আই এম গিভিং এ রিয়েল পিকচার ইন মাই সাইড, আর আমি এচআর পার্সপেক্টিভ থেকেও বলছি। আমি মানে আমার হাজবেন্ড ইজ ইন আইটি সেক্টর, আমি আইটি সেক্টর থেকেও জানি, আমি আইটি সেক্টর পার্সপেক্টিভে বলছি। মানে ইনফ্যাক্ট আমার হাজবেন্ড ক্যারিয়ার কগনিজেন্ট থেকে স্টার্ট করেছিল, এন্ড রাইট নাও ও কলকাতা থেকেই স্টার্ট করে। কিন্তু শুনের মানে ব্যাপারটা এরকম হয়ে গেছিল যে ও বুঝতে পেরেছিল যে আই ওপেনিং ওর জন্য তখন হয় যখন ওরই ব্যাচের একজন কগনিজেন্টের সেম ওয়াজ ইন মুম্বাই, বাট ও হুম আর ও মানে মুম্বাই বলছে মানে পুনেতে, আর ও হচ্ছে কলকাতায় ছিল। তো হুম তারপরে ও ইন্ডাস্ট্রি সুইচ করে, সেক্টর না হুম বাট ইন্ডাস্ট্রি সুইচ করে। তো রাইট নাও হি ইজ অলসো ওয়ার্কিং ইন হুম ই কমার্স সেক্টর। ওর কোম্পানিতে ও যেই কোম্পানিতে আছে ওখানে অনেক বেঙ্গলি স্টাফ আছে, বাট এই যে ব্যাপারটা এই জায়গাটা যে বেঙ্গল থেকে কারেন্টলি যদি ওরা ম্যান পাওয়ার নেয়, ইট ইজ অলওয়েজ কারণ বেঙ্গলে ম্যান পাওয়ার ইজ চিপার। ওটাই কি আমাদের অডলি অ্যাডভান্টেজ থেকে যাচ্ছে যে ম্যান পাওয়ার চিপ? ইয়েস, অ্যাট দিস পয়েন্ট মানে আমি যেইভাবে ইন্ডাস্ট্রিতে আছি, বা আমি যেভাবে লাস্ট 12 ইয়ার্স ধরে যেই সেক্টরে আছি, ইয়েস ইট ইজ চিপেস্ট। মানে আমি ফার্মেসি মিশো লেভেলেও যদি আমি বলি, হুম অ্যামাজন লেভেলেও যদি বলি, ওয়্যার হাউসেস যে জায়গায় আছে কলকাতার, যেখানে যেভাবে মিনিমাম ওয়েজ হয় ওইভাবে ম্যান পাওয়ার হয়। আর ওইভাবে ওর থেকেও বড় ব্যাপার, ওখানে যেই অফিসেস গুলো থাকে ওখানকার ম্যান পাওয়ারের স্যালারি সেম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেল, প্যান ইন্ডিয়া লেভেলেও যদি আমি বলি, প্রত্যেকটা স্টেট অনুযায়ী হলেও কলকাতায় আমরা যেইভাবে ম্যান পাওয়ারকে, যে এডুকেশন কোয়ালিফিকেশনে আমরা ওই স্টেটে ওদের যেইভাবে কারেন্ট ওই স্টেটের যে বেঞ্চ মার্কিংটা আছে, ওই বেঞ্চ মার্কিং এ ম্যাপিং করা হয়। মানে আমরা ওইভাবে দেখতে গেলে পরে কলকাতার থেকে কারেন্টলি যদি আমি বলি না, কলকাতা ইজ নট ইন এনি ডিসকাশন। মানে আমরা ডিসকাশনেও নেই, এদিকে মুখ্যমন্ত্রী ইনভেস্টমেন্ট সামিট করে যাচ্ছেন। যাই হোক,
মানে আমি কি আর টপিক বলবো? মানে আমি আমার লেভেল থেকে বলছি, বিকজ আমি ফান্ডিং রাউন্ডে বসি তো মানে আমার লাস্ট কোম্পানিরই আমি সিরিজ এ করে বেরিয়েছি, তো ফান্ডিং রাউন্ডে আমি বসেছি। তো আমি যখনই নিজের ইন্ট্রোডাকশন দিয়েছি, ইট স্টার্টেড উইথ দার্জিলিং। পিপল মানে অনেকেই আছে যারা দার্জিলিং বলে ফট করে বুঝতে পারে না, তখন আমাকে বোঝাতে লাগে কলকাতা সে আপ যাতে হো দার্জিলিং কে তরফ, মানে আই হ্যাভ টু গিভ দেম আ স্পেসিফিক রুট। ওইভাবে যখনই আমি বোঝাই, তো তখন ওই যে কলকাতা যখন বলে, আই ডু নট সি দেম দ্যাট, ওই যে স্পার্কটা দেখি না আমি, যেটা যখন কেউ Enthusiasm, হ্যাঁ। নিজেকে ইন্ট্রোডিউস করে দেয় আই এম ফ্রম বেঙ্গল, হুম, বা আই এম ফ্রম বুঝলাম। দিল্লি, অর আই এম ফ্রম পুনে, অর আই এম ফ্রম গুরগাঁও, হুম, যখন এই ব্যাপারটা আছে, বা আই এম ফ্রম হায়দ্রাবাদ অ্যাজ ওয়েল। হুম, তো যখন এই ব্যাপারটা আছে, আমি যখন নিজেকে যদি ইন্ট্রোডিউস করি আই এম ফ্রম কলকাতা, হুম, হুম, দ্য ডিসকাশন নেভার, মানে ওখানে আর আমাকে ফার্দার আছে তুমি এটা চেনো বা ওকে চেনো বা একে চেনো বা ওকে চেনো, আই ডোন্ট নো, সামহাও হয়তো মেবি নেটওয়ার্কিং বিকামস ভেরি লিমিটেড। আর এই ব্যাপারটা যখন ব্যাঙ্গালোরের কেউ একজন নিজেকে হয়তো ইন্ট্রোডিউস করেছে, আমি দেখেছি সব মোস্ট অফ দ্য টাইমে এরকম হয়েছে, আচ্ছা একে চেনো একে, মানে কমন নেটওয়ার্কিং অপরচুনিটিটাই মানে ভেরি ভেরি লিমিটেড কলকাতাতে। আমরা অনেক নেই, অনেক অ্যাজ অরিত্র সেড আর&ডিজ নেই, হেড অফিসেস নেই। যতদিনে হেড অফিস আসবে, হেড অফিস না আসলে পরে কারণ এই ভিসি লেভেল হেড অফিসের সাথে ডিল করে, এরা রিজনাল অফিসের সাথে ডিল করে না। ডিল করে না। হুম, তো ওদের ওদের কাছে হেড অফিসে যারা ওরাই রিপ্রেজেন্টেটিভ, হুম, হুম, পেছনে যারা ওরা ব্যাক এন্ড স্টাফ, হুম। অন্যান্য স্টেটের ওরা এক্সিকিউটিভস, এরা হচ্ছে ব্যাক এন্ড স্টাফ। They're যারা not decision makers. Decision maker কলকাতায় নেই। they are executors, they are not the decision makers. Decision makers will always sit in head office, হুম, ঠিক আছে, বা আর&ডি তে থাকবে। হুম, কলকাতায় এই জন্য হেড অফিসেস নেই, সো অবভিয়াসলি ওই মাইন্ডসেটটা আসবে না যে কলকাতায় হেড অফিস হলে তো ইন্টারাক্ট। অরিত্র যেটা বলেছে, অরিত্রর অফিসে হার্ডলি আই বিলিভ সিনিয়র লেভেলে হার্ডলি মিট আপ হয়, হলেও খুব রেয়ার হবে হয়। না এখানে মানে আমার কোম্পানি যখন বললাম তো আমার অর্গানাইজেশনে তো অল ওভার ওয়ার্ল্ডে মোর দ্যান 5 lakhs এমপ্লয়ি, ঠিক আছে। তো কলকাতায় কোনো ভিপি লেভেল বা সিনিয়র ভিপি আছে আমি তো জানি না। এখানে কলকাতায় Reasonable মেনলি job কি বলতো, situation. যেগুলো তোমার মানে সেই রকম মানে কাইন্ড অফ ডেলিভারি রোল নয়, ধরো হুম, L&D লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, তার হয়তো একটা সিনিয়র ম্যানেজমেন্টের কাউকে পেলে, এর থেকে বেশি তুমি পাবে না। মানে যে ক্লায়েন্ট হ্যান্ডলিং করে বা বিজনেস হ্যান্ডেল করে সেই রকম লেভেলের হায়ার ম্যানেজমেন্ট তুমি পাবে না। ডিসিশন মেকিং টিম নেই, আনলেস মানে এখন রিসেন্ট যেমন ডট এন্ড কি এসছে নতুন স্টার্টআপ হিসাবে কলকাতাতে, এরকম কিছু কিছু ছোটখাটো বাদ দিয়ে, বাট আমি যদি আইটি ইভেন টেক সেক্টরে আইটিতেও বলি, আইটিতেও বসে। আমাদের অনেক অনেক খাটতে হবে, অনেক চেঞ্জেস আনতে হবে, অনেক গভর্নমেন্ট পলিসি ইন্ডাস্ট্রি সব লেভেলে চেঞ্জেস আনতে হবে। ক্যাচ আপ করার জন্য আপাতত ক্যাট বি, ভুবনেশ্বর, মাইসোর, কোয়েম্বাটোর এদের সঙ্গে যা বুঝতে পারছি কলকাতার অবস্থা, তার আগে পরিবর্তনটা হতে হবে, না তার হলে আগে কিছুই হবে না। পরিবর্তনটা হতে হবে। ঠিক আছে, চলো আজকের জন্য আড্ডাটা র্যাপ আপ করি, এরপর আরো অনেক কিছু নিয়ে আড্ডা মারবো, তোমাদের সাথেও কথা হবে। র্যাপ আপ করছি, গুড নাইট, থ্যাংক ইউ সবাইকে।